ম্যাডাম আমরা লাইভে আছি ম্যাডাম, ক্লাস শুরু করবেন প্লিজ। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি সকলকে। আমি ডাক্তার তুলি শর্মা। আমি এই বছরে জুলাইতে মিড টার্ম পাশ করেছি, আর এখন আমার পোস্টিং এ আছি কমলগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সে। তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, শুভ সন্ধ্যা। প্রথমে মিড টার্ম নিয়ে একটু বলি। মিড টার্ম জি সম্মানিত চিকিৎসক বিন্দু, আপনারা যারা ক্লাসে উপস্থিত ছিলেন অনুগ্রহ করে একটু উপস্থিত থাকবেন। ম্যাডাম নেটওয়ার্কের কারণে ডিসকানেক্ট হয়ে গেছে, আবার জয়েন করবেন। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। জি শোনা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা, গেল প্রথমবার। আচ্ছা, শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি সকলকে। আমি ডাক্তার তুলি শর্মা। আজকে মিড টার্মের একটা ক্লাসে আপনাদের সাথে থাকবো। রিউমাটোলজি আর কি আজকে টপিক। তো ক্লাসে যাওয়ার আগে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি। মিড টার্ম পরীক্ষা এটা 2020-এর জানুয়ারি সেশনে যারা কোয়ালিফাই করেছিল পার্ট 1-এ, ওদের থেকে এটা শুরু হয়েছে। তো এটা বিসিপিএস এর তুলনামূলক নতুন উদ্যোগ। প্রত্যেকটা সেশনেই দেখা যাচ্ছে যে কোয়েশ্চেন প্যাটার্ন, পরীক্ষার পদ্ধতি সহ সবকিছুই একটু আরেকটু রিফাইন্ড হচ্ছে। এই কারণে একটু লম্বা সময় নিয়ে প্রিপারেশন নিলে ভালো মিড টার্মের জন্য। যে হঠাৎ করে শীতনিদ্রা থেকে উঠে একদম 1-2 মাসে ঝাঁপিয়ে পড়বে, এই সুযোগ আসলে খুব কম। কেউ কেউ পারলে পারতেও পারে, তবে খুব চাপ হয়ে যায়। চাপটা না নেওয়াই ভালো। তো রিটেন থাকে, ওখানে সিঙ্গেল বেস্ট আনসার থাকে, তারপরে এসএকিউ থাকে, শর্ট আনসার কোয়েশ্চেন রিটেন হয়, তারপরে ক্লিনিক্যাল এবং অসপি থাকে। কাজেই মোটামুটি একটা প্যাকেজের ভিতরে অনেক রকম ভাবে অ্যাসেসমেন্ট করার সুযোগ ওই পরীক্ষায় থাকে। এই জন্য লম্বা সময় নিয়ে প্রিপারেশন নেওয়াটাই ভালো। হ্যাঁ, তো ডিসিএ এই ব্যাপারে বেশ ভালো গাইডেন্স দেবে, আমরাও পেয়েছি। আমি যদ্দূর জানি ডিসিএ তে বেশ কয়েকটা ব্যাচ এখনো চলছে।
জানুয়ারি 2024-এর জন্য রিটেন এবং মিলিয়ে লং ব্যাচ গুলো যেগুলো রেগুলার ব্যাচ চলছে দেখাচ্ছিল আর কি আপাতত স্টক নেই। সরি, শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা, লং ব্যাচ গুলো চলছে। এরপরে আমি যতদূর জানি ওনারা রিটেনের পরে ক্লিনিক্যাল এবং অস্পির উপরে ছোট করে একটা ব্যাচ শুরু করে। আবার সপ্তাহ খানেকের ভেতরে একটা রেগুলার লং ব্যাচ শুরু হবে, যেটা জুলাই 2024 সেশনের জন্য। তো এটা হচ্ছে ডিসিএ তে আপনাদের জন্য যে সুবিধাগুলো আছে ওগুলো আমি ব্রিফলি বলে দিলাম। তো একটু সময় নিয়ে পড়লে জার্নিটা একটু আনন্দের হয় আর কি, পড়াটাও আনন্দের হয়, জার্নিটাও আনন্দের হয়, পরে গিয়ে চাপ পড়ে না। এটা হচ্ছে কথা। তো আমি কি ক্লাসে চলে যাব? জি ম্যাডাম। ঠিক আছে। হুম? তো আমি শুরু করি। হ্যাঁ, আজকে আমাদের যে ক্লাসের টপিক এটা হচ্ছে রিউমাটোলজি অ্যান্ড বোন ডিজিজ, যেটা 26th চ্যাপ্টার আর কি ডেভিডসনে। গত কয়েক বছরের যে কোয়েশ্চেন সেগুলো পর্যালোচনায় দেখা যায় এই চ্যাপ্টারটা বেশ গুরুত্বপূর্ণ বোথ রিটেনের জন্য, মানে এসএকিউ এসপিএ দুটোর জন্যই, এবং হচ্ছে অস্পিতেও। এটা হিস্ট্রি টেকিং এ থাকে, অনেক সময় পিক্টোরিয়ালে থাকে। কাজেই চ্যাপ্টারটা এখন মানে একটু একটু ঝালাই করে নিলে বেশ মজা পাওয়া যাবে আর কি, এটাই। এখন রিউমাটোলজি আমি আপনাদের জন্য আসলে ডেভিডসনের বাইরে থেকে আমি প্যাকেজ করে নিয়ে স্লাইড বানাবো, আমার মনে হয় যে মিস হয়ে যাবে অনেক কিছুই মিস হয়ে যাবে। আর মিড টার্ম পরীক্ষা মোটামুটি ডেভিডসন ভালো মতো যদি কেউ আয়ত্তে রাখে, আমার মনে হয় যে মোটামুটি উতরে যাওয়া সম্ভব। এই কারণে আমি আর ইয়ে করি নাই। আমি যেহেতু খুব ভালো মানের ছাত্রী না, ওখান থেকে কম্পেলিং করে আমি আর বানাইনি আর কি, মিস হয়ে যাবে এই জন্য। আমরা আজকে এখান থেকেই পড়বো, ডেভিডসন থেকে। তা শুরুতে যে প্রত্যেকটা চ্যাপ্টারে যেরকম ভাবে ছবি দেওয়া থাকে ডেভিডসনের, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা অর্ডার মেনে চ্যাপ্টারটা আগায়। শুরুতে এরকম ভাবে একটা ছবি দেওয়া থাকে, ছবিটা আমরা তো ফেলে চলে যাই ঝড়ের গতিতে, একটুখানি দেখলে সুবিধা হবে। সুবিধা হবে কোথায়? অস্পিতে, পিক্টোরিয়ালে সুবিধা হবে। হ্যাঁ, আবার কিছু কিছু চোখে ভাসবে তখন। এই যে এখানে প্রথম পেজে যে আমরা যদি একটু ছবিগুলো দেখার চেষ্টা করি, রিউমাটোলজিক্যাল ডিজিজে কি কি ফাইন্ডিং কোথায় কোথায় এটা পাওয়া যেতে পারে। হ্যান্ড, তারপরে ফেস, আইস, ট্রাঙ্ক, লেগস এবং আরো অনেক কিছু আছে এখানে, আমরা একটু দেখার চেষ্টা করি। কোনো রিউমাটোলজির পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করতে পারে? হ্যান্ডে জয়েন্ট ডিফর্মিটি থাকতে পারে, সোয়েলিং থাকতে পারে, এই যে নেইল এরকম ভাবে চেঞ্জ থাকতে পারে, ফাই এবং রাইনাউন্স নিয়েও প্রেজেন্ট করতে পারে। তারপরে একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে। হ্যাঁ, রিউমাটয়েড নডিউল এটা আমরা পেতে পারি এক্সটেন্সিভ সারফেসে, খুবই ক্যারেক্টারিস্টিক। এটা সেরোপজিটিভ যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ওখানে পাওয়া যায়। এছাড়াও বার্সা সোলেন থাকতে পারে, সোরিয়াটিক র্যাশ থাকতে পারে ফেসে। এই ছবিটা আমরা থার্ড ইয়ার থেকে দেখে আসছি, খুবই পরিচিত একটা ছবি। বাটারফ্লাই র্যাশ ইন সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসাস ক্যাসেলিতে থাকে। অ্যালোপেশিয়া থাকতে পারে, মাউথ আলসার থাকতে পারে, আইতে কিছু প্রবলেম থাকতে পারে, যেমন এখানে স্ক্লেরাইটিসের একটা ছবি দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা। এরপর ট্রাঙ্কে আমরা কাইফোসিস পেতে পারি, স্কোলিওসিস, টেন্ডার স্পট পেতে পারি। আমরা ভেতরে ঢুকলে পড়বো যে ফাইব্রোমায়ালজিয়াতে কিছু কিছু টেন্ডার পয়েন্ট থাকে, এনথেসাইটিসেও তাই। লেগসে ডিফর্মিটি হতে পারে, ঠিক আছে, সোয়েলিং থাকতে পারে এবং রেস্ট্রিক্টেড মুভমেন্ট থাকতে পারে। এখানে ডিজিজের একটা বোন ডিফর্মিটি দেখানো আছে। আচ্ছা, হ্যান্ড একটা জিনিস, এই যে সাইনোভাইটিস এন্ড ডিফর্মিটি ইন দ্য রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ডিফর্মিটিটাকে দেখানো হয়েছে। এই যে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টস, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টস সোলেন হয়ে আছে এবং কিছুটা আলনার ডেভিয়েশন হয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। হেভার্ডান নোডিউল আছে এবং বাউচার্স নোড ইন অস্টিওআর্থ্রাইটিস। এই যে ডিস্টাল যে জয়েন্ট, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ওখানে থাকে এটা।
আচ্ছা, ফিটের মধ্যে ডিফর্মিটি এবং সোয়েলিং, এটা ডাকরা বলে, আমরা চ্যাপ্টারে ঢুকলে আবার দেখবো। এটা গাউটের জন্য খুবই টিপিক্যাল একটা ছবি, পিক্টোরিয়ালে থাকতে পারে। এছাড়াও ড্যাকটিলাইটিস, এটাকে সসেজ ডিজিজ বলে। সসেজের মতো একটা সিঙ্গেল ফিঙ্গার হয়তো সোয়েলড হলো, রেডেনিং হলো, ওইটা। ঠিক আছে। আর জেনারেলাইজড একটা অবজারভেশন, জেনারেল অ্যাপিয়ারেন্সে আমরা বুঝবো রোগীটার গেইট কেমন, ডিফর্মিটি, সোয়েলিং, রেডনেস এবং এনি র্যাশ আছে কিনা। এটা হচ্ছে প্রথম ইয়াটা। এখানে জেনারেল অ্যাসেসমেন্টের কিছু ম্যানুভারের পিকচার দেওয়া আছে, যা আমি এখনই বলছি না, এগুলো ক্লিনিক্যাল ক্লাসে আলোচনা করা হবে। ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, আমি একটু আগাচ্ছি এখান থেকে। আচ্ছা, আমরা ইনভেস্টিগেশনে চলে আসি। হ্যাঁ, ইনভেস্টিগেশনের মধ্যে প্রথমে জয়েন্ট অ্যাসপিরেশনের কথা বলা আছে। জয়েন্ট অ্যাসপিরেশন মেইনলি আসলে মনো আর্থ্রাইটিস এর প্রেজেন্টেশনের সময় জয়েন্ট অ্যাসপিরেশনটা খুবই জরুরি হয়ে পড়ে, এবং এখানে খুব আলাদাভাবে বলতে হয় সেপটিক আর্থ্রাইটিসের কথা এবং ক্রিস্টাল অ্যাসোসিয়েটেড যে আর্থ্রাইটিস গুলো আছে, যেমন গাউট এবং সিউডো গাউটের কথা। ঠিক আছে, ওই জয়েন্ট অ্যাসপিরেশন আমরা সনোগাইডেডও করতে পারি অথবা এমনিও করা যায়। তো ওখান থেকে প্রথমত ফ্লুইডের ক্যারেক্টারিস্টিকটা কেমন, তারপরে ওটাকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে নানান ধরনের পরীক্ষা, এই কথাবার্তাগুলোই এখানে আছে। আমি একটু পড়ি। Joint aspiration with examination of the synovial fluid is pivotal in the patient with susceptible septic arthritis, crystal arthritis, and intra-articular bleeding. It should be carried out in all individuals with the acute monoarthritis, and sample should be sent for the microbiology and clinical chemistry. It is possible to obtain the synovial fluid by aspiration from the most peripheral joints, and only a small amount of fluid is required for the diagnostic purpose. Normal synovial fluid, এটা has high viscosity এবং few cell contain করে। With joint inflammation, সেখানে cell count বেড়ে যায়, volume বেড়ে যায়, and cell count and proportion of the neutrophil rise করে। ঠিক আছে, causing turbidity, and the viscosity reduces due to enzymatic degradation of the hyaluronan এবং aggregans. Turbid fluid with a high neutrophil count occurs in the septic arthritis, crystal arthritis, and reactive arthritis. High concentration of the urate crystal and cholesterol crystal make the synovial fluid appears white. আমরা এর পরবর্তীতে দেখবো, এখানে খুব সুন্দর দুইটা ছবি দেওয়া আছে। ভেতরে গেলে আমরা পড়বো, চ্যাপ্টারের ভেতরে গেলে, যে ক্রিস্টাল আর্থ্রাইটিসের ব্যাপারটা। এখানে বলি, ক্রিস্টাল আর্থ্রাইটিস বেসিক্যালি গাউট এবং সিউডো গাউট। অবশ্যই সেখান থেকে ফ্লুইড নিয়ে আমাদেরকে সাইনোভিয়াল ফ্লুইড স্টাডি করতে হবে। সেটা কম্পেনসেটেড পোলারাইজড লাইট মাইক্রোস্কোপের নিচে আমরা দেখবো। ঠিক আছে, যেখানে এই যে নাম্বার ছবিটা, এটা হচ্ছে গাউটের জন্য খুবই ক্যারেক্টারিস্টিক একটা পিকচার। এরকম ভাবেই আমরা দেখবো পোলারাইজড লাইট মাইক্রোস্কোপের নিচে কি দেখবো, বাই রেফারেন্স একটা অ্যাপিয়ারেন্স এবং নিডল শেপেড মরফোলজির এই যে ইউরেট ক্রিস্টাল গুলো, যেগুলো অধিক পরিমাণে থাকে। ঠিক আছে, এই যে সুইয়ের মতো নিডল শেপের, এবং হচ্ছে বাই রেফারেন্স আন্ডার পোলারাইজড লাইট, যেটা খুবই ইজিলি ডিটেক্ট করা যায়। কিন্তু বি নাম্বার ছবি যেটা, ওটা হচ্ছে ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল। ঠিক আছে, যেটা সিউডো গাউটে থাকে, ওটা কিন্তু বাই রেফারেন্স পজিটিভ দেখায়, আর যেটা গাউটে ওটা নেগেটিভ দেখায়। আর এখানে পজিটিভ বাই রেফারেন্স আন্ডার দ্য পোলারাইজড লাইট, এবং এটা ফিউ নাম্বারে থাকে, এবং ওরকম গাউটের মতো এত সহজে ওটাকে ডিটেক্ট করা যায় না। এটা হচ্ছে গাউট এবং সিউডো গাউটের দুইটা পিকচার আর কি। পিক্টোরিয়াল হিসাবে অনেক সময় চলেও আসতে পারে। এরপরে ইমেজিং স্টাডি। ইমেজিং স্টাডিতে প্লেন এক্সরের কথা বলা আছে, সিটি, এমআরআই এগুলোর কথা বলা আছে। হ্যাঁ, তো যেটা radiographic abnormality in the
রিউমাটিক ডিজিজের একটা চার্ট আছে, এটা আপনারা একটু দেখে নিতে পারেন, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এই দুইটা ব্যাপার একটু দেখে নিতে পারেন, এবং অস্পির বইগুলাতে এগুলো আরেকটু ভালো মতো দেওয়া আছে। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, যেটা এমআরআই, এর ব্যাপারে বলা আছে যে যেটা এক্সরেতে হয়তো খুব কনফিডেন্টলি ধরা যাচ্ছে না, যেমন খুব আর্লি অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বা এই ধরনের ব্যাপারগুলো, ওখানে এমআরআই এর কথা বলা আছে। এছাড়াও এই চার্ট আমরা একটু দেখে নিই। কন্ডিশন ডিটেক্ট বাই দ্য ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা অস্টিওনেক্রোসিস, ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিজিজ, নার্ভ রুট এনট্রাপমেন্ট, হ্যাঁ, স্পাইনাল কর্ড কম্প্রেশন, স্পাইনাল স্টেনোসিস, ইনফেকশন, ম্যালিগন্যান্সি, ফ্র্যাকচার, সাইনোভাইটিস, স্যাক্রোআইলাইটিস অ্যান্ড এনথিসাইটিস, ইনফ্লামেটরি মায়োসাইটিস, এইগুলোতে আমরা এমআরআই করব। Ultrasonography, useful investigation for confirmation of the small joint synovitis and erosion, for anatomical location of periarticular lesion, for characterization of the tendon lesion, and for guided injection of the joints and bursa. এটা ডায়াগনস্টিক এবং যে থেরাপিউটিক পারপাসে এটা ইউজ করা হয়, এটাই বলা আছে। সিটি এবং ডুয়াল এক্স-রে অ্যাবজর্পশিওমেট্রি ডিএক্সি স্ক্যান সম্পর্কে বলি। এটা অস্টিওপোরোসিস ডায়াগনোসিসের জন্য কনফার্মেটরি টেস্ট, অস্টিওপোরোসিস ডায়াগনোসিসের জন্যই মেইনলি এটা লাগে আর কি। ডুয়াল এক্স-রে অ্যাবজর্পশিওমেট্রি ইজ ইউজড টু মেজার বোন মিনারেল ডেন্সিটি and has key role in the diagnosis and management of the osteoporosis. এখানে osteoporosis is defined to be present when the T-score is below -2.5 or below. Osteopenia is defined to be present when the T-score যখন -1 থেকে -2.5 এর মধ্যে থাকবে, এবং -2.5 এর নিচে চলে গেলে T-স্কোরটা অস্টিওপোরোটিক রেঞ্জ, এবং অস্টিওপেনিয়া হচ্ছে -1 থেকে -2.5, and normal BMD is defined to be present when the T-score lies between -1 to +2.5. T-score value above 2.5 indicate high bone density. এই অংশটুকু একটু মনে রাখবেন। ব্লাড টেস্টের মধ্যে হেমাটোলজিক্যাল টেস্ট, যেটা ফুল ব্লাড কাউন্ট is often occur in the inflammatory rheumatic disease, but changes are usually non-specific change আমরা পাবো, যেটা চ্যাপ্টারে পরবর্তীতে ঢুকলে আমরা দেখতে পারবো। এই চারটা টিপিক্যাল বায়োকেমিক্যাল ফিচার্স ইন ভ্যারিয়াস বোন ডিজিজ, এটা একটা জরুরি চার্ট, যেটা সিঙ্গেল বেসড আনসারে এই চার্ট থেকে আপনাদেরকে অনেক হেল্প করবে। বিশেষ করে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, রেনাল অস্টিওডিস্ট্রফি এবং হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্ট যে অস্টিওম্যালাসিয়া, এই অংশটুকু। যেমন রেনাল অস্টিওডিস্ট্রফি, এখানে ক্যালসিয়াম নর্মাল বা রিডিউস থাকতে পারে, ফসফেট ক্যারেক্টারিস্টিক্যালি বেশি থাকে, এএলপিটা বেশি থাকে, প্যারাথাইরয়েড হরমোন বেশি থাকে, কারণ আমরা জানি যে ওখানে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমের হওয়ার একটা ব্যাপার থাকে, এবং যে 25 হাইড্রোক্সি ভিটামিন ডি, এটা নর্মাল অথবা রিডিউস থাকতে পারে। এটা হলো রেনাল অস্টিওডিস্ট্রফি, ঠিক আছে। ওখান থেকে ভিটামিন ডি ডেফিসিয়েন্ট যে অস্টিওম্যালাসিয়া, ক্যালসিয়াম ওরকম ভাবেই নর্মাল বা রিডিউস থাকতে পারে। ফসফেট দেখেন এখানে কিন্তু রিডিউসড থাকে, সিনারিও গুলো ফসফেটটা রিডিউসডই দেওয়া থাকবে, যেটা দিয়ে আপনারা রেনাল অস্টিওডিস্ট্রফি থেকে একটু ডিফার করতে পারবেন। এরপরে আছে এএলপিটা বেশি থাকে, প্যারাথাইরয়েড হরমোন বাড়তি থাকবে, এবং 25 হাইড্রোক্সি ভিটামিন ডি যেটা, এটা অনেক কম থাকবে। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, এখানে ক্যালসিয়াম বেশি থাকে, ফসফেট নর্মাল বা রিডিউস থাকতে পারে, এবং এলপিটা নর্মাল অথবা ইনক্রিজ থাকতে পারে, প্যারাথাইরয়েড হরমোনটা ইনক্রিজ থাকে। আর যেটা প্যাগেড ডিজিজ, ওখানে আসলে একমাত্র অ্যাবনর্মালিটি হয়ে দাঁড়ায় যে এলপিটাই বেশি থাকে, এছাড়া অন্যান্য প্যারামিটার্স গুলা নর্মাল রেঞ্জেই দেওয়া থাকবে। তো বায়োকেমিস্ট্রির মধ্যে এই চারটাই গুরুত্বপূর্ণ, যে ক্যালসিয়াম, ফসফেট, এএলপি, প্যারাথাইরয়েড হরমোন, এর এই চারটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে।
এছাড়া কিছু ইমিউনোলজিক্যাল যে অ্যান্টিবডি, অটো অ্যান্টিবডি গুলোর কথা বলা আছে। এর মধ্যে রিউমাটয়েড ফ্যাক্টর এবং এনটিসিসিপি, এএনএ এগুলোর কথা আলাদাভাবে বলা আছে। আমরা চ্যাপ্টারের ভেতরে গেলে বলে দিব। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট আছে, যেটা হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা পাবো। ওটা রিউমাটয়েড ফ্যাক্টর, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস ছাড়াও আরো অনেক ডিজিজে থাকতে পারে। এখান থেকে এসবি আসে। রিউমাটয়েড আর্থ্রাইটিস উইথ নোডিউল এবং এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন, এটা 100% ক্ষেত্রেই পাওয়া যায়। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস সললি রিউমাটয়েড আর্থ্রাইটিসের 70% ক্ষেত্রে। এছাড়াও রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে একসাথে মনে রাখবেন প্রাইমারি জোগরেন সিনড্রোম, কারণ প্রাইমারি জোগরেন সিনড্রোম পড়ার সময় আমরা পাবো যে ওখানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সঙ্গে ওটার বেশ ভালো একটা যোগসূত্র আছে। এই জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিস, প্রাইমারি জোগরেন সিনড্রোম, মিক্সড এসেনশিয়াল ক্রায়োগ্লোবিউলিনেমিয়া, PBC, প্রাইমারি বিলিয়ারি কোলেঞ্জাইটিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, SLE, টিউবারকুলোসিস এবং এজ গ্রেটার দ্যান 65, এই সকল ক্ষেত্রে আমরা রিউমাটয়েড ফ্যাক্টরটাকে পজিটিভ পেতে পারি। এবং বিশেষ করে এই যে এই মোটা দাগে 100% কোথায় পাই, প্রাইমারি জোগরেনে কতটুকু পাই, এগুলো একটু মনে রাখবেন। এনএ, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এটার ব্যাপারেও এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট। কন্ডিশনস অ্যাসোসিয়েটেড উইথ পজিটিভ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এখানে তিনটা ব্যাপারে 100%ই পজিটিভ পাওয়া যায় লেখা আছে, মনে রাখতে হবে। হ্যাঁ, সিস্টেমিক লুপাস ইরাইথ্রোম্যাটোসাস, SLE, তারপরে আছে যে MCDD, এরপরে অটোইমিউন হেপাটাইটিস। এছাড়াও সিস্টেমিক স্ক্লেরোসিস, SLE এবং সিস্টেমিক স্ক্লেরোসিস একসাথে মনে রেখে দেবেন। SLE, সিস্টেমিক স্ক্লেরোসিস, জোগরেন সিনড্রোম, ডার্মাটোমায়োসাইটিস, পোলিমায়োসাইটিস, মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ, অটোইমিউন হেপাটাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসেও পাওয়া যেতে পারে। এরপরে অটোইমিউন থাইরয়েড ডিজিজ, ম্যালিগন্যান্সি, ইনফেকশাস ডিজিজ, এই ব্যাপারগুলোতে আমরা এএনএ পজিটিভ পেতে পারি। আচ্ছা, anti-phospholipid antibody, these antibodies can be detected in the patient with SLE and in the anti-phospholipid syndrome. In clinical practice, the most commonly used test for this antibody, cardiolipin, anticardiolipin antibody এবং beta-2 glycoprotein 1 antibody. Dilute Russell Viper venom টেস্টও করা যায় এটাতে। আচ্ছা, আনকা, যেটা অ্যান্টি নিউট্রোফিলিক নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি, এটা immunoglobulin G antibody directed against the cytoplasmic constituent of the neutrophil and are useful for diagnosis and monitoring of the systemic vasculitis. Systemic vasculitis কে diagnosis এবং monitoring করার জন্য দরকার। Common pattern are described by the immunofluorescence, cytoplasmic fluorescence, C ANCA এবং আরেকটা আছে P ANCA। আমরা ভেতরে গেলে এটার অ্যাসোসিয়েশন পাবো। কমপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্ট কম্পোনেন্ট, এটা আমরা পাবো বিভিন্ন সময়ে অনেক রোগের প্রগনোসিস দেখার জন্য এই ব্যাপারটা দরকার লাগে। লো কমপ্লিমেন্ট C3 ইজ ইন্ডিকেটর অফ দ্য SLE, কারণ ওখানে কমপ্লিমেন্ট গুলো কনজাম্পশন হয় ইমিউন কমপ্লেক্স ফর্মেশনের সময়। and some forms of the vasculitis owing to consumption of the complement by immune complex. Low C4 is less specific for the SLE activity. High C3 and functional measures of the complement activation are non-specific features of inflammation. বলা আছে যে C3 টা more specific SLE এর activation বোঝার জন্য। Conditions associated with antibodies to extractable nuclear antigen, এখানে কয়েকটা ব্যাপার একটু মনে রাখতে হবে, যেমন সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি, যেটা আমরা চ্যাপ্টারে গেলে পাবো। লোকালাইজড কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস, ওখানে পাওয়া যায় খুবই ভালো স্পেসিফাইসিটি 98%। সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি, হিস্টোন অ্যান্টিবডি, এটা ড্রাগ ইনডিউসড লুপাসে পাওয়া যায়। জো অ্যান্টিবডি, জো1 অ্যান্টিবডি, পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস অথবা ওভারল্যাপ পলিমায়োসাইটিস এবং হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস ওভারল্যাপে পাওয়া যায়। SSB বা লা অ্যান্টিবডি, জোগরেন সিনড্রোম এবং SLE তে পাওয়া যায়। RNP, এটা মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারে 100% ক্ষেত্রেই পাওয়া যায় RNP। RO অ্যান্টিবডি SLE তে পজিটিভ থাকতে পারে, অ্যাসোসিয়েটেড উইথ ফটোসেন্সিটিভিটি
thrombocytopenia and subacute cutaneous lupus are খুবই important anti-RO antibody associated with neonatal lupus এবং complete heart block এরকম সিঙ্গেল বেস্ট আসতে পারে যে SLE পজিটিভ মাদার বেবির জন্ম হয়েছে আর ওই বেবি কমপ্লিট হার্ট ব্লক তো কোন অ্যান্টিবডি এখানে কাজ করে anti-RO অ্যান্টিবডি anti-RNA পলিমারেজ ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিস anti-SM অ্যান্টিজেন anti-Smith অ্যান্টিবডি যেটা SLE তে পাওয়া যায় এবং এটা পার্টিকুলারলি রেনাল ডিজিজ SLE যে SLE যে রেনাল ডিজিজে এটা পজিটিভ থাকে anti-SM অ্যান্টিবডি anti-Smith অ্যান্টিবডি যেটা anti-topoisomerase 1 অ্যান্টিবডি ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিসে পাওয়া যায় এছাড়াও টিস্যু বায়োপসি আছে ইউজফুল ইন কনফার্মিং দ্য ডায়াগনোসিস অফ সার্টেন মাস্কুলোস্কেলেটাল ডিজিজ সাইনোভিয়াল বায়োপসি সিলেক্টেড পেশেন্টে করা হয় ক্রনিক ইনফ্লামেটরি মনোআর্থ্রাইটিস এবং টেনোসাইনোভাইটিসের ক্ষেত্রে টু রুল আউট দ্য ক্রনিক ইনফেকশন পার্টিকুলারলি মাইকোব্যাকটেরিয়াল ইনফেকশন এছাড়াও টেম্পোরাল আর্টারি বায়োপসির একটা রোল আছে বা এবং বিভিন্ন ক্ষেত্রে ওই যে আনঅ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস গুলোর ক্ষেত্রে স্কিন লাং নাসোফ্যারিংস গাট কিডনি মাসেল এগুলা থেকেও বায়োপসির রোল আছে ইলেকট্রোমাইলোগ্রাফি EMG সম্পর্কে বলা আছে এইটুকু মনে রাখলেই হবে যে সাসপেক্টেড মায়োপ্যাথি ইনফ্লামেটরি মায়োপ্যাথি মায়োসাইটিস এবং হচ্ছে মায়োপ্যাথি এখানে এটার রোল আছে আচ্ছা প্রেজেন্টিং প্রবলেম ইন মাস্কুলোস্কেলেটাল ডিজিজ এর ভেতরে মনোআর্থ্রাইটিস পলিআর্থ্রাইটিস তো আমরা মনোআর্থ্রাইটিস রেফার্স টু পেইন অ্যান্ড সোয়েলিং অ্যাফেক্টিং সিঙ্গেল জয়েন্ট ঠিক আছে দ্য মোস্ট কমন কজ হচ্ছে ক্রিস্টাল আর্থ্রাইটিস সেপসিস রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এবং অলিগো আর্টিকুলার জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস তো মনোআর্থ্রাইটিসের এখানে অনসেটটা কেমন এটা দেখতে হবে অনসেটটা র্যাপিড কিনা নাকি স্লোলি অনসেট র্যাপিড অনসেট সাধারণত গাউট সিউডো গাউটে হয়ে থাকে মনোআর্থ্রাইটিসের ভেতরে এবং স্লোলি অনসেটটা সেপটিক আর্থ্রাইটিসে পাওয়া যায় অনেক সময় তারপরে তার কোনো অ্যাসোসিয়েটেড ডায়রিয়া বা ইনফেকশন এবং সেক্সুয়াল এক্সপোজারের যে হিস্ট্রি আছে কিনা এগুলো থাকলে আমরা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস চিন্তা করব ঠিক আছে আচ্ছা এখানে এই কথাগুলো এখানে লেখা আছে এবং গাউট ক্লাসিক্যালি এফেক্টস দ্য ইয়াঙ্গার men and particularly targets the first metatarsophaphalangeal joints, whereas CPPA যেটা tends to affect older women এবং often with pre-existing osteoarthritis or calcium pyrophosphate deposition disease. ঠিক আছে causes of monoarthritis এর একটা বক্স আছে খুব কমন আর causes gout, pseudogout, trauma, hemarthrosis, spondyloarthritis, psoriatic arthritis, reactive arthritis এই ব্যাপারগুলো এবং লেস কমন কিছু causes আছে একটু দেখে নেবেন কারণ ডিডি আসে অনেক সময় শর্ট আনসার কোয়েশ্চেনে অনেক সময় ডিডি আসে polyarthritis is the term describe pain and swelling affecting 5 or more joints or joint group যেখানে the hallmark of the inflammatory polyarthritis are early morning polyarthritis কে বলার জন্য কয়েকটা বিষয় একটু ডিফাইন করতে হবে এটা ইনফ্লামেটরি নাকি নন ইনফ্লামেটরি এটা দেখতে হবে ইনফ্লামেটরি হচ্ছে আর্লি মর্নিং স্টিফনেস থাকে তারপরে সিমটম ওরসেনিং হয় আফটার ইনঅ্যাক্টিভিটি এবং সাইনোভিয়াল সোয়েলিং টেন্ডারনেস এগুলো থাকে সিমটম ওরসেনিং হয় ইনঅ্যাক্টিভিটির পরে আর্লি মর্নিং স্টিফনেসটা বেশি থাকে ঠিক আছে এবং অ্যাক্টিভিটিতে সিমটম কিছুটা রিলিফ হয় আর নন ইনফ্লামেটরি যেগুলা ওগুলা হচ্ছে যে কাজ করলে পারে আর কি এরকম তারপরে পলিআর্থ্রাইটিসের ব্যাপারে দেখতে হবে যে এটা ইনফ্লামেটরি নাকি নট ইনফ্লামেটরি হলে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি সহ এগুলো চিন্তা করব আর নন ইনফ্লামেটরি ক্ষেত্রে মেকানিক্যাল যে কজগুলো মেকানিক্যাল ব্যাক পেইন অস্টিওআর্থ্রাইটিস এগুলো অনসেটটা কেমন ডিউরেশনটা কেমন এই জয়েন্ট ইনভলভমেন্টটা সিমেট্রিক্যাল কিনা নাকি অ্যাসিমেট্রিক্যাল যেমন সিমেট্রিক্যাল হলে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস ভাইরাল আর্থ্রাইটিস এসএডি অস্টিওআর্থ্রাইটিস এগুলোকে ভাববো অ্যাসিমেট্রিক্যাল কিনা হ্যাঁ লার্জ জয়েন্ট নাকি স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসে স্মল জয়েন্ট ইনভলভমেন্টের টেন্ডেন্সিটা বেশি থাকে ঠিক আছে না আচ্ছা
তারপরে এসএলই তেও তাই। এরপরে হচ্ছে সাইট অফ ইনভলভমেন্টটা কেমন, যেমন কিছু কিছু ডিজিজের প্রেডিলেকশন থাকে কিছু কিছু সাইটের প্রতি। ঠিক আছে, যেমন সোরিয়াসিস এবং অস্টিও আর্থ্রাইটিসের বেলায় ওই সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন এরকম ক্লু যদি পান যে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট, সেই ক্ষেত্রে সোরিয়াসিস বা অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা, এরপরে ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ক্ষেত্রে গাউটের কথা বলা আছে। এগুলো এই চারটা আমরা একটু পড়ি। কমন কজেস অফ দ্য পলিআর্থ্রাইটিস এবং এই যে এক্সট্রা আর্টিকুলার ফিচার্স অফ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। ঠিক আছে, কমন কজেস এর ভেতরে আছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ভাইরাল আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, psoriatic arthritis, axial spondyloarthritis, SLE, chronic gout, chronic sarcoidosis, এরপরে আছে ক্যালসিয়াম পাইরোফসফেট আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিসে এটাকে সিমেট্রিক্যাল বলা আছে, ভাইরালে সিমেট্রিক্যাল, অস্টিওআর্থ্রাইটিস সিমেট্রিক্যাল, সোরিয়াটিক আর্থ্রাইটিস টেন্ডস টু বি এসিমেট্রিক্যাল, এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস SLE তেও সিমেট্রিক্যাল বলা আছে। ক্রনিক গাউট এটা একটা এফেক্ট ডিস্টাল মোর দেন প্রক্সিমাল জয়েন্ট, হিস্ট্রি অফ একিউট অ্যাটাক থাকে। এছাড়াও সার্কয়েডোসিসে পার্টিকুলারলি বিশেষভাবে অ্যাঙ্কেল জয়েন্টের কথা বলা আছে। ক্যালসিয়াম পাইরোফসফেট আর্থ্রাইটিস, chronic polyarthritis with involvement of the wrist, ankle, knee, and oligoarticular small joint of the hand. আচ্ছা, এক্সট্রা আর্টিকুলার কিছু ফিচার্স থাকতে পারে পলিআর্থ্রাইটিস এর সঙ্গে। এর সাথে স্কিন, নেইল এবং মিউকাস মেমব্রেনে কিছু ফিচার্স থাকতে পারে, যেমন সোরিয়াসিসে নেইল পিকিং, ডিস্ট্রফি এগুলো থাকতে পারে। রাইনাউন্ড ফিনোমেনন যেটা এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, এপিএস এগুলোর জন্য খুবই রিলেটেড আর কি। ফটো সেন্সিটিভিটি এসএলই তে থাকে। লিবিডো রেটিকুলারিস এসএলই এবং এপিএস এর কথা বলা আছে। স্প্লিন্টার হেমোরিজ, নেইল ফোল্ড ইনফ্রাক্ট, পারপিউরিক র্যাশ। ঠিক আছে, আমরা ভাস্কুলাইটিসে চিন্তা করব। ওরাল আলসার এসএলই, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, বেচেস ডিজিজ এগুলোতে ওরাল আলসার। নডিউল, রিউমাটয়েড আর্থ্রাইটিসে নডিউল থাকে, গাউটে নডিউল থাকে। ঠিক আছে, রিউমাটিক ফিভারেও থাকে। জেরোস্টোমিয়া, ড্রাই স্কিন এবং ভ্যারিয়াস র্যাশেস এটা আমরা জোগরেন সিনড্রোমে পেতে পারি। আইতে কনজাংটিভাইটিস, ইউভিআইটিস, ক্লারাইটিস এগুলো থাকতে পারে। ঠিক আছে, হার্ট লাঙে পুরো পেরিকার্ডাইটিস, এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস। এসএলই তে সাধারণত সেরোসাইটিস হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে, ইফিউশন বেশি নিয়ে প্রেজেন্ট করে, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস একটু নডিউল টাইপের প্রেজেন্টেশন হয়। এরপরে অ্যাওর্টিক রুট এবং রুট ডিজিজ, HLA-B27 রিলেটেড যে স্পন্ডাইলোআর্থ্রাইটিস গুলো আছে ওখানে। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই এবং প্রাইমারি জোগরেন সিনড্রোমে পেতে পারি। এছাড়াও হেপাটোমেগালি পাওয়া যায়, হেপাটোস্প্লেনোমেগালি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, হেপাটোস্প্লেনোমেগালি নিয়েও প্রেজেন্ট করতে পারে। হেমাচুরিয়া, প্রোটিনিউরিয়া, এসএলই, ভাস্কুলাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এগুলোতে থাকতে পারে। ফিভার, লিমফেডিনোপ্যাথি, ইনফেকশন, সিস্টেমিক যে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, রিউমাটিক ফিভার এইগুলোতে থাকতে পারে। ফ্র্যাকচার একটা প্রেজেন্টিং কমপ্লেইন, যেটা সাধারণত অস্টিওপোরোসিসে অনেক সময় ওইরকম ভাবে সিমটম নিয়ে প্রেজেন্ট করে না, নন স্পেসিফিক পেইন থাকে, কিন্তু দেখা যায় যে লো ট্রমা ফ্র্যাকচার হয় এই আর কি। এছাড়াও জেনারেলাইজড মাসকুলোস্কেল, এই ছবিটা একটু বলি। ছবিটা যেমন নাম্বার ছবিতে দেখেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস typically target metacarpophalangeal and proximal interphalangeal joint of hand and metatarsophalangeal joint of feet as well as other joints in symmetrical pattern. এই যে metacarpophalangeal joint, proximal interphalangeal joint, bilaterally symmetrically এটা এফেক্ট হয়েছে, রিস্ট জয়েন্ট সিমেট্রিক্যালি, নি জয়েন্ট এবং মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের একটা সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। বি নাম্বার ছবিটা যদি দেখি, সোরিয়াটিক আর্থ্রাইটিস টার্গেট প্রক্সিমাল এন্ড ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অফ দ্য নি হ্যান্ড, এনথিসাইটিস এন্ড লার্জার জয়েন্টস ইন অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্ন, স্যাক্রাইলাইটিস মে অকার অফেন অ্যাসিমেট্রিক্যাল। দেখেন এখানে সোরিয়াটিক আর্থ্রাইটিস প্রক্সিমালও হয়েছে, এখানে শুধুমাত্র প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এখানে দেখেন প্রক্সিমাল আবার ডিস্টালও হয়েছে। ঠিক আছে, সিঙ্গেল বেস্টে যদি দেওয়া থাকে কোনোভাবে যে
ডিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল, তাহলে ওটা একটু সোরিয়াসিস কিনা, সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি কিনা, এটা একটু মাথায় রাখবেন। এছাড়াও অস্টিও আর্থ্রাইটিসও কিন্তু ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টে সোয়েলিং এবং পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। এই যে ডিস্টাল জয়েন্ট, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট প্রক্সিমাল এবং এসিমেট্রিক্যাল ম্যানারে হয়েছে, ঠিক আছে। এখানে ইউনিল্যাটারাল দেখেন এসিমেট্রিক্যাল স্যাক্রোইলিয়াক জয়েন্টটা ইনভলভমেন্ট হয়েছে, এটা সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি। আচ্ছা, এরপরে সি নাম্বার যেটা এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস অথবা এনকাইলোজিং স্পন্ডাইলাইটিস, টার্গেট স্পাইন, স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এন্থিসিস, লার্জ পেরিফেরাল জয়েন্টস ইন দ্য এসিমেট্রিক্যাল ম্যানার। দেখেন এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস, এই যে এক্সিয়াল স্কেলিটন এবং এসিমেট্রিক্যাল ম্যানারে এখানে হয়তো শোল্ডার জয়েন্ট এফেক্ট হয়েছে, বাইল্যাটারালি স্যাক্রোইলাইটিস আছে এবং এসিমেট্রিক্যাল ম্যানারে কিছু পেরিফেরাল এবং প্রেডিলেকশন হচ্ছে লার্জ জয়েন্ট গুলো এফেক্ট করেছে। আচ্ছা, ডি নাম্বার যেটা ওখানে অস্টিওআর্থ্রাইটিস, দেখেন অস্টিওআর্থ্রাইটিস টার্গেট প্রক্সিমাল এন্ড ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অফ দ্য হ্যান্ড, first carpometacarpal joint at the base of the thumb, knee, hip, lumbar and cervical spine। দেখেন এই যে ডিস্টাল কিন্তু এফেক্ট করেছে এবং সিমেট্রিক্যাল ম্যানারে। আচ্ছা, এবারে গত দুইবার আমি কোয়েশ্চেনে দেখেছি ওই যে ইয়েতে শর্ট আনসার কোয়েশ্চেন, যে জেনারেলাইজড পেইন, আমি যত আমার মনে আছে এরকম মিডল এজড অথবা 35-40 বছরের ফিমেল, ঠিক আছে, জেনারেলাইজড পেইন নিয়ে এসছেন এবং ওনার বিএমআই বেশি, ওনার কোনো ডায়াবেটিস নেই, হাইপারটেনশন নেই, এরকম। তো ডিডি কি হবে? এই যে হ্যাঁ, সাম কমন কজেস অফ জেনারেলাইজড পেইন, মায়োসাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এখানে মানে এনথিসাইটিস হয়, তো এই কারণে একটা জেনারেলাইজড পেইন হিসাবে এটা প্রেজেন্টেশন হইতে পারে। ফাইব্রোমায়ালজিয়া, তারপরে আছে এহলাস-ডেনলোস সিনড্রোম, হাইপারমোবিলিটি টাইপ, এরপরে পার্ভোভাইরাস, রিউমাটিক ফিভার, পোস্ট স্ট্রেপ্টোকক, মেটাস্টেটিক ক্যান্সার। কিন্তু ওই সিনারিওর সাথে তো মেটাস্টেসিস যাবে না আসলে, ওইরকম বডি বিএমআই বেশি দেওয়া, হ্যাঁ, বয়সটাও কম, ওখানে ওইরকম বুঝে আপনাদেরকে ডিডিটা সেট করতে হবে আর কি। সিভিয়ার অস্টিওম্যালাসিয়া পরীক্ষার জন্য এই যে মায়োসাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, মেটাস্টেটিক ক্যান্সার এবং সিভিয়ার অস্টিওম্যালাসিয়া, ঠিক আছে। ফাইব্রোমায়ালজিয়া, ওখানে বিএমআইটা বেশি ছিল, কাজেই হাইপোথাইরয়েডিজম এটাকেও হয়তো এখানে নিয়ে আসা যেত, হাইপোথাইরয়েডিজম এটাও এখানে আসবে। হ্যাঁ, ঠিক আছে। মাসল উইকনেস, এখানে বিশেষ করে প্রক্সিমাল মাসল উইকনেস নিয়ে কথাবার্তা বেশি। প্রক্সিমাল মাসল উইকনেস এর এই চার্ট নানান ভাবে আসতে পারে, এটা সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন এবং অনেক সময় ওই যে ডিডি শর্ট আনসার কোয়েশ্চেনে ডিডি হিসাবে আসতে পারে এবং অসপি সিনারিওতেও আপনারা এই চার্টটা করলে অনেক সাহায্য পাবেন আর কি। এখানে কি আছে? ইনফ্লামেটরি, বিশেষ করে এন্ডোক্রাইন, এরপরে আছে যে ড্রাগ কজ, এই দুটা খুব বিশেষ করে মনে রাখতে হবে। ইনফ্লামেটরি কজেস এর ভেতরে আছে পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, আমরা চ্যাপ্টারে ঢুকলে পরে পড়বো এই দুইটা, পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, যেটা খুব টিপিক্যালি প্রক্সিমাল মাসল উইকনেস হিসাবে প্রেজেন্ট করে। এছাড়াও কি আছে? আদার অটোইমিউন কানেকটিভ টিস্যু ডিজিজেস, সার্কয়েডোসিস, মাইস্থেনিয়া গ্রাভিস, কেমন? আচ্ছা, এন্ডোক্রাইন কজেস এর ভেতরে হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েড, থাইরয়েডের দুটোই, হাইপারথাইরয়েডিজম এবং অ্যাড্রেনালের দুটোই, কুশিং অ্যান্ড ডিশনস, কেমন? আচ্ছা, এরপরে মেটাবলিক ডিজিজের ভেতরে আছে অস্টিওম্যালাসিয়া, সিভিয়ার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, হাইপার ক্যালসিমিয়া, হাইপোক্যালেমিয়া, এগুলোই মনে রাখেন। জেনেটিকের ভেতরে আছে যে মাসকুলার ডিস্ট্রফি, মাইটোকন্ড্রিয়াল ডিজিজেস। ড্রাগ কজ, এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যালকোহল, গ্লুকোকর্টিকয়েড, স্টেটিন অ্যান্ড ফাইব্রেট, নেক্রোটিন ফ্যাক্টর ইনহিবিটর যেগুলো, এবং জিডোভুটিন, ঠিক আছে, এইচআইভির অ্যান্টিভাইরাল থেরাপি জিডোভুটিন। এছাড়াও ইনফেকশন, কিছু কিছু ইনফেকশনে হয়, যেমন ভাইরাল ইনফেকশন, এইচআইভি, সাইটোমেগালোভাইরাস, রুবেলা এপস্টেইন বার ভাইরাস, প্যারাসাইট, শিস্টোসোমিয়াসিস, টক্সোপ্লাজমা, ঠিক আছে, ব্যাকটেরিয়াল স্টেফাইলোকক্কাস, টিবি, মাইকোপ্লাজমা, এইগুলো বিশেষ করে এন্ডোক্রাইন, ড্রাগ কজ, ঠিক আছে। কয়েকটা ইনফেকশনের নাম একটু মনে রাখবেন। এবারে ব্যাক পেইন নিয়ে কোয়েশ্চেন আসার পরে যেটা হয় যে 2-3টা চার্ট আছে, দেখলে মনে হয় যেন পারি পরীক্ষার হলে গিয়ে কিন্তু প্যাচ লেগে যায়। এটা
যে চার্ট গুলাই দেখবেন পারি পারি মনে হবে, পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে একটু গন্ডগোল লেগে গেছে, এই জন্য পারি বলবেন না আর কি। বারবারই যদি সামনে আসে বারবারই একটু দেখে নেবেন। তো ব্যাক পেইন, এটাকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়, এটা ইনফ্লামেটরি ব্যাক পেইন এবং হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন, যেটা নন ইনফ্লামেটরি। কেমন? ইনফ্লামেটরি ব্যাক পেইনটাকে মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, ঠিক আছে? ইনফ্লামেটরি ব্যাক পেইন গুলো এবং কি ওই যে মর্নিং স্টিফনেস থাকে, তো এইভাবে বলা হয় যে স্টিফনেসটা 30 মিনিটের বেশি প্রলং করে মর্নিং স্টিফনেসটা। হ্যাঁ, রাত্রেও ব্যথা হতে পারে, ইনঅ্যাক্টিভিটিতে ব্যথা বাড়ে, অ্যাক্টিভিটিতে কিছুটা কমে, এটা হলো ইনফ্লামেটরি। কেমন? এর সঙ্গে কিছু অ্যাসোসিয়েটেড সিস্টেমিক ব্যাগি ডিসকমফোর্ট সহ আদার সিস্টেমিক ফিচার্স থাকতে পারে। আর যেটা মেকানিক্যাল ব্যাক পেইন, ওটা তো নন ইনফ্লামেটরি। আমরা একটু বলি, হ্যাঁ, এটা চার্ট একটু দেখাই। এই যে ব্যাক পেইন, যে মেকানিক্যাল ব্যাক পেইন, এটা খুব টিপিক্যাল হিস্ট্রি, যেমন কোনো একটা ভারী জিনিস তুলতে গেছে, তারপর থেকে ব্যথা, ঠিক আছে না? এরকম কমন, এবং এটা অনেকেই আমাদের কমন পপুলেশন, আমরা লাইফের কোনো না কোনো সময় এটা এক্সপেরিয়েন্স করি। মেকানিক্যাল ব্যাক পেইন ডিস্ট্রাকটিভ কজেস আছে ব্যাক পেইনের, যেটা ম্যালিগন্যান্সি হতে পারে, মেটাস্টেটিক অথবা সেলফ বোনের ম্যালিগন্যান্সি, এবং হচ্ছে ইনফেকশনের কারণে, যেমন পরস ডিজিজ। ইনফ্লামেটরির মধ্যে এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস, সোরিয়াটিক, এগুলো, এবং আদারের ভেতরে প্রোলাপস, ডিস্ক, ডিজিজ, ফ্র্যাকচার, এই কজগুলো আছে। যেমন এটা আমরা আগে একটু দেখে নিই, কেমন? মেকানিক্যাল ব্যাক পেইনের যে ফিচার, হ্যাঁ, এটা কিন্তু আসে পরীক্ষায়, রেড ফ্ল্যাগ, এটা তো আসেই, দুইটা একটু ভালো মতো দেখবেন। ফিচার্স অফ মেকানিক্যাল ব্যাক পেইন: পেইন ভ্যারিস উইথ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ইমপ্রুভস উইথ রেস্ট, যে নন ইনফ্লামেটরি তো, ইমপ্রুভ উইথ রেস্ট। এরপরে আছে অনসেট অফেন সাডেন অ্যান্ড প্রিসিপিটেটেড বাই লিফটিং অ্যান্ড বেন্ডিং, রিকারেন্ট এপিসোডে হতে পারে, পেইন লিমিটেড টু ব্যাক অ্যান্ড আপার লেগ, ঠিক আছে? নো ক্লিয়ার কাট নার্ভ রুট ডিস্ট্রিবিউশন, নো সিস্টেমিক ফিচার, এবং এটা সেলফ লিমিটিং, সাধারণত 6 সপ্তাহের ভেতরেই ভালো হয়ে যায়। রিমাটোলজির ডিজিজ গুলোকে আমরা একিউট বলবো 6 সপ্তাহের ভেতরে থাকলে, 6 সপ্তাহ পার হয়ে গেলে সাধারণত ওগুলাকে ক্রনিকের ভেতরে পড়ে যায়। আচ্ছা, রেড ফ্ল্যাগের ভেতরে, রেড ফ্ল্যাগ গুলো আসলে পার্টিকুলারলি ওই ডিস্ট্রাকটিভ কজের জন্য, মেলিগনেন্সি এবং হচ্ছে পরস বা ইনফেকশন, এগুলোর জন্য। কেমন? এটা হচ্ছে এই চার্টটা দেখে নেবেন একটু। এইজ যদি 20 কম হয় এবং হচ্ছে 55 এর বেশি হয়, এজ অফ প্রেজেন্টেশন, ক্যারেক্টারিস্টিক কনস্ট্যান্ট পেইন, প্রোগ্রেসিভলি পেইন বাড়ে এবং আনরিলিভড বাই রেস্ট, লোকেশন থোরাসিক পেইন, হ্যাঁ, পাস্ট মেডিকেল হিস্ট্রি থাকতে পারে, হ্যাঁ, কোন একটা বাজে হিস্ট্রি, টিউবারকুলোসিস, কার্সিনোমা, এইচআইভি, ক্রনিক স্টেরয়েড ইউজ এবং অস্টিওপোরোসিস। কনস্টিটিউশনাল সিমটম থাকে এর সঙ্গে, যেমন সিস্টেমিক আপসেট, নাইট সোয়েট, ওয়েট লস, ঠিক আছে? মেজর কোনো ট্রমার হিস্ট্রি। এক্সামিনেশনে আমরা পেইনফুল স্পাইনাল ডিফর্মিটি পেতে পারি, পেইনফুল স্পাইনাল ডিফর্মিটি, হ্যাঁ, সিভিয়ার সিমেট্রিক্যাল স্পাইনাল ডিফর্মিটি, স্যাডেল অ্যানেস্থেশিয়া পাওয়া যেতে পারে, রোগী এসে হিস্ট্রি দেয় স্যাডেল অ্যানেস্থেশিয়া। তারপরে আছে প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল সাইন অ্যান্ড মাসেল উইকনেস, এবং মাল্টিপল লেভেল অফ দ্য রুট সাইন পাওয়া যেতে পারে। এই চারটা পার্টিকুলারলি ফর ডিস্ট্রাকটিভ এজেন্ট দিয়ে, ম্যালিগন্যান্সি, মেটাস্টেটিক এবং হচ্ছে ইনফেকশন এর কজেস এর জন্য। ক্লিনিক্যাল ফিচার্স অফ রেটিকুলার পেইন দেখে নেবেন একটু। আচ্ছা, এগুলো এত বেশি পরীক্ষায় আসতে দেখিনি, আমি একটু যাচ্ছি। আচ্ছা, এখন প্রিন্সিপালে চলে আসি। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, আমরা ডিজিসি যাবো একটু পরে, এগুলো একটু বলে নিই। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, ওভাবে ম্যানেজমেন্ট যদি বলা থাকে, বা আপনাকে যদি আইওইতে তারপরে কাউন্সিলিং এ বলে, চট করে আপনাকে ড্রাগের নাম বললে হবে না, এর আগে কিছু ভূমিকা রাখতে হবে। এটার মধ্যে এডুকেশন অ্যান্ড লাইফস্টাইল ইন্টারভেনশন। এডুকেশন কি সম্পর্কে? তার রোগ সম্পর্কে, রোগের প্যাথোজেনেসিসটা একটু বলবেন, রোগের ইনভেস্টিগেশনটা কেমন করে আমরা এই রোগ কনফার্ম করলাম, এটা ট্রিটমেন্ট অপশন কি কি আছে, এটা এই রোগ সম্পর্কে একটু বলতে হবে, ট্রিটমেন্ট আউটকাম কি, প্রগনোসিসটা কিরকম, এটা। আচ্ছা, এরপরে আছে এক্সারসাইজ, জয়েন্ট প্রোটেকশন,
হ্যাঁ, ফিজিক্যাল এবং অকুপেশনাল থেরাপি, সেলফ হেল্প এবং কোপিং থেরাপি, ওয়েট কন্ট্রোল, এই ব্যাপারগুলো নিয়ে একটু বলতে হবে যদি এটা কাউন্সিলিং এ দেয় বা রিটেনেও যদি আসে কোয়েশ্চেন, একটু একটু করে একটু লিখে দিবেন। তারপরে আসে এই যে সেলফ হেল্প অ্যান্ড কোপিং স্ট্র্যাটেজি। আচ্ছা, এক্সারসাইজের কথা বলা আছে, ওয়েট বিয়ারিং এক্সারসাইজ অস্টিওপোরোসিসের জন্য, তারপরে অ্যারোবিক ফিটনেস ট্রেনিং, এই নামগুলো একটু দেখে নিন। আচ্ছা, ওয়েট কন্ট্রোলের কথা বলা আছে, ওবিসিটি কন্ট্রোলের জন্য। এই যে বিএমআইটা, এক্সেসিভ বডি ওয়েট লস কিন্তু ডিক্রিমেন্টাল, এবং লো ওয়েট দ্যাট ইজ বিএমআই যে 20-এর কমে গেল, 20-র কম, এটা ভালো না। ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রিস্ক অফ ফ্র্যাকচার, এটা কিন্তু একটা আসে, যে কি বলে, সিঙ্গেল বেস্ট আসে। অবিসিটি মানে লো বডি ওয়েট কিন্তু অস্টিওপোরোসিসের জন্য একটা আর কি রিস্ক ফ্যাক্টর। এই যে ইনক্রিজ রিস্ক অফ ফ্র্যাকচার, বিএমআই যদি 20-র বেশি থাকে। হলে নন ফার্মাকোলজিক্যাল গেল। এখন ফার্মাকোলজিক্যাল যে ট্রিটমেন্ট, এখানে প্রথমত ট্রিটমেন্ট রিমাটোলজিতে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে খুব বেশি কথাবার্তা নাই। অ্যানালজেসিক, যেখানে বলা আছে যে প্যারাসিটামলটা ওরাল অ্যানালজেসিক অফ ফার্স্ট চয়েস ওরাল অ্যানালজেসিক অফ ফার্স্ট চয়েস ফর মাইল্ড অ্যান্ড মডারেট পেইন, এটা 1 গ্রাম মানে আপ টু 4 টাইমস ডেইলি, ঠিক আছে, নাপা দুইটা করে। হ্যাঁ, এটা। এবং এনএসএআইডি সম্পর্কে বলা আছে। আর এখানে বলা আছে যে এনএসএআইডি যেখানে আমরা দিতে পারবো না, ওখানে অপিওয়েড অ্যানালজেসিক, খুব ইন্ট্রাক্টেবল পেইন হলে অপিওয়েড অ্যানালজেসিক দেওয়া যায়, এই কথাগুলোও বলা আছে। এনএসএআইডির মেকানিজম অফ অ্যাকশন, দুইটা পাথওয়েতে কেমন করে, এটা কনস্টিটিউটিভ ভাবেই থাকে সব সময়, আর এটা ইনফ্লামেশন হলে পরে এই পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয়। আচ্ছা, এর মধ্যে এই দু একটা নাম একটু দেখে নেবেন, মিডিয়াম রিস্ক এবং হাই রিস্ক, এটা আমি একটু বলে দেই। রিকমেন্ডেশন ফর দ্য ইউজ অফ এনএসএআইডি, ঠিক আছে, খুব এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ, যেমন ইউজ দ্য লোয়েস্ট ডোজ ফর দ্য শর্টেস্ট টাইম পসিবল টু কন্ট্রোল দ্য সিমটম, অ্যাভয়েড এনএসএআইডি ইন দ্য পেশেন্ট অন ওয়ারফেরিন, যে পেশেন্টের ভালভ রিপ্লেসমেন্ট হয়েছে এবং যিনি ওয়ারফেরিন খাচ্ছেন তাকে কোনোভাবেই যেন আমরা মানে এনএসএআইডি না দিই, তাকে কোনোভাবেই যেন আমরা এই ড্রাগ গুলো না দিই, ঠিক আছে, ওটা ব্লিডিং রিস্ককে বাড়ায় দেয়। allow 2 to 3 weeks to assess the efficacy. If response is inadequate, consider a trial of another NSAID. Never prescribe more than 1 NSAID at a time. কি টাইমে 2টা NSAID দেওয়া যাবে না। আমি ইন্ডোমেথাসিন খাইতে দিলাম আর হচ্ছে সাপোজিটরি দিলাম ভলটারিন, এরকম ভাবে করা যাবে না। 2টা NSAID একদম দেওয়া যাবে না প্রেসক্রিপশন, ঠিক আছে, NSAID একটাই দিতে হবে। এর সঙ্গে NSAID মানে প্যারাসিটামল বা এগুলো হয়তো দেওয়া যায়, কিন্তু NSAID 2টা একসাথে দেওয়া যাবে না। co-prescription of a proton pump inhibitor for the patients with risk factor for the GI adverse effect, এটাও co-prescription আমরা সবসময় করে থাকি আমাদের দেশের প্রেক্ষিতে। Avoid in the patient with cardiovascular disease, তাহলে মোটা দাগে কথা হচ্ছে লো ডোজ থেকে শুরু করতে হবে এবং পসিবল শর্টেস্ট টাইম পর্যন্ত দিতে হবে, এবং কোনোভাবেই ওয়ারফেরিন পান এমন রোগীকে দেওয়া যাবে না, এবং কার্ডিওভাস্কুলার বিভিন্ন রিস্ক ফ্যাক্টর আছে এমন রোগীকেও অ্যাভয়েড করতে হবে, করা ভালো, সিকেডিতে অ্যাভয়েড করা ভালো, ঠিক আছে। 2টা NSAID কো-প্রেসক্রিপশন করা যাবে না, এগুলা হচ্ছে রিকমেন্ডেশন। এই চারটা, এটাও গুরুত্বপূর্ণ, একটু দেখে নেবেন। রিস্ক ফ্যাক্টর ফর NSAID ইনডিউসড পেপটিক আলসারেশন, এজ যদি 60 ইয়ার্স এর বেশি হয়, পাস্ট হিস্ট্রি অফ পেপটিক আলসার, পাস্ট হিস্ট্রি অফ অ্যাডভার্স ইফেক্ট, কেউ এসে বললো যে তার আগে হয়তো ইন্ডোমেথাসিন খেয়েছিল, তার সহ্য হয়নি, তাকে আবার ওই ড্রাগ দিবেন না, এই কথাই বলা আছে। পাস্ট হিস্ট্রি অফ অ্যাডভার্স ইফেক্ট উইথ দ্য NSAID এবং কনকমিটেন্ট গ্লুকোকর্টিকয়েড ইউজ, হাই ডোজ অফ মাল্টিপল NSAID, হাই রিস্ক NSAID যেমন ইন্ডোমেট, এটা হাই এর মানে রিস্ক ফ্যাক্টর ফর NSAID ইনডিউসড পেপটিক আলসার। এজ যদি 60-র বেশি হয়, আগের পেপটিক আলসার হিস্ট্রি যদি থাকে, আগে এই ড্রাগ খেয়ে যদি তার খারাপ লাগে, খারাপ কোনো এক্সপেরিয়েন্স হয়, ভমিটিং অ্যান্ড আলসার অ্যাগ্রেভেট করে, কনকমিটেন্ট তিনি যদি গ্লুকোকর্টিকয়েড পান, হাই ডোজ অফ মাল্টিপল NSAID যদি পান, এবং হাই রিস্ক NSAID, এগুলো একটু সাবধান, ঠিক
ঠিক আছে। আচ্ছা, এরপরে বিভিন্ন টপিক্যাল এজেন্টস এর কথা বলা আছে। টপিক্যাল এজেন্টস গুলো এমনও বলা আছে যে এরা ইন্ট্রাসাইনোভিয়াল লেভেলে পর্যন্ত, মানে দে মে ইউজ ইন মনোথেরাপি অর এজ এ অ্যাডজাংক্ট অফ to oral analgesic. Topical NSAID can penetrate superficial tissue and can even reach in the joint capsule through intrasynovial level, mainly reflect the blood-borne drug delivery. এবং ক্যাপসাইসিন, টপিক্যাল NSAID, লিডোকেইন, এগুলো বলা আছে। এরপরে আসি যে ডিজিজ মডিফাইং অ্যান্টি ড্রাগ। আচ্ছা, NSAID এর ব্যাপারে একটু বলি, এটা আমরা যখন ভেতরে পড়বো তখন দেখবো যে এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, ওগুলাতে মোটা দাগে আমরা NSAID দিতে পারি এবং অনেক সময় দীর্ঘ সময় ধরে দেওয়া যায়। ঠিক আছে, ওটা NSAID ওটার কিন্তু একটা ভালো ড্রাগ চয়েস। ডিজিজ মডিফাইং অ্যান্টি ড্রাগের ভেতরে 3টা ক্লাসে ভাগ করা হয়েছে, ক্লাসিক্যাল, CDMR এবং টার্গেটেড সিনথেটিক DMAR, এবং আরেক ধরনের ক্লাস হচ্ছে বায়োলজিক্স। আমি একটু পড়ি। ডিজিজ মডিফাইং অ্যান্টি ড্রাগস comprises small molecular inhibitors of the immune response, glucocorticoid and biologics DMAR not only improve the symptom but also favorably modify the disease progression in a variety of the inflammatory rheumatic disease. Small molecular inhibitors are either classical অথবা এই যে TSDMAR, targeted synthetic DMAR এবং biologic DMAR. Targeted synthetic DMAR এর ভেতরে মেথোট্রেক্সেট, সালফাসেলাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, লেফলুনোমাইড, অ্যাজাথিওপ্রিন, সাইক্লোফসফামাইড, মাইক্রোফেনোলেট, মফিটেল এবং হচ্ছে সাইক্লোস্পোরিন এর কথা বলা আছে। হ্যাঁ, তো এর মধ্যে যেটা মেথোট্রেক্সেট বহুল মানে পঠিত, পরে বারবারই পড়া হবে এটা, এবং হচ্ছে বহুল ব্যবহৃত, এটা হলো মেথোট্রেক্সেট, যেটা উইকলি দিতে হয়। সাধারণত 15 mg তে শুরু করা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসে, 25 mg পর্যন্ত দেওয়া যায় উইকলি। ওরালিও দেওয়া যায়, এটা কিন্তু সাবকিউটেনিয়াসলিও দেওয়া যায়। কেমন? এবং হচ্ছে এটা ফলিক অ্যাসিডের একটা ডেফিসিয়েন্সির ব্যাপার থাকে, এই জন্য 24 আওয়ার অ্যাপার্টে পরের দিন আমরা ফলিক অ্যাসিড 5 mg খেতে দিই। সালফাসেলাজিন ওইরকম ভাবে, এই 3টা একসাথে থাকে, মেথোট্রেক্সেট, সালফাসেলাজিন এবং হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন। আমি বলে দিই। আচ্ছা, টার্গেটেড সিনথেটিক DMAR, একটু নামগুলো মনে রাখবেন। ফাসিটিনিব, বাইসিটিনিব, উপারিসিটিনিব, এগুলো কিন্তু টার্গেটেড DMAR, TSDMAR। মেথোট্রেক্সেটের ব্যাপারে এই কথাগুলোই, ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির ব্যাপার থাকে। তারপরে বোন ম্যারো সাপ্রেশনেরও কথাবার্তা আছে। নিউমোনাইটিস হইতে পারে, ট্রিটমেন্ট শুড বি উইথড্রন and high dose glucocorticoid given. Methotrexate must be prescribed with robust contraception. এটা একটা কথা, এটা কিন্তু কাউন্সিলিং এ আসতে পারে, কাউন্সিলিং এ বলতে পারে যে মেথোট্রেক্সেট খান একজন মহিলা, ওনার কাউন্সিলিং এর জন্য রোবুস্ট কন্ট্রাসেপশন অন্তত 3 মাস আগে, মানে কনসিভ করার 3 মাস আগে যেন তিনি মেথোট্রেক্সেটটা বন্ধ করে দেন, এই ব্যাপারে তাকে কাউন্সিলিং করতে হবে। এবং মেথোট্রেক্সেটের বেনিফিট ইউজুয়ালি অবজার্ভড আফটার 4 to 8 weeks, 1 থেকে 2 মাস পরে, but treatment should be continued for 3 months before reaching the conclusion that methotrexate has been ineffective. কেমন? আচ্ছা, patient should be warranted, এই লাইনটা দেখেন, patient should be warranted of drug interaction with sulfonamide and importance of avoiding excess alcohol, which enhance the methotrexate hepatotoxicity. Methotrexate hepatotoxicity, folic acid deficiency, robust contraception, এই ব্যাপারগুলো আমরা একটু মনে রাখবো। তারপরে আছে যে সালফাসেলাজিন এবং হাইড্রোক্সিক্লোরোকুইন সেলের জন্য একটা ড্রাগ, এবং এটা ওয়েল টলারেটেড, কিন্তু দীর্ঘদিন, এখানে বলা আছে গ্রেটার দেন 5 years যদি কেউ ইউজ করে, সেই ক্ষেত্রে টক্সিসিটি ডেভেলপ করার একটা চান্স থাকে এবং অ্যাকুমুলেশন ইন দ্য রেটিনা হয়। এটা এই জন্য স্টার্ট করার আগে একটু অপথলমোলজির এক্সামিনেশনটা মানে করে নেওয়া ভালো। লেফলুনোমাইড, যাতে 24 মাস, রোবস্ট কন্ট্রাসেপশনের কথা বলা আছে 2 years, ঠিক আছে। অ্যাজাথিওপ্রিন, এটা আমরা পরে পড়বো, এটা প্রেগন্যান্সিতে সেফ। সাইক্লোফসফামাইড, তারপরে টার্গেটেড সিনথেটিক DMAR নিয়ে একটু বলি। এটা হলো
যে এগুলো তো targeted synthetic DMAR treatment costs are high, and these drugs are generally used as second-line agent in patients who have responded inadequately to CDMR. হ্যাঁ, কনভেনশনাল ডিএমআর এর মধ্যে জ্যাক ইনহিবিটর আছে। জ্যাক ইনহিবিটর যেটা work by inhibiting JAK enzyme, which are family of intracellular signaling molecules that play a key role in transducting the effects of the several pro-inflammatory cytokines. Main adverse effect of JAK inhibitor are increased risk of infection because this is customary to screen the patient for evidence of the occult infection, HIV, hepatitis C, hepatitis B, and previous TB before commencing this drug. Currently 4 drugs in this class: tofacitinib, এর মধ্যে একটা tofacitinib, baricitinib, tofacitinib require long-term blood monitoring for marrow এবং liver toxicity. এটাও একটা এই যে tofacitinib যেটা long-term blood monitoring for marrow এবং liver toxicity. বায়োলজিক ডিএমএআর এর নামগুলো একটু মনে রাখবেন এবং কোনটা কার বিপরীতে কাজ করে এটা। বায়োলজিক ডিএমএআর biologics are not carcinogenic, but patients who develop cancer while on treatment may exhibit accelerated progression of the tumor due to suppression of the immune response. Treatment costs are higher than the CDMAR এবং TSDMAR. এর মধ্যে TNF আলফা ইনহিবিটর আছে কিছু, TNF আলফা ইনহিবিটর, তারপরে আছে যে রিটুক্সিমেবের কথা বলা আছে, CD20 রিসেপ্টর ইনহিবিটর, ইন্টারলিউকিন 6 রিসেপ্টর ইনহিবিটর, টসিলিজুমেব, ইন্টারলিউকিন 17, সেকুকিনুমেব, ওস্টেকিনুমেব, এগুলো ইন্টারলিউকিন 23 এবং 12 এর বিরুদ্ধে একটু মনে রাখবেন, পরে ডিজিজ পড়ার সময় ওই ছবিতে পাওয়া যাবে। আচ্ছা, এটা আমি একটু পরে বলছি। ক্রিস্টাল অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিসে আমরা চলে আসি। ক্রিস্টাল অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিসে গাউট এবং সিউডো গাউট এই দুইটার কথা প্রথমত এই দুইটাই আর কি মোটা দাগে, গাউট এবং সিউডো গাউট। গাউটটা হচ্ছে মেল প্রেডমিনেন্স একটা ডিজিজ, মেল প্রেডমিনেন্ট, হ্যাঁ, 5:1, এটা রেশিও হচ্ছে 5:1 এবং মেল প্রেডমিনেন্স, ঠিক আছে। রিস্ক ইনক্রিজেস উইথ দ্য এজ এবং মেটাবলিক সিনড্রোম এর সঙ্গে একটা কোরিলেশন আছে। মেটাবলিক সিনড্রোম দ্যাট ইজ হাই কোলেস্টেরল, ডায়াবেটিস, ওবেসিটি, হাইপারইউরিসেমিয়া, এগুলোর সঙ্গে গাউটের একটা স্ট্রং কোরিলেশন আছে, ঠিক আছে। এখানে আমরা ক্রিস্টাল পাই, আগেই বলেছি মনো আর্থ্রাইটিস হিসাবে প্রেজেন্ট করে সাধারণত, এবং ওই যে সাইনোভিয়াল ফ্লুইড ড্র করে যদি আমরা দেখি তাহলে ওখানে আমরা ইউরেট ক্রিস্টাল পাই। এখানে ইউরেটের যে মেটাবলিজম ওটা দেখানো আছে, যে ডায়েটারি সোর্স থেকে ইউরেট আসে এবং এন্ডোজেনাস, তারপরে বিভিন্ন স্টেপসে গিয়ে ইউরেট কিভাবে এক্সক্রিশন হয়। এখানকার এই চার্টটা দ্য মেইন কজেস অফ দ্য হাইপারইউরিসেমিয়া এন্ড গাউট। এখানে ইউরেট যেহেতু রেনাল এক্সক্রিশন বেশি হয় হলে ডিমিনাইজড রেনাল এক্সক্রিশন, ইনক্রিজ ইনটেক এবং ইনক্রিজ প্রোডাকশন। ডিমিনাইজড এক্সক্রিশনের ভেতরে আছে রেনাল টিউবুলার রিঅ্যাবজর্পশন, যদি ইউরেটের বেশি হয় তাহলে তো অ্যাবজর্পশন কম, এক্সপ্রেশন কম হবে। সো ইনক্রিজ রেনাল টিউবুলার রিঅ্যাবজর্পশন, রেনাল ফেইলিয়ার, লেড টক্সিসিটি, ল্যাকটিক অ্যাসিডোসিস, কিছু ড্রাগ খুবই ইম্পর্টেন্ট যেটা সিঙ্গেল বেস্টে আসতে পারে এরকম ভাবে, থায়াজাইড অ্যান্ড লুপ ডায়োরেটিক্স, লো ডোজ অ্যাসপিরিন, সাইক্লোস্পোরিনের কথা বলা আছে, পাইরাজিনামাইড, ক্যান্সার কেমোথেরাপি, সি ইনহিবিটর, এগুলো। ইনক্রিজ ইনটেক যেমন রেড মিট, ওফাল, সেল, এগুলো। তারপরে ইনক্রিজ প্রোডাকশন, এর ভেতরে হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, মাইলোপ্রলিফারেটিভ, লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ, সোরিয়াসিস, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজের কথা বলা আছে। আচ্ছা, এটা কিভাবে প্রেজেন্ট করে সাধারণত মনো আর্থ্রাইটিস নিয়ে, এবং খুব র্যাপিড অনসেটের প্রেজেন্টেশন হয়।
যেটা একটা প্রেডিলেকশন থাকে ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টে, যেমন এই যে মনো আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টে সাধারণত হয়। এছাড়াও আদার কমন সাইটস আছে, যেমন অ্যাঙ্কেল, মিডফুট, নি, স্মল জয়েন্ট অফ দ্য হ্যান্ড, রিস্ট অ্যান্ড এলবো। এটার খুব র্যাপিড অনসেট হয় এবং ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে পৌঁছে যায় 2 থেকে 6 ঘন্টা, এবং পেশেন্ট মনে করে যে এটা ওর সিভার পেইন তার জীবনে, এবং এমন হয় যে জুতো পরতে তারপরে হচ্ছে মোজা লাগাতে এরকম এত ব্যথা লাগে আর কি, টাচ করলেও ব্যথা পায় এরকম একটা ব্যাপার, এবং সেলফ লিমিটিং 5 to 14 ডেজ এর মধ্যে। এই যে একটা ছবি, এই যে যাকে পুরাগরা বলে, পিক্টোরিয়ালে দিয়ে দিতে পারে, এই যে ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ইজ swollen, erythematous and extreme pain এবং টেন্ডারনেস আছে। এটা হচ্ছে acute gout। acute gout এর মেইন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি এরকম দেয় যে এরকম একজন তার ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টে পেইন এবং সোয়েলিং, তাহলে মেইন ডিফারেন্সিয়াল হবে এখানে সেপটিক আর্থ্রাইটিস, cellulitis, reactive arthritis, আর gout আছে। Acute attack may also manifest as bursitis, tenosynovitis, and sometime an acute attack will be followed by further attack. অনেকের একবার হয়ে আর acute attack হয় না, কিন্তু অনেকের বারবার অ্যাটাক হইতে পারে, সেক্ষেত্রে আমরা ইউরেট লোয়ারিং থেরাপি দিতে হবে। আমরা পরবর্তীতে একটা চার্ট পাবো। আচ্ছা, ক্রিস্টাল, এখানে ক্রিস্টাল মে বি ডিপোজিটেড, ওখানে ক্রিস্টাল অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস তো ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমে, তো ক্রিস্টাল ডিপোজিট হয় জয়েন্টে এবং সফট টিস্যুতে, এখানে এই জন্য জমে একটা টফাই ফর্মেশন হয়। টফাইটা, these have predilection for extensive surface of the finger, hand, forearm, elbow, Achilles tendon, and in some cases helix of the ear. এটা কিন্তু পিক্টোরিয়াল এবং এই সাইটগুলোর নামও আসতে পারে শর্ট আনসার কোয়েশ্চেনে। টফাই হ্যাভ হোয়াইট কালার, টিপিক্যাল চলকি হোয়াইট কালারের টফাই, এই যে চলকি হোয়াইট টফাই ওভার দ্য প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অফ হ্যান্ড, চলকি হোয়াইট কালারের একটা টফাই দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা ডায়াগনোসিসটা হচ্ছে মেইনস্ট্রিম ডায়াগনোসিস, কনফার্মেটরি ডায়াগনোসিস। আগে বলেছি যে সাইনোভিয়াল ফ্লুইড ড্র করে যদি আমরা দেখি পোলারাইজড লাইট মাইক্রোস্কোপিতে, তাহলে আমরা এটা নেগেটিভ বাই রেফারেন্স নিডল শেপেড ক্রিস্টাল পাবো, ইউরিক অ্যাসিড ক্রিস্টাল, যেটা কিনা গাউটের জন্য খুবই টিপিক্যাল এটা। এছাড়াও আমরা বায়োকেমিক্যাল স্ক্রিনিং করব, কারণ আমরা জানি যে গাউটের একটা স্ট্রং রিলেশন আছে, অ্যাসোসিয়েশন আছে মেটাবলিক সিনড্রোমের সাথে। এই জন্য আমরা ইউরিক অ্যাসিড, গ্লুকোজ, রেনাল ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল এগুলো দেখতে হবে। এবং gout, acute gout characterized by elevated ESR CRP with neutrophilia, all will return to normal যখন acute attackটা সাবসাইড হবে তখন। এছাড়াও এক্সরে পিক্টোরিয়াল আসতে পারে। এক্সরে acute gout এক্সরে আর ইউজুয়ালি নর্মাল, কিন্তু ওয়েল ডিমার্কেটেড ইরোশন পাওয়া যায় ক্রনিক টফাসিয়াস গাউট। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পিক্টোরিয়াল যেটা হসপিটালে আসতে এবং আসে। এই যে পাঞ্চড আউট লেশন এবং বোনি ইরোশন পাওয়া যাচ্ছে, এই যে পাঞ্চড আউট লেশন এবং বোনি ইরোশন ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এবং অ্যাসোসিয়েটেড সফট টিস্যু সোয়েলিং থাকতে পারে যদি ওখানে টফাই থাকে বলে। আচ্ছা, ইন্ডিকেশন ফর দ্য ইউরেট লোয়ারিং ড্রাগ, এই চারটি। রিকারেন্ট অ্যাটাক অফ দ্য অ্যাকিউট গাউট, রিকারেন্ট অ্যাটাক, যেমন আগের ছবিটা যদি ফার্স্ট অ্যাটাক হয় কোনো পেশেন্টের, তাহলে কি আমরা ইউরিক অ্যাসিড লোয়ারিং এজেন্ট দিব? না, দেওয়া লাগবে না। হ্যাঁ, যদি রিকারেন্ট অ্যাটাক হয় সেই ক্ষেত্রে। এবং এভিডেন্স অফ দ্য বোন অ্যান্ড জয়েন্ট ড্যামেজ, এই এরকম ভাবে হয় যদি থাকে, রেনাল ইম্পেয়ারমেন্ট, নেফ্রোলিথিয়াসিস, কেমোথেরাপি রিলেটেড হাইপার ইউরেসেমিয়া যেগুলো আছে সেগুলাতে। তাহলে অ্যাকিউট গাউটের ইনভেস্টিগেশন বললাম। এখন ট্রিটমেন্টের বেলায় অ্যাকিউট গাউটের কলচিসিন, তিনটাই ড্রাগ, কলচিসিন, ওরাল অ্যানেসথেসিস এবং হচ্ছে প্রেডনিসোলন। হ্যাঁ, কলচিসিনের ডোজটা একবার এসেছিল, একটু দেখে নেবেন, 0.5 mg 2 to 4 times daily in the treatment of the first choice in acute gout. It works by, ঠিক আছে, এবং হচ্ছে NSAID আর ওরাল প্রেডনিসোলন। যদি কোনো পেশেন্ট রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, ওল্ড এজ থাকে, সেই ক্ষেত্রে কলচিসিন এবং NSAID যদি দেওয়ার মতো সুযোগ না থাকে আমাদের,
সেক্ষেত্রে ওরাল প্রেডনিসোলন অথবা আইএম প্রেডনিসোলনটাকে আমরা প্রেফার করব। হ্যাঁ, কোএক্সিস্টিং যে used in commonly, mainly patient affecting acute gout having, যেহেতু গাউটের একটা অ্যাসোসিয়েশন আছে মানে মেটাবলিক সিনড্রোমের সাথে, এই জন্য কোএক্সিস্টিং কার্ডিওভাস্কুলার, সেরেব্রোভাস্কুলার ডিজিজ এবং সিকেডি থাকতে পারে। সেই ক্ষেত্রে ওরাল প্রেডনিসোলন or intramuscular methyl prednisolone are highly effective and are good choice for the older patient where there is an increased risk of toxicity with the colchicine and NSAID। কেমন? এছাড়াও ক্যানাকুনিমেবের কথা বলা আছে। আর যদি সিঙ্গেল জয়েন্টে হয় এবং জয়েন্ট অ্যাসপিরেশন সেক্ষেত্রে এবং ইন্ট্রাক্টেবল পেইন হয়, জয়েন্ট অ্যাসপিরেশন এবং ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড অনেকখানি রিলিফ দিতে পারে। আচ্ছা, এবারে প্রোফাইলেক্সিসের কথা। প্রোফাইলেক্সিসে কয়েকটা ড্রাগের কথা বলা আছে এবং প্রি রিকুইজিট হচ্ছে এই চারটা, কখন আমরা প্রোফাইলেক্সিস দিব। প্রোফাইলেক্সিসের ভেতরে বলা আছে যে অ্যালোপিউরিনলের কথা। আচ্ছা, এখানে লেভেল বলা আছে দুইটা, ঠিক আছে? দুই সোসাইটি থেকে দুইটা লেভেলের কথা বলা আছে, একটু দেখে নেবেন। অ্যালোপিউরিনলের কথা বলা আছে প্রোফাইলেক্সিস হিসাবে ফেবুক্সোস্টেট, এছাড়াও পেগলোটিড এগুলার কথা। অ্যালোপিউরিনল এটা এবং ফেবুক্সোস্টেট দুইটাই এই যে আগের ছবিটাতে একটা স্টেপ আছে, ওই স্টেপকে এফেক্ট করে আর কি, ইনহিবিট করে। এই যে জেনথিন অক্সিডেজ এটাকে ইনহিবিট করে। কেমন? এইভাবে কাজ করে অ্যালোপিউরিনল এবং হচ্ছে ফেবুক্সোস্টেট দুইটাই। তো রেনাল ইম্পেয়ারমেন্ট হলে তো আমরা অ্যালোপিউরিনল দিতে পারবো না, সেই ক্ষেত্রে ফেবুক্সোস্টেট। তো এগুলো শুরু করার পরে যেটা হয়, ফ্লেয়ার আপ হইতে পারে আবার। হ্যাঁ, ওই যে গাউটটা আবার ফ্লেয়ার আপ হইতে পারে, সেই সম্পর্কে পেশেন্টকে একটু আগে থেকে বলে নিতে হবে এবং ওই যে প্রোফাইলেক্সিস হিসাবে তার হাতে রাখতে হবে আর কি, কলসিসিন, NSAIDs এবং স্টেরয়েড। এটা কোনো পেশেন্ট এই কথা মাঝখানে বলা আছে যে রেনাল ইম্পেয়ারমেন্ট, আচ্ছা, occur in maximum recommendation doses. The first flare of the gout often follow initiation of the urate lowering therapy. The patient should be warranted about this এবং told to continue the therapy even if acute attack occur. এবং the risk of flare reduce হয় prophylaxis with oral colchicine or NSAID দিয়ে প্রথম 1 মাস। এবং লাইফস্টাইল মডিফিকেশন, ওয়েট লস, খাবার দাবারের কথা, এবং যদি সে এই গাউট অ্যাগ্রেভেট করে এমন ড্রাগ নিয়ে থাকে সেগুলোর অল্টারনেটিভ ড্রাগ যাতে নেয় সে কথা বলতে হবে। আচ্ছা, এবার ক্রিস্টাল সিউডোগাউট। সিউডোগাউটে ক্যালসিয়াম পাইরোফসফেট ডিপোজিশন হয়। সিউডোগাউটে calcium pyrophosphate deposition disease encompasses a range of the clinical presentation. ক্রিস্টাল ডিপোজিট হয় আর্টিকুলার কার্টিলেজে, সাইনোভিয়াম, এনথেসিস, টেন্ডন এবং লিগামেন্ট। এটা সাধারণত সিপিপি ক্রিস্টাল আর্থ্রাইটিস রেয়ার আন্ডার দ্য এজ অফ 55 ইয়ার্স। এটা এজেড মহিলাদের হয়, সাধারণত ওমেনদের বেশি হয় এবং একটু বেশি এজে হয়। যে মেইন রিস্ক ফ্যাক্টর ফর দ্য ক্যালসিয়াম পাইরোফসফেট ডিপোজিশন ডিজিজ, এই চার্ট যদি আমরা দেখি, ওল্ড এজ, অস্টিও আর্থ্রাইটিস, হাইপার প্যারাথাইরয়েডিজম বোথ প্রাইমারি এবং সেকেন্ডারি, হাইপোভিটামিনোসিস ডি এটা। তারপরে অন্য কিছু কজ আছে, রেয়ার কজ, ফ্যামিলিয়াল ফ্যাক্টর, হিমোক্রোমাটোসিস, হাইপোফসফাটেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোপ্যারাথাইরয়েডিজম, উইলসন, এর সঙ্গেও একটা যোগসূত্র আছে। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে সিপিপি ক্রিস্টাল আর্থ্রাইটিস ওইরকম ভাবেই সোলেন এবং টেন্ডার জয়েন্ট নিয়ে প্রেজেন্ট করে, দ্যাট ইজ ওয়ার্ম এবং ডাইথেমেটাস এবং লার্জ ইফিউশন থাকে। এর সঙ্গে ফিভার এবং পেশেন্ট কনফিউজড থাকতে পারে, এবং সিপিপি ক্রিস্টাল লার্জ ইফিউশন নিয়ে প্রেজেন্ট করে, ঠিক আছে। এবং নি সবচেয়ে বেশি এফেক্টেড হয়। The knee is most commonly affected, followed by raised shoulder, ankle and elbow. Triggering factor হচ্ছে trauma, intercurrent infection, dehydration, surgery, septic arthritis এবং gout আর main differential diagnosis. তো এখানকার যে ইনভেস্টিগেশন গাউটের মতোই আমরা মনো আর্থ্রাইটিসে যেমন সাইনোভিয়াল ফ্লুইড নিয়ে এক্সামিনেশন মানে দেখি, ওখানেও তাই। এবং এখানে পোলারাইজড লাইটের নিচে দেখলে আমরা ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল পাবো, যেটা পাবো আর কি। তো ট্রিটমেন্টের বেলায় ওরকম ভাবেই কিছু সিপিপি ক্রিস্টাল আর্থ্রাইটিস, আইস প্যাক, জয়েন্ট এলিভেশন, জয়েন্ট অ্যাসপিরেশন, প্রোভাইড পেইন রিলিফ, এছাড়াও NSAID, কলসিসিন এর কথা বলা আছে।
ছবিটা একটু দেখি। X-ray showing calcification of the fibrocartilaginous menisci, calcification of fibrocartilaginous menisci and the hyaline cartilage calcification এবং narrowing of the medial tibio-femoral compartment, narrowing এবং হচ্ছে osteophyte formation. ফাইব্রোমায়ালজিয়া জেনারেলাইজড বডি একের একটা অন্যতম কারণ। এটা জেনারেলাইজড বডি পেইন এবং কনসিকুয়েন্ট ডিসেবিলিটি। ঠিক আছে, এটা আনএক্সপ্লেইনড এবং it is frequently associated with medically unexplained symptom. ফিমেল ডমিনেন্ট হয় 10:1 এরকম একটা রেশিও দেওয়া আছে। এটা সাধারণত পেইন প্রেজেন্টিং ফিচার ওয়াইড স্প্রেড পেইন নিয়ে প্রেজেন্ট করে এবং কিছু প্রেশার পয়েন্টে পেইন থাকে। ঠিক আছে, এবং ক্যারেক্টারিস্টিক্যালি ডিফিউজ আনরেসপন্সিভ টু দ্য অ্যানালজেসিক এবং NSAID। এর মধ্যে স্লিপ ডিস্টারবেন্সের একটা ব্যাপার থাকে এবং কিছু জব ডিসস্যাটিসফ্যাকশন, তারপরে হচ্ছে মেরিটাল ডিসহারমোনি, এই ব্যাপারগুলো এখানে চলে আসে। আচ্ছা, স্পেকট্রাম অফ দ্য সিমটম অফ ফাইব্রোমায়ালজিয়া, এই চার্ট যদি দেখি তাহলে ইউজুয়াল সিমটম কি ওয়াইড স্প্রেড পেইন, ফ্যাটিগেবিলিটি, ডিসেবিলিটি, ব্রোকেন এবং নন রেস্টোরেটিভ স্লিপ, লো এফেক্ট, ইরিটেবিলিটি এবং পুয়ার কনসেন্ট্রেশন এবং ভেরিয়েবল লোকোমোটিভ সিমটম যেমন আর্লি মর্নিং স্টিফনেস, ডিস্টাল ফিঙ্গার টিংলিং এগুলো থাকতে পারে। এই যে প্রেশার পয়েন্ট গুলো দেখানো আছে। Second and third costocondyle joint, 1 centimeter distal to the lateral epicondyle, medial fat pad, পেছনে interspinous ligament, mid gluteal region, interspinous ligament at the L4 L5 region এবং mid supraspinous area. আচ্ছা, laboratory investigation recommended for finalizing a diagnosis of fibromyalgia. ফাইব্রোমায়ালজিয়া বলার আগে অন্য কোনো কারণ আছে কিনা, অন্য কোনো ইনফ্লামেটরি কারণ, তারপরে থাইরয়েডের কোনো থাইরয়েড অথবা হাইপোথাইরয়েড, কোনো প্যারাথাইরয়েডের প্রবলেম, অস্টিওমালাসিয়া, সার্কয়েডোসিস, অটোইমিউন এবং অটোইমিউন ইনফ্লামেটরি ডিজিজ এগুলো আছে কিনা দেখার জন্য এই চার্ট একবার একটু দেখে নেবেন। যেমন ফুল ব্লাড কাউন্ট, লিভার রেনাল ফাংশন টেস্ট আমরা করব জেনারেল একটা ডিজিজ ইন্ডিকেটর হিসাবে, ইএসআর, সিআরপি, আছে সিরাম এমাইলয়েড, ইমিউনোগ্লোবুলিন এবং ফিকাল ক্যালপ্রোটেক্টিন। ইনফ্লামেটরি কন্ডিশন আছে কিনা দেখার জন্য থাইরয়েড ফাংশন, প্যারাথাইরয়েডের অবস্থা দেখার জন্য ক্যালসিয়াম, অ্যালবুমিন, ফসফেট, অ্যালকালাইন ফসফেটেজ, প্যারাথাইরয়েড হরমোন 25 হাইড্রোক্সি ভিটামিন ডি এগুলো দেখবো। এছাড়া এনএ, এক্সট্রাক্টেবল নিউক্লিয়ার অ্যান্টিজেন ইএনএ, রিউমাটয়েড ফ্যাক্টর, এনটিসিসিপি, C3C4, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, এনপি কার্ডিওলিপিন অ্যান্টিবডি দেখবো। ওটা ডায়াগনোসিস অফ এক্সক্লুশন আর কি। আমি এখানে পড়ে আসছি। আচ্ছা, এখন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। বাদ দিয়ে এই চ্যাপ্টার হয় না আর কি, এই টপিকটা বাদ দিয়ে। তো এখানে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা ইনফ্লামেটরি পলি আর্থ্রাইটিস। এখানেও ফিমেল প্রিডমিনেন্ট থাকে। কেমন ফিমেল প্রিডমিনেন্ট থাকে ইনফ্লামেটরি পলি আর্থ্রাইটিস। এটার প্যাথোজেনেসিসে এনভায়রনমেন্টাল এবং জেনেটিক ফ্যাক্টর কাজ করে। ঠিক আছে, এনভায়রনমেন্টাল জেনেটিক ফ্যাক্টর কাজ করে। আচ্ছা, এবং এখন যদি ক্লিনিক্যাল ফিচার বলি তাহলে টিপিক্যাল প্রেজেন্টেশন পেইন এবং জয়েন্ট সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করে। পেইন এবং জয়েন্ট সোয়েলিং। স্টিফনেস, এটা সাধারণত স্মল জয়েন্টকে এফেক্ট করে এবং সিমেট্রিক্যাল ম্যানারে এটা এফেক্ট করে। যেমন হ্যান্ড, ফিট এবং রিস্ট জয়েন্ট ইন দ্য সিমেট্রিক্যাল ম্যানার। তাহলে পেইন, সোয়েলিং, স্টিফনেস, ফাংশনাল ডিফর্মিটি এগুলো হচ্ছে স্মল জয়েন্টে হয়, বায়োলেটারালি, সিমেট্রিক্যালি, হ্যান্ড এবং ফিট দুইখানেই হইতে পারে। এর সঙ্গে এটা এটা সাধারণত টিপিক্যাল প্রেজেন্টেশন দীর্ঘদিন যাবত এরকম প্রেজেন্টেশন থাকে এবং অনেক সময় ডিফর্মিটি নিয়েও রোগীরা প্রেজেন্ট করে। এছাড়াও এর প্রেজেন্টেশনটা পেলিন্ড্রোমিক হতে পারে, মানে রিল্যাপসিং এন্ড রিমিটিং। সেই ক্ষেত্রে রোগী একিউট পেইন অ্যাটাক নিয়েও প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, এছাড়াও এর অ্যাসোসিয়েশনে আমরা সিস্টেমিক ডিসকমফোর্টের
যেমন ফ্যাটিগ, ম্যালে, ফিভার এগুলো পেতে পারে, ওয়েট লস পেতে পারে। এর অ্যাসোসিয়েশনে অন্য যেগুলো সিস্টেমকে এফেক্ট করে সেই সিস্টেমের যে প্রেজেন্টিং কমপ্লেন্টস এগুলো অ্যাসোসিয়েশনে থাকতে পারে। ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচার হলো তাহলে মোটা দাগে পেইন, ইনফ্লামেটরি পেইন, জয়েন্ট সোয়েলিং, স্টিফনেস এফেক্টিং দ্য স্মল জয়েন্টস অফ দ্য হ্যান্ড, ফিট, রিস্ট ইন দ্য সিমেট্রিক্যাল ম্যানার, এবং সামটাইম প্যালিন্ড্রোমিক প্রেজেন্টেশন হতে পারে, এবং সামটাইম প্রেজেন্ট উইথ ডিফর্মিটি, এবং হচ্ছে ডিসকমফোর্ট, অন্যান্য ফিভার, ফ্যাটিক, হ্যাঁ, তারপরে আছে মাসেল ওয়াস্টিং, ওয়েট লস, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। এখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। ডিফর্মিটি গুলো কি কি হয় আমি একটু বলে নিই। এক্সামিনেশন টিপিক্যালি রিভিলস সোয়েলিং এবং টেন্ডারনেস অফ দ্য এফেক্টেড জয়েন্ট। এরাইথেমা ইজ আনইউজুয়াল এবং প্রেজেন্স সাজেস্ট দ্য কোএক্সিস্টিং ইনফেকশন। সোয়ান নেক ডিফর্মিটি হতে পারে, বাটন ইয়ার বা বাটন হোল ডিফর্মিটি, জেড ডিফর্মিটি অফ দ্য থাম্ব হতে পারে, ডরসাল সাবলাক্সেশন অফ দ্য আলনা at the radio-ulnar joint may affect and contribute to rupture of the fourth and fifth external tendon, pie ডিফর্মিটি, ভালগাস ডিফর্মিটি, হ্যাঁ, লস অফ লঙ্গিচুইনাল আর্চের হতে পারে এবং ফ্ল্যাট ফুট হয়। ঠিক আছে, এখানে একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দেওয়া আছে যেটা ইউরোপিয়ান লেগ এগেইনস্ট রিউমাটিজম এবং আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি 2010 সালে দিয়েছিল। এখানকার ক্রাইটেরিয়া অনুযায়ী যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 6 পয়েন্ট কোনো রোগী পায়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে। এখানে দেওয়া আছে যে স্মল জয়েন্টকে বেশি গুরুত্বপূর্ণ বলা আছে, লার্জ জয়েন্টে পেয়েছে 1 পয়েন্ট, আর 1 to 3 স্মল জয়েন্টে 3 পয়েন্ট। নেগেটিভ রিউমাটয়েড ফ্যাক্টর এসিপিএ লো পজিটিভ, এবং পজিটিভ হলে ডিউরেশন দেওয়া আছে এবং অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্টের কথা বলা আছে। সিস্টেমিক ফিচার হইতে পারে, এর জন্য এই চারটা সিস্টেমিক ফিচারের ভেতরে সিস্টেমিক, মাস্কুলোস্কেলিটাল, হেমাটোলজিক্যাল, লিম্ফ্যাটিক, ঠিক আছে, নডিউল, অকিউলার, ভাস্কুলার, কার্ডিওপালমোনারি, নিউরোলজিক্যাল কমপ্লিকেশন হইতে পারে। সিস্টেমিকের ভেতরে যেমন ফিভার, ওয়েট লস, ফ্যাটিগ, তারপরে সাসেপ্টেবিলিটি টু ইনফেকশন নিয়ে প্রেজেন্ট করতে পারে পেশেন্ট, মাসেল ওয়াস্টিং, টেনোসাইনোভাইটিস, অস্টিওপোরোসিসের একটা কজ রিউমাটয়েড আর্থ্রাইটিস, হেমাটোলজিতে অ্যানিমিয়া, ইওসিনোফিলিয়া এবং থ্রোম্বোসাইটোসিস থাকে। এখানে থ্রোম্বোসাইটোসিস আমরা এসএলএ পড়তে সময় দেখবো যে ওখানে থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে, এখানে থ্রোম্বোসাইটোসিস থাকে। লিম্ফ্যাটিক সিস্টেমে ফেল্টিস সিনড্রোম, হেপাটোমেগালি, নডিউল থাকতে পারে, অকিউলার ইনভলভমেন্ট হতে পারে, এর মধ্যে ক্যারাটোকনজাংটিভাইটিস সিকা, জোগ্রেন সিনড্রোম খুব ভালো কোরিলেশন আছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে। ভাস্কুলাইটিস মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স হিসাবে প্রেজেন্ট করতে পারে, ডিজিটাল আলসার, হ্যাঁ, আর্থ্রাইটিস, এরপরে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, এগুলো কার্ডাইটিসে প্যানকার্ডাইটিসই করতে পারে। ঠিক আছে, এরপরে কন্ডাকশন ডিফেক্ট, করোনারি ভাস্কুলাইটিস, পালমোনারি নডিউল, ফাইব্রোসিস, এফিউশন, ক্যাপলান সিনড্রোম। আমরা এই ছবিগুলো একটু দেখি। এই যে রিস্ট জয়েন্ট সোলেন এবং এরাইথেমাটাস, এখানে হ্যান্ড ডিফর্মিটি, আলনার ডেভিয়েশন দেখানো আছে, সোয়ান নেক ডিফর্মিটির একটা ছবি আছে। আচ্ছা, এখানে কয়েকটা কথা একটু বলে নিই। ফেল্টিস সিনড্রোম হচ্ছে লিম্ফ্যাটিকের আন্ডারে একটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এটা এইজ অফ অনসেট হচ্ছে লং স্ট্যান্ডিং যদি কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, এবং ডিফর্মিং রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং বেশি এটা ফিমেলদের বেশি হয় আর কি। ওখানে যদি কোনো পেশেন্ট স্প্লিনোমেগালি এর সঙ্গে থ্রোম্বোসাইটোপেনিয়া নিয়ে প্রেজেন্ট করে এবং নিউট্রোপেনিয়া থাকে, তাহলে একটু ফেল্টিস সিনড্রোমের কথা চিন্তা করতে হবে। এমনিতে তো থ্রোম্বোসাইটোসিস থাকে, ফেল্টিস সিনড্রোমে থ্রোম্বোসাইটোপেনিয়া, নিউট্রোপেনিয়া, স্প্লিনোমেগালি, এই তিনটার কথা একটু আলাদাভাবে বলা আছে। এছাড়াও স্প্লিনোমেগালি, লিম্ফেডিনোপ্যাথি, ওয়েট লস, স্কিন পিগমেন্টেশন, কেরাটোকনজাংটিভাইটিস সিকা, ভাস্কুলাইটিস, রিকারেন্ট ইনফেকশন, নডিউল। ল্যাবরেটরি ফাইন্ডিংস এর ভেতরে আমরা এনিমিয়া পাবো, নর্মোসাইটিক নর্মোক্রোমিক এনিমিয়া, নিউট্রোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া পাবো। ঠিক আছে, আরেকটা হচ্ছে এমাইলয়েডোসিস, রেয়াল হলেও অনেক সময় আসতে পারে, যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সঙ্গে যদি কোনো পেশেন্ট নেফ্রোটিক রেঞ্জের প্রোটিনিউরিয়া নিয়ে প্রেজেন্ট করে, সেই ক্ষেত্রে আপনারা একটু ওটা এমাইলয়েডোসিস কিনা একটু চিন্তা করবেন যদি আসে আর কি ওরকম সিঙ্গেল বেস্টেড। এই যে amyloidosis is a rare complication of the long-standing disease that usually
usually present with the nephrotic syndrome. ঠিক আছে, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া ক্যান অকার ডিউ টু, আচ্ছা আরেকটা কোয়েশ্চেন আমি একটু বলে দিই আলাদা করে, যে অ্যানিমিয়া কেন হয় আর কি, কজেস অফ অ্যানিমিয়া ইন রিউমাটয়েড আর্থ্রাইটিস, কি কি কারণে অ্যানিমিয়া হতে পারে? প্রথমত অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, ঠিক আছে, থাকতে পারে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতেই পারে, রোগীরা এনএসএআইডি খায় সেখান থেকে। মেথোট্রেক্সেট ইনডিউস কিন্তু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া থাকতে পারে। এছাড়াও এই যে ফেলটিস সিনড্রোমের জন্য অ্যানিমিয়া থাকতে পারে। অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াও থাকতে পারে, আপনারা দেখে থাকবেন অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়ার চার্টে। ঠিক আছে, আচ্ছা এখন ইনভেস্টিগেশন অ্যান্ড মনিটরিং অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিছু আছে ডিজিজটাকে ডায়াগনোসিস করার জন্য, ডিজিজ অ্যাক্টিভিটি এবং ড্রাগ এফিকেসি দেখার জন্য, মনিটরিং এর জন্য এবং ড্রাগ সেফটি দেখার জন্য। এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস আমরা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়াটা দেখবো, সিআরপি-ইএসআর দেখবো, আল্ট্রাসাউন্ড এবং এমআরআই স্ক্যান করতে পারি। এছাড়া রিউমাটয়েড ফ্যাক্টর এবং এনটিসিসিপি এটা করতে পারি। রিউমাটয়েড ফ্যাক্টর তো পজিটিভ থাকে এবং এটা সেন্সিটিভিটি ভালো, স্পেসিফাইসিটি খুব একটা ভালো না এই জন্য। আর এনটিসিসিপি যেটা, ওটার ব্যাপারে বলা আছে যে অনেক বছর, লিটারালি 10 ইয়ার্স আগেও এই এনটিসিসিপিটা ডিটেক্টেড হইতে পারে এবং সেখান থেকে আমরা একটা ড্রাগ ট্রিটমেন্ট সম্পর্কে আউটলাইন নিতে পারি। সো এনটিসিসিপি মোর স্পেসিফিক, যে রোগী আর কি খুব ক্লিনিক্যালি সাসপিশিয়াস যে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে, সেই ক্ষেত্রে রিউমাটয়েড ফ্যাক্টর করে দেখলেন যে নেগেটিভ, আমরা কিন্তু তারপরে আবার এনটিসিসিপিটা করব। এটাই মনিটর দ্য ডিজিজ অ্যাক্টিভিটি, আমরা ইন ভিজুয়াল অ্যানালগ স্কেল, আর্লি মর্নিং স্টিফনেস, জয়েন্ট টেন্ডারনেস, জয়েন্ট সোয়েলিং, এগুলো দেখে ডাস 28 স্কোরিং করব। ইএসআর সিআরপি দেখবো। মনিটর ডিজিজ অ্যাক্টিভিটি, ফাংশনাল অ্যাসেসমেন্ট এবং এক্সরে। আর ড্রাগ সেফটি দেখার জন্য আমাদেরকে তো মেথোট্রেক্সেট দিতে হবে, বায়োলজিক্স দিতে হতে পারে, এই জন্য কিছু বেসলাইন ইনভেস্টিগেশন এবং এর সঙ্গে এনটিটিএনএফ যদি দিতে লাগে, তার আগে ল্যাটেন্ট টিবি আছে কিনা, ল্যাটেন্ট অন্যান্য ইনফেকশন আছে কিনা, এগুলো দেখে নিতে হবে এবং কিছু কমন ভ্যাকসিনেশন করে নিতে হবে। কেমন? আচ্ছা, তো রোগী কখন হচ্ছে ট্রিটমেন্ট বাড়ানো কমানোর ব্যাপারটা আমরা কিভাবে দেখবো? এই অ্যাসেসমেন্ট ডিজিজ অ্যাক্টিভিটি স্কেল দিয়ে আমরা দেখবো। এর মধ্যে একটা আমাদের বইতে দেওয়া আছে যে ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর, ডাস 28 যে স্কোরিং সিস্টেম, ওখানে কি প্যারামিটার্স ব্যবহার করা হয়? সোলেন জয়েন্ট কাউন্ট করতে হয়, টেন্ডার এবং সোলেন জয়েন্ট ইএসআর সিআর কাউন্ট করে পেশেন্টকে বলতে হয় যে আপনি 1 থেকে 100 আপনি কতটুকু ভালো আছেন এখন। ঠিক আছে, এর মধ্যে 100 হচ্ছে ওর্স, তার সিমটম যদি খুব খারাপ থাকে তাহলে তার নাম্বার বেশি, এরকম ভাবে আর কি। তো 1 থেকে 100-র ভেতরে রোগী একটা নাম্বারিং দেবে, তারপরে এই ডাটাটা অনলাইনে এই সাইটে দিয়ে এই স্কোর দেখায়। এই স্কোরিং এর ভেতরে 4টা ইন্টারপ্রিটেশন আছে, এটাও কিন্তু আসতে পারে। ঠিক আছে, এই ইন্টারপ্রিটেশনটা 2.6 এর নিচে থাকলে আমরা রেমিশন বলবো, 2.6 থেকে 3.2 পর্যন্ত থাকলে ডিজিজ অ্যাক্টিভিটি লো বলবো, 3.2 থেকে 5.1 থাকলে মডারেট এবং 5.1 এর বেশি থাকলে আমরা হাই বলবো, হাই অ্যাক্টিভিটি। ট্রিটমেন্টের ব্যাপারে একটু বলি, এই 4টি ট্রিটমেন্ট যদি ডিটেক্ট হয়, নিউ ডায়াগনোস অফ দ্য রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমরা দেরি না করে মেথোট্রেক্সেট শুরু করতে হবে 15 mg উইকলি এবং এর সঙ্গে প্রেডনিসোলন 30 mg ডেইলি। প্রেডনিসোলনটাকে পরবর্তী 12 সপ্তাহ, একটু দেখে নিই আমি, হ্যাঁ 12 সপ্তাহের মধ্যে ওটাকে ট্যাপার করতে হবে, আস্তে আস্তে ট্যাপার করে বন্ধ করে দিতে হবে এবং মেথোট্রেক্সেটকে আমরা 25 mg পর্যন্ত বাড়াতে পারবো। ঠিক আছে, এরকম ভাবে চলার পরে যদি আমরা দেখি ডাস 28 স্কোর যদি 3.2 এর নিচে আছে, দ্যাট ইজ ডিজিজ অ্যাক্টিভিটিটা লো আছে, তাহলে আমরা শুধুমাত্র মেথোট্রেক্সেটই চালাবো। আর যদি আমরা দেখি যে 3.2 এর উপরে আছে, তাহলে ওই যে সাথে 2টা মেথোট্রেক্সেট, সালফাসালাজিন এবং হাইড্রোক্সিক্লোরোকুইনকে আমরা অ্যাড করে দিব। দেন যদি 3.2 এর নিচে থাকে তাহলে এই 3টাই চলুক। আর যদি দেখি যে আমরা 3.2 থেকে 5.1 দ্যাট ইজ মডারেটে চলে গেছে ডিজিজ অ্যাক্টিভিটিটা, সেই ক্ষেত্রে আমরা সাবকিউটেনিয়াস মেথোট্রেক্সেটের কথা ভাবতে পারি, সাবকিউটেনিয়াস অথবা কোনো ডিফারেন্ট অন্য কোনো কনভেনশনাল সিডিএমএআর এর কথা আমরা ভাবতে পারি। কিন্তু যদি দেখি যে একেবারে হাই অ্যাক্টিভিটি এই 3টা দেওয়ার পরেও 5.1, দেন অ্যাড দ্য বায়োলজিক অর টিএস ডিএমএআর। তারপরে বায়োলজিক দেওয়ার পরেও যদি 3.2 এর বেশি থাকে, কনসিডার চেঞ্জ টু ডিফারেন্ট বায়োলজিক অর টিএস ডিএমএআর। এবং যদি
বা বায়োলজিক তারপরে কন্ট্রোলড থাকে 3.2 এর নিচে হয়, সেই ক্ষেত্রে এই থেরাপিটা কন্টিনিউ করতে হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস ইন দ্য প্রেগনেন্সি, এটা আলাদাভাবে যেহেতু একটা চার্ট দেওয়া আছে, আপনাদেরকে কাউন্সেলিং এবং কাউন্সেলিং এ এটা আসতে পারে। যেমন এখানে বলা আছে যে ডিজিজটা সাধারণত রেমিশনে চলে যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত গোইং টু রেমিশন ডিউরিং দ্য প্রেগনেন্সি। কনসেপশনের ব্যাপারে যেটা বলা আছে যে মেথোট্রেক্সেট ডিসকন্টিনিউ করতে হবে মোটামুটি অন্তত 3 মাস আগে, এবং লেফলুনোমাইড অন্তত 2 বছর আগে কনসিভ করার, আচ্ছা প্ল্যানিং করার আর কি। তারপরে হচ্ছে প্যারাসিটামল, এটা একটা চয়েস অফ অ্যানালজেসিক ডিউরিং দ্য প্রেগনেন্সি। এছাড়াও NSAID আমরা দিতে পারবো, কিন্তু 20 উইকস পর্যন্ত। গ্লুকোকর্টিকয়েড ফ্লেয়ার কন্ট্রোল করতে দেওয়া যাবে, কিন্তু সেই ক্ষেত্রে মায়ের যে হাইপারটেনশন এবং গ্লুকোজ ইনটলারেন্স হয়ে যাচ্ছে কিনা সে ব্যাপারে একটু নজর রাখতে হবে। আচ্ছা, DMARD দ্যাট মে বি ইউজড ইন দ্য প্রেগনেন্সি হচ্ছে সালফাসালাজিন, অ্যাজাথিওপ্রিন, হাইড্রোক্সিক্লোরোকুইন। ঠিক আছে, এই তিনটা কিন্তু প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিং এ দেওয়া যাবে। সালফাসালাজিন, অ্যাজাথিওপ্রিন, হাইড্রোক্সিক্লোরোকুইন ইজ রিকোয়ার্ড টু কন্ট্রোল ইনফ্লামেশন। DMARD এগুলো ইউজ করা যাবে ব্রেস্ট ফিডিং এও। মেথোট্রেক্সেট, লেফলুনোমাইড, সাইক্লোফসফামাইড contraindicated both in pregnancy and in lactating period. তা এইটুকু হচ্ছে। এছাড়াও যে নন ফার্মাকোলজিক্যাল থেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল সাইকোলজিক্যাল সাপোর্টের কথা বলা আছে, এবং সার্জারির একটা স্টেম আছে। এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে কথা। আচ্ছা, আমি আপনাদের সঙ্গে কোনো কথাবার্তা বলছি না, আপনারা কি আছেন আমার সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো। ঠিক আছে, আমি প্রসিড করি। আহ আমি প্রসিড করি। জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস খুব বেশি আমি পরীক্ষায় আসতে দেখিনি। এটা একটা গ্রুপ অফ ডিজিজ। আমি পড়ি, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস এখন is a term accepted by the International Committee for several forms of the arthritis, defined by the International League of Associations for the Rheumatology 2001 criteria। এখানে এগুলোকে সাথে করে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস include psoriatic arthritis, rheumatoid arthritis, and more undifferentiated form of the inflammatory arthritis. স্পন্ডাইলো আর্থ্রাইটিস এর ব্যাপারে কথা হচ্ছে। স্পন্ডাইলো আর্থ্রাইটিস একটা গ্রুপ অফ ডিজিজ, যেটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এর একটা গ্রুপকে একসঙ্গে স্পন্ডাইলো আর্থ্রাইটিস বলা হচ্ছে, যেখানে আছে এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস এবং আর্থ্রাইটিস উইথ দ্য ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ। আর্থ্রাইটিস উইথ দ্য ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ। ঠিক আছে, তো এখানে যেটা এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, ওখানে আবার দুইটা ভাগ করা হয়েছে। এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিসকে যে দুইটা ভাগ করা হয়েছে, একটা হলো নন রেডিওগ্রাফিক এবং আরেকটা হলো রেডিওগ্রাফিক। নন রেডিওগ্রাফিক এবং রেডিওগ্রাফিক। নন রেডিওগ্রাফিক এবং রেডিওগ্রাফিক যে স্পন্ডাইলো আর্থ্রাইটিস, রেডিওগ্রাফিক স্পন্ডাইলো আর্থ্রাইটিসকে বলা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। আচ্ছা, আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি, আপনারা একটু রেসপন্স করেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি না আপনারা আছেন কিনা। ঠিক আছে, একটু একটু দেখি একটু। আচ্ছা, প্লিজ আপনারা একটু রেসপন্স করেন। আমি বুঝতে পারছি না আপনি আছেন কিনা আমার সঙ্গে। হ্যালো। প্লিজ জি আপু বলেন, আছি। হ্যাঁ, আমরা প্লিজ আছি। বলেন। থ্যাংক ইউ হ্যাঁ, বলেন। আছি। থ্যাংক ইউ। আমি কি প্রসিড করব? আমি মনে হয় একটু পরে বের হয়ে যাব। আমি একটু বিজি থাকবো আর কি। আমি আচ্ছা ছিলাম আচ্ছা এতক্ষণ পর্যন্ত আছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কেউ কি কিছু বলবেন? আর কি কেউ কিছু বলতে চাচ্ছেন? বেশ অনেকখানি টপিক, তো আমি কয়েকটা একটু অমিট করে করে যাচ্ছি, শেষ করতে হবে, এই জন্য সময় পেলে আমি ওগুলো পরে বলে দিব। আমি কি প্রসিড করবো তাহলে? জি আপু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিডিস, এখানে মোটা দাগে 4টা ডিজিজের কথা বলা আছে। হ্যাঁ, স্পন্ডাইলো আর্থ্রাইটিডিস ইনফ্লামেটরি এক ধরনের ডিজিজ, 4টাকে একসঙ্গে গ্রুপ করা হয়েছে। আরো বেশি আছে, আমাদের এখানে 4টা দেওয়া। এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, সোরিয়াটিক এবং আর্থ্রাইটিস উইথ ইনফ্লামেটরি ডিজিজ, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, যেটাকে এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস। এর মধ্যে এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস যেটা, ওটাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো রেডিওগ্রাফিক এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, আরেকটা হলো নন রেডিওগ্রাফিক স্পন্ডাইলো আর্থ্রাইটিস। কেমন? রেডিওগ্রাফিক স্পন্ডাইলো আর্থ্রাইটিস যেটা, ওটাকেই আমরা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বলছি। হ্যাঁ, ওটাকেই আমরা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বলছি। ঠিক আছে, তো এই যে স্পন্ডাইলো আর্থ্রাইটিডিস, এগুলোর একটা কমন ফিচার হচ্ছে এরা ইনফ্লামেটরি, দ্যাট ইজ এরা আর্লি মর্নিং স্টিফনেস দেখায়, এরা ইনএক্টিভিটিতে ব্যথা বাড়ে, নাইটে পেইন হতে পারে, অ্যাক্টিভিটিতে ব্যথা একটু কমে, এই ধরনের কমন ফিচার এরা দেখায়। এছাড়াও এদের একটা কমন ফিচার হচ্ছে কি, এরা HLA-B27 এর সঙ্গে একটা অ্যাসোসিয়েশন দেখায়। এছাড়াও এদের কমন ফিচার হচ্ছে এরা কিন্তু আহ আহ অন্যান্য কিছু সিস্টেমিক যে ইনভলভমেন্ট, এগুলো দেখাইতে পারে। তাহলে আমরা এই চারটি একটু পড়ি। ফিচার্স কমন টু অল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, দ্যাট ইজ asymmetrical inflammatory oligoarthritis। এরা অলিগো আর্থ্রাইটিস হিসাবে প্রেজেন্ট করে এবং asymmetrically প্রেজেন্ট করে, লোয়ার লিম্বে বেশি হয়। হিস্ট্রি অফ ইনফ্লামেটরি ব্যাক পেইন থাকতে পারে, স্যাক্রোআইলাইটিস থাকতে পারে। ঠিক আছে, স্যাক্রোআইলাইটিস, অস্টাইটিস, এনথেসাইটিস হিসাবে এরা প্রেজেন্ট করতে পারে, যেমন একিলিস টেন্ডিনাইটিস, প্লান্টার ফ্যাসাইটিস, এগুলো ড্যাকটাইলাইটিস হিসাবে প্রেজেন্ট করতে পারে। এদের ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, HLA-B27 পজিটিভ থাকতে পারে, সোরিয়াসিস, সোরিয়াসিস স্কিনে, নেইলে অথবা ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, ইউভিআইটিস, স্টেরাইল ইউরেথ্রাইটিস, এবং এদের ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজের সঙ্গে একটা রিলেশন থাকতে পারে। এদের অ্যাওর্টিক রুট ডিজিজ থাকতে পারে, অ্যাওর্টিক ইনকনফিডেন্স হিসাবে এরা আসতে পারে। ঠিক আছে, এই যে ফিচার গুলো, এগুলো হচ্ছে কমন টু অল স্পন্ডাইলো আর্থ্রাইটিস। ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া দেওয়া আছে এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিসের। এটা বলা আছে যে patient with greater than 3 month back pain and age of onset যদি less than 45 years হয়, এবং আইদার অথবা বি। যেমন যদি এজ অফ অনসেট লেস দেন 45 ইয়ার্স, গ্রেটার দেন 3 মাস থেকে তার ব্যাক পেইন, এবং তার সাথে ইমেজিং এ যদি তার সেক্রোআইলাইটিস অন ইমেজিং থাকে। ঠিক আছে, প্লাস কোনো একটা ইনফ্লামেটরি ব্যাক পেইন, আর্থ্রাইটিস, এনথেসাইটিস, ইউভিআইটিস বা ড্যাকটাইলাইটিস কিছু একটা থাকে, তাহলেই সে স্পন্ডাইলো আর্থ্রাইটিস তাকে ডিফাইন করা যাবে এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস আছে বলে। আরেকটা হচ্ছে, আর HLA-B27 পজিটিভ এর সঙ্গে অন্তত 2টা ফিচার, ক্রনস কোলাইটিস, গুড রেসপন্স টু NSAID, তারপরে ফ্যামিলি হিস্ট্রি, HLA-B27 অ্যাসোসিয়েশন এবং এলিভেটেড যে CRP লেভেল। ঠিক আছে, তো এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস is a diagnostic term, include patient with the non-radiographic axial spondyloarthritis এবং রেডিওগ্রাফিক এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস, যেটাকে আমরা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বলছি, আমি আগেই বললাম। কার্ডিনাল ফিচার হচ্ছে ব্যাক পেইন এবং আর্লি মর্নিং স্টিফনেস। লো ব্যাক পেইন যেটা হচ্ছে বাটক এবং পোস্টেরিয়র থাইতে, সেটা এক্সটেন্ড করতে পারে। সিমটম আর exacerbated by inactivity and relieved by movement. Musculoskeletal symptom may be prominent, যেমন অ্যানথেসাইটিস থাকতে পারে। হ্যাঁ, এরপরে প্রেজেন্ট ওয়াইড স্প্রেড পেইন হিসাবে প্রেজেন্ট করতে পারে, এবং আমরা ভুল করে এটাকে ফাইব্রোমায়ালজিয়াও বলে ফেলতে পারি। এটা এছাড়াও তার এনথেসাইটিস, অ্যান্টেরিয়র ইউভিআইটিস নিয়ে প্রেজেন্ট করে। স্পাইনাল যে ডিফর্মিটি হতে হতে ফাইনালি যে কাইফোসিস নিয়ে এরা প্রেজেন্ট করে, এবং ফরওয়ার্ড
ভিশনের প্রবলেম হয়ে যায় আর কি। ঠিক আছে, তো ইনভেস্টিগেশনের মধ্যে HLA-B27 এর অ্যাসোসিয়েশন থাকে এবং হচ্ছে axial spondyloarthritis aided by the ultrasound এবং MRI of the enthesis or by MRI of the sacroiliac joint এবং spine। এর মধ্যে ESR CRP বাড়ানো থাকতে পারে, এনিমিয়া থাকতে পারে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, আচ্ছা, পজিটিভ HLA-B27 এবং ফিকাল ক্যালপ্রোটিক আমরা দেখে নিব bowel disease এর অ্যাসোসিয়েশন আছে কিনা বোঝার জন্য। বাই ডেফিনিশন abnormalities are not seen in the X-ray। যদি না দেখা যায় সেই ক্ষেত্রে এটাকে আমরা নন রেডিওগ্রাফিক axial spondyloarthritis হিসাবে লেবেল করব। ঠিক আছে, এক্সট্রা আর্টিকুলার ফিচার্স গুলোর মধ্যে আছে ফ্যাটিক, অ্যানিমিয়া, অ্যান্টেরিয়র ইউভিআইটিস, স্ট্যাটাইটিস, স্টেরাইল ইউরেথ্রাইটিস, আইবিডির অ্যাসোসিয়েশন আছে, অস্টিওপোরোসিস, অস্টিওপ্রলিফারেশন এবং অস্টিওস্ক্লেরোসিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ। ঠিক আছে, অ্যাটিপিক্যাল আপার লোব ফাইব্রোসিস হিসাবেও এটা প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, ম্যানেজমেন্টের ভেতরে পেশেন্ট এডুকেশন, এই রোগ এবং রোগের প্রসেস সম্পর্কে বলা। এরপরে এনএসএআইডি অপটিমালি ওয়ান্স ডেইলি এবং স্লো রিলিজ ট্যাবলেট হিসাবে বেড দিলে ভালো, এবং ফিজিক্যাল থেরাপি। তারপরেও যদি কন্ট্রোল না হয়, ফর সিভিয়ার এবং পারসিস্টেন্ট পেরিফেরাল ইনভলভমেন্ট সালফাসিলাজিন এবং মেথোট্রেক্সেট আমরা ইউজ করতে পারি। সালফাসিলাজিন এবং মেথোট্রেক্সেট আমরা ইউজ করতে পারি। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পিক্টোরিয়াল আছে, আমি আপনাদেরকে একটু বলে দিই। এর মধ্যে একটা সুন্দর ছবি আছে, এই যেটা আমরা জানি টিপিক্যালি ব্যাম্বু স্পাইন হয়। হ্যাঁ, ব্যাম্বু স্পাইন হয়। এই যে প্রথম ছবিটাতে ফাইন সিমেট্রিক্যাল এবং হচ্ছে মার্জিনাল সিনডেসমোফাইড দেখা যাচ্ছে। এই যে ফাইন সিমেট্রিক্যাল এখানেও আছে, এখানেও আছে, এবং মার্জিনাল এবড়োথেবড়ো ফাইন সিমেট্রিক্যাল মার্জিনাল সিনডেসমোফাইড দেখা যাচ্ছে। এটা ভেরি মাচ টিপিক্যাল ফর অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। কিন্তু দেখেন এখানে পাশাপাশি আরেকটা ছবি, এটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। এখানে কিন্তু এবড়োথেবড়ো ফাইন না, দুই দিকই কমনলি নাই। তাহলে কোর্স এসিমেট্রিক্যাল এবং নন মার্জিনাল সিনডেসমোফাইড অফ সোরিয়াটিক আর্থ্রাইটিস। আচ্ছা, এরপরে আছে যে ব্যাম্বু স্পাইন, যেখানে এই যে সিনডেসমোফাইড, anterior longitudinal ligament calcification, bilateral sacroiliitis এবং জয়েন্ট ফিউশন, এই সব কিছু মিলে ওখানে ব্যাম্বু স্পাইন তৈরি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, স্যাক্রোআইলাইটিস এর একটা বর্ণনা আছে ভেতরে, যেটা অস্পির জন্য দরকার, মাঝে মাঝে চলে আসতে পারে অস্পির জন্য। সেখানে বলা আছে কি, প্রথমে by definition abnormalities are acha loss of age in ankylosing spondylitis x-ray of the sacroiliac joint show irregularity। প্রথমে irregularity দেখা যাবে sacroiliac joint এ। irregularity দেখা গেলে তো কর্টিক্যাল লস অফ কর্টিক্যাল মার্জিন হবেই এবং ওয়াইডেনিং হবেই। irregularity দেন লস অফ কর্টিক্যাল মার্জিন এবং ওয়াইডেনিং, তারপরে ওয়াইডেনিং এর জায়গায় সাবসিকুয়েন্ট স্ক্লেরোসিস হলে ফাইনালি হচ্ছে জয়েন্ট স্পেস ন্যারোইং এবং ফিউশন। এটা হলো স্যাক্রোআইলাইটিস এর খুবই টিপিক্যাল স্টেপস। এটা কিন্তু অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এটা হলো। এরপরে আমরা আসি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এটা স্পন্ডাইলোআর্থ্রাইটিস, একটা রিঅ্যাকশন টু এ নাম্বার অফ দ্য ব্যাকটেরিয়াল ট্রিগার উইথ ক্লিনিক্যাল ফিচার্স ইন কিপিং উইথ অল স্পন্ডাইলোআর্থ্রাইটিক কন্ডিশন। ট্রিগার গুলোর নাম আসে পরীক্ষায়, ক্লামাইডিয়া, ক্যাম্পফাইলোব্যাক্টার, সালমোনেলা, শিগেলা। এছাড়াও কিছু ভাইরাস আছে, মাইকোপ্লাজমা বরেলিয়া, স্ট্রেপ্টোকক্কাস এবং মাইকোব্যাকটেরিয়ার কথাও বলা আছে। এটা কিন্তু HLA-B27 এর সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়। আচ্ছা, এর সঙ্গে একটা স্ট্রং অ্যাসোসিয়েশন আছে সেক্সুয়ালি অ্যাকোয়ার্ড রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এর। ঠিক আছে, এবং রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এর সঙ্গে সেক্সুয়ালি অ্যাকোয়ার্ড যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এর অ্যাসোসিয়েশন আছে। এই জন্য পরীক্ষায় অনেক সময়, আমি একটু বলি অস্পির কথা, অস্পিতে অনেক সময় দেয়, ওই যে কাউন্সেলিং এ একজন ডামি বসায় রাখে। তো আপনারা যদি ডামি বসাইলো একজন, তিনি হয়তো ফিমেল হলো কিংবা হয়তো অনেক এইজেড একজন মহিলা হলো,
আপনি ভাববেন আচ্ছা কোয়েশ্চেন দিয়ে দিল কি যে তার ব্যাক পেইনের হিস্ট্রি নেওয়ার জন্য, আপনি কিন্তু ভাববেন না যে ফিমেল এজেড মহিলা, তাকে কি আমি ডায়রিয়া সেক্সুয়াল এক্সপোজারের কথা তাকে জিজ্ঞেস করব, তাকে কি আমি রিয়েক্টিভ আর্থ্রাইটিস ভাববো? আপনি ভাববেন, আপনি যত রকমের হিস্ট্রি নেওয়া যায় ব্যাক পেইনের সবই আপনি নেবেন, ওই দামি যাই থাকুক না কেন, সবকিছুর উপরেই কিন্তু আপনার ওখানে ওই যে অস্পিতে স্যারদের কাছে যে ইয়েটা থাকে, ওই যে অ্যান্সার শিটটা ওখানে মার্কিং করা থাকে। তাহলে এখানে জিজ্ঞেস করতে হবে যে প্রিভিয়াস ডায়রিয়া, তারপরে হচ্ছে ইউরেথ্রাইটিস এবং সেক্সুয়াল এক্সপোজারের হিস্ট্রিটা। এটা মেল প্রিডোমিনেন্ট 15:1 প্রিডোমিনেন্ট। আচ্ছা, হারে মেলদের হয় বেশি। এখানে একিউট এবং ইনফ্লামেটরি ব্যাক পেইন নিয়ে প্রেজেন্ট করে। এছাড়াও ইনফ্লামেটরি এনথেসাইটিস, অলিগো আর্থ্রাইটিস, স্যাক্রোআইলাইটিস, স্পাইনাল ডিফর্মিটি হতে পারে। এবং বেশি হয় হচ্ছে টেন্ডো একিলিসে একিলিস টেন্ডেনাইটিস এবং প্লান্টার ফ্যাসাইটিস। ঠিক আছে, লো ব্যাক পেইন এবং স্টিফনেস, এনথেসাইটিস এগুলো থাকে। তাহলে কোনো পেশেন্ট অ্যাকিউট অনসেট লো ব্যাক পেইন এর সঙ্গে এনথেসাইটিস এবং তার যদি কোনো হিস্ট্রি থাকে, তার ডায়রিয়া অথবা সেক্সুয়াল এক্সপোজার অথবা ইউরেথ্রাইটিস এর হিস্ট্রি, সেই ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিস আপনাকে চিন্তা করতে হবে। এছাড়াও মেনি এক্সট্রা আর্টিকুলার ফিচার্স, এর মধ্যে কার্সিনেট ব্যালানাইটিস, ক্যারাটোডার্মা ব্লেনোরেজিকা, পার্সিউলার সোরিয়াসিস, নেইল ডিস্ট্রফি এবং হাইপার ক্যারাটোসিস, মাউথ আলসার, কনজাংটিভাইটিস, ইউভিআইটিস এগুলো থাকে। এর মধ্যে এই যে প্রথম দুইটা, বিশেষ করে এটা ক্যারাটোডার্মা ব্লেনোরেজিকা, এটার একটা ছবি আছে, আমি দেখাই দিই। এটা ডিসক্রিট ওয়াক্সি ইয়েলো ব্রাউন ভেসিকল উইথ ডিসকোয়ামিটিং মার্জিন, ভাবেই বর্ণনা থাকে অনেক সময় সিঙ্গেল বেস্ট আনসারে, বর্ণনা দেওয়াই থাকে ডিসক্রিট ওয়াক্সি এবং হচ্ছে ডিসকোয়ামিটিং মার্জিন আছে, যেটা পাম এবং সোলে আছে একজন পেশেন্টের, এভাবে বর্ণনা দেওয়া থাকে। আর পিক্টোরিয়াল তো থাকেই, আপনারা কয়েকটা পিকচার দেখে নেবেন একটু বই থেকে, অস্পির বইগুলো থেকে, বা নেটেও সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন। এখানে একটা পিকচার সম্ভবত দেওয়া আছে, পাম এবং সোলের পিকচার থাকে, এবং ক্যারোটোডার্মা ব্লেনোরেজিকা। হ্যাঁ, কার্সিনেট ব্যালানাইটিস, এটা এক ধরনের ভেসিকল অন দ্য করোনাল মার্জিন এন্ড প্রিপিউস অফ দ্য ট্রান্সপেনিস, এবং মানে লেটার রাপচার করে এবং মিনিমাল সারাউন্ডিং ইরাইথেমা হতে পারে, কোলাস করে সার্কুলার একটা প্যাটার্ন ইয়ে করতে পারে। আচ্ছা, এখানে ক্যারোটোডার্মা ব্লেনোরেজিকা, এটা বিশেষভাবে মনে রাখবেন, দেখবেন ছবিটা। এরপরে আসছে পার্সিউলার সোরিয়াসিস, নেইল ডিস্ট্রফি, মাউথ আলসার, কনজাংটিভাইটিস, ইউভিআইটিস হিসাবে প্রেজেন্ট করতে পারে। ডায়াগনোসিস, ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আর যদি চান তাহলে জয়েন্ট অ্যাসপিরেশন করা যায় ক্রিস্টাল আর্থ্রাইটিসকে এক্সক্লুড করার জন্য। আর যেহেতু একিউট ইনফ্লামেটরি কন্ডিশন, ইএসআর সিআরপি আপনারা নন স্পেসিফিক্যালি বেশি পেতে পারেন। এছাড়াও হাই ভেজাইনাল সোয়াব নেওয়া যায় ক্লামাইডিয়া ডিটেক্ট করার জন্য, এবং হচ্ছে স্টুল আরই করতে হবে, স্টুলের কালচার করতে হবে। এইটুকু। এখানে কিন্তু রিউমাটয়েড ফ্যাক্টর, এসিপিএ, এএনএ এগুলো নেগেটিভ থাকে। ম্যানেজমেন্ট, ওটা হচ্ছে রেস্ট, পেশেন্ট এডুকেশন এবং হচ্ছে পেশেন্ট কাউন্সিলিং তো আছে, এর সঙ্গে রেস্ট, এনএসএআইডি এবং অ্যানালজেসিক। আচ্ছা, ইন্ট্রা আর্টিকুলার সিস্টেমিক স্টেরয়েড এবং অর সিস্টেমিক স্টেরয়েড মে বি রিকোয়ার্ড ইন দ্য পেশেন্ট উইথ সিভিয়ার মনোআর্টিকুলার সাইনোভাইটিস এবং পলিআর্টিকুলার ডিজিজ রেসপেক্ট। সিভিয়ার মনোআর্টিকুলার ডিজিজ যেগুলো হচ্ছে ইন্ট্রাক্টেবল আর কি, এনএসএআইডি এবং অ্যানালজেসিকে, সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রা আর্টিকুলার গ্লুকোকর্টিকয়েড ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন সোরিয়াটিক আর্থ্রাইটিস, যেটা সোরিয়াসিস স্কিন ডিজিজের সঙ্গে অ্যাসোসিয়েশন থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে স্কিন ডিজিজ হওয়ার অনেক আগে এই পেশেন্টের আর্থ্রাইটিক প্রেজেন্টেশন চলে আসবে। দ্য onset is usually between 25 to 40 years of age, but juvenile form exceed করতে পারে। Occasionally the arthritis এবং psoriasis develop synchronously, but the onset of musculoskeletal and skin disease frequently separated by many years. অনেক সময় many year সেপারেশনে হতে পারে। আচ্ছা, সোরিয়াটিক আর্থ্রাইটিসের একটা কাসপার ক্রাইটেরিয়া আছে, যেটা খুবই জরুরি। এটা ইনফ্লামেটরি আর্টিকুলার ডিজিজ, জয়েন্ট, স্পাইন এবং এনথেসিস। ইনফ্লামেটরি আর্টিকুলার ডিজিজের সঙ্গে যদি তিনটা অন্তত পয়েন্ট থাকে, কি কি? কারেন্ট সোরিয়াসিস, history of psoriasis in the first or second degree relative, psoriatic nail dystrophy, negative IgM rheumatic factor, current dactylitis, history of dactylitis এবং juxta articular new bone formation।
তার যদি কারেন্ট সোরিয়াসিসে সে 2 পয়েন্ট পাবে, এছাড়া সবগুলাতে 3 পয়েন্ট, সরি এক করে পয়েন্ট। ক্লিনিক্যাল ফিচারের ভেতরে ওইরকম জয়েন্ট পেইন এবং স্টিফনেস নিয়ে প্রেজেন্ট করে অফ দ্য জয়েন্ট, টেন্ডন এবং স্পাইন অ্যান্ড এনথেসিস। জয়েন্ট আর টিপিক্যালি নট সোলেন, হাউএভার সেভারেল প্যাটার্ন অফ দ্য জয়েন্ট ইনভলভমেন্ট এখানে হতে পারে, যেটা এসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি মনো অর অলিগো আর্থ্রাইটিস হিসাবে প্রেজেন্ট করতে পারে, সিমেট্রিক্যাল পলি আর্থ্রাইটিস হিসাবে প্রেজেন্ট করতে পারে, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট আর্থ্রাইটিস, সোরিয়াটিক স্পন্ডাইলাইটিস হিসাবে প্রেজেন্ট করতে পারে। তাহলে অ্যাসোসিয়েটেড স্পন্ডাইলাইটিস, ডিস্টাল নেইল ডিজিজ এবং ডিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট, নেইল ডিজিজ, ড্যাকটাইলাইটিস এরকম ভাবে প্রেজেন্ট করতে পারে। এই যে ছবি আছে, সোরিয়াটিক আর্থ্রাইটিস সললি ড্যাকটাইলাইটিস নিয়ে প্রেজেন্ট করেছে। এরপরে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট প্যাটার্ন উইথ অ্যাকম্পেনিং নেইল ডিস্ট্রফি। নেইল ডিস্ট্রফির কয়েকটা স্টেম আছে এখানে, এই যে অনাইকোলাইসিস, সাবআঙ্গুইনাল হাইপারক্যারাটোসিস, হরাইজেন্টাল রিজিং, এগুলোতে মিলে হচ্ছে সোরিয়াটিক নেইল ডিস্ট্রফি এবং ক্যারেক্টারিস্টিক আমরা সোরিয়াটিক র্যাশ পেতে পারি। ঠিক আছে, ইনভেস্টিগেশন ক্লিনিক্যাল গ্রাউন্ডে ইনভেস্টিগেশন করতে হয়, এছাড়াও অটো অ্যান্টিবডি স্ক্রিনিং নেগেটিভ হয়। সিআরপি নন স্পেসিফিক্যালি রেইজড থাকতে পারে। এখানে পেশেন্ট এডুকেশন, ম্যানেজমেন্টে পেশেন্ট এডুকেশন এবং থেরাপি উইথ এনএসএআইডি অ্যানালজেসিক। মেথোট্রেক্সেট হচ্ছে ড্রাগ অফ চয়েস যদি পেশেন্ট উইথ স্পন্ডাইলাইটিস should be prescribed some exercise এবং posture raising as axial spondyloarthritis. Therapy with CDMR should be considered for polyanthesitis এবং synovitis unresponsive to the conventional treatment. সেক্ষেত্রে methotrexate হচ্ছে drug of choice. আচ্ছা, এখন আমরা এসএলই নিয়ে একটু বলি। আচ্ছা, একজন আছেন, আপনি কি একটু রেসপন্স করবেন? হ্যালো হ্যালো, জি জি আপনি কি শুনছেন? হ্যাঁ জি শুনছি। অনেক দীর্ঘ ক্লাস হয়ে যাচ্ছে আর টপিক গুলো অনেক ছাড়া যাচ্ছে না, এরকম টপিক। তারপরে আমি কয়টা বাজে, 9:30 তো, মোটামুটি 10টার ভিতরে শেষ করে দেবো। আর তো কয়েকটা 2-3টা টপিক আছে। হ্যাঁ জি আচ্ছা, আচ্ছা একটু এসএলই নিয়ে বলি। এসএলই হচ্ছে একটা ইনফ্লামেটরি অটোইমিউন এক ধরনের ডিজিজ, অটোইমিউন সিস্টেমিক ডিজিজ। অটোইমিউন এক ধরনের কানেকটিভ টিস্যু ডিজিজ এবং এটা ফিমেল প্রিডমিনেন্ট হয়। 90% অফ দ্য এফেক্টেড পেশেন্ট আর ফিমেল এবং পিক এজ অফ অনসেট হচ্ছে গিয়া 20 to 30 ইয়ার্স। এটা নানান ভাবে প্রেজেন্ট করতে পারে, তবে টিপিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে আর্থ্রাইটিস নিয়ে। আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, ফিভার, ওয়েট লস, ফ্যাটিক, ম্যালে, তারপরে মাইল্ড লিমফেডিনোপ্যাথি, আর্থ্রালজিয়া এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। এই আর্থ্রালজিয়া এবং আর্থ্রাইটিসটা সাধারণত ইরোসিভ আর্থ্রাইটিস হয় না, মানে অ্যাসিলিতে। আচ্ছা, তাহলে ফিভার নন স্পেসিফিক ফিভার, তারপরে হচ্ছে ওয়েট লস, মাইল্ড লিমফেডিনোপ্যাথি, ফ্যাটিক, ফটোসেন্সিটিভিটি, আর্থ্রালজিয়া, সামটাইমস সললি শুধুমাত্র রাইনাউন্ড ফেনোমেনন নিয়েও প্রেজেন্ট করে। ঠিক আছে, রাইনাউন্ড ফেনোমেনন নিয়েও প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, এরপরে এলোপেশিয়া, হ্যাঁ, টিপিক্যাল র্যাশ এগুলো। তাহলে এখানে আমাদের ছবি দেওয়া আছে যে রাইনাউন্ড ফেনোমেনন লিডিং টু ইসকেমিক, রাইনাউন্ড ফেনোমেনন থাক ইসকেমিক ডিজিটাল আলসার হয়ে গেছে। আচ্ছা, মেলার র্যাশ দেখা যাচ্ছে ইন দ্য এসএলই, মেলার র্যাশ স্পিয়ারিং দ্য নেজোলেপিয়াল ফোল্ড। ওকে, এরপরে হচ্ছে এই যে একটা লিভিডো রেটিকুলারিস এর ছবি দেওয়া আছে, যেটা এসএলই এবং এপিএস এর সাথে যুক্ত। ওকে, এখন স্কিনে কি কি ম্যানিফেস্টেশন থাকতে পারে? ফটোসেন্সিটিভিটি এবং ক্লাসিক্যাল একটা মেলার র্যাশ, যেটা ছবি দেখলাম আমরা একটু আগে, ডিসকয়েড র্যাশ, যেটা এই যে স্কালে থাকে, স্কাল রিজিয়ন এবং নেক রিজিয়নে থাকতে পারে। সান এক্সপোজড এরিয়া যেগুলো সেগুলো, এবং ডিফিউজ ইউজুয়ালি নন স্কারিং অ্যালোপেশিয়া থাকতে পারে। হ্যাঁ, এরপরে আছে আর্টিকেরিয়াল ইরাপশন থাকতে পারে। তাইলে ফটোসেন্সিটিভিটি, মেলার র্যাশ, ডিসকয়েড র্যাশ, তারপরে হচ্ছে অ্যালোপেশিয়া, আলসার, আর্টিকেরিয়াল র্যাশ এগুলো। আচ্ছা, লিভিডো রেটিকুলারিস, রাইনাউন্ড ফেনোমেনন এগুলো। কিডনিতে 6টা স্টেপ আছে, এর মধ্যে ডিফিউজ
যে প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, টিপিক্যাল রেনাল রেশন হচ্ছে প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা একটা ওয়ান অফ দ্য মেইন ডিটারমিনেন্টস অফ দ্য প্রগনোসিস অ্যান্ড রেগুলার মনিটরিং অফ দ্য ইউরিন অ্যানালাইসিস এবং ব্লাড প্রেশারের জন্য এসেনশিয়াল। আচ্ছা, কার্ডিওভাস্কুলারে পেরিকার্ডাইটিস, মায়ো এন্ডোকার্ডাইটিস তিন ভাবেই প্রেজেন্ট করতে পারে। লিবম্যান সাব এন্ডোকার্ডাইটিস বলে। এন্ডোকার্ডাইটিস ডিউ টু অ্যাকুমুলেশন অফ দ্য হার্ট ভালভ অফ স্টেরাইল ফিব্রিন কন্টেনিং ভেজিটেশনস, হ্যাঁ, ম্যানিফেস্টেশন হুইচ ইজ থট to be manifestation of hypercoagulability associated with anti-phospholipid antibody. এছাড়া লাংসেও কিছু ব্যাপার থাকে, সেরোসাইটিস, প্লুরাল এফিউশন, নিউরোলজিতে ফ্যাটিগ, হেডেক এবং পুয়ার কনসেন্ট্রেশন, কোরিয়া, ঠিক আছে, অর্গানিক সাইকোসিস, ইভেন ট্রান্সভার্স মাইলাইটিস নিয়েও প্রেজেন্ট করে। মেনিনজাইটিস, লিম্ফ্যাটিক মেনিনজাইটিস নিয়েও প্রেজেন্ট করে। আচ্ছা, হেমাটোলজিতে নিউট্রোপেনিয়া, লিম্ফোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া এগুলা থাকে। গ্যাস্ট্রোইন্টেস্টিনালে আমরা মাউথ আলসারের কথা বলেছি। মাউথ আলসার পেরিটোনিয়াল সেরোসাইটিস হতে পারে, অ্যাবডোমিনাল পেইন, বাউয়েল ইনফেকশন এবং পারফোরেশন পর্যন্ত হতে পারে। এখানে একটা ক্রাইটেরিয়া আছে যেটা আমরা অনেক আগে থেকেই দেখে আসছি। এই 11টার মধ্যে যদি 4টা ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে আমরা এটাকে এসএলই বলতে পারবো, হ্যাঁ, এসএলই বলতে পারবো। আচ্ছা, ডায়াগনোসিস আমরা ক্লিনিক্যাল বেসড এবং হচ্ছে এর সঙ্গে কিছু ইনভেস্টিগেশনের কথাও বলা আছে। এর সঙ্গে এএনএ এবং অ্যান্টিবডি টু ইএনএ প্রোফাইলের কথা বলা আছে। হ্যাঁ, এএনএ, ইএনএ প্রোফাইল এবং হচ্ছে এনটিডিএসডিএনএ, এন্টি স্মিথ অ্যান্টিজেনের কথা বলা আছে। আর আমরা একটু বলি, হ্যাঁ, এএনএ, এএনএটা হচ্ছে পজিটিভ থাকে সাধারণত, মোটামুটি 100% ক্ষেত্রে এনএ পজিটিভ থাকে এবং এনএ নেগেটিভ অ্যাকচুয়ালি খুবই রেয়ার। আচ্ছা, এটা হচ্ছে স্পেসিফাইসিটিটা কম। আচ্ছা, এরপরে হচ্ছে এনটিডিএসডিএনএ এবং এন্টি স্মিথ অ্যান্টিজেন, যেটা দুইটাই থাকতে পারে, দুইটাই মোট 95% ক্ষেত্রে পজিটিভ থাকতে পারে এবং দুইটার স্পেসিফাইসিটি ভালো এবং সমান। আর দেখা যায় যে রেনাল ডিজিজে এন্টি স্মিথ অ্যান্টিজেন যেটা আর কি অ্যান্টিবডি, ওটা বেশি স্পেসিফিক, বেশি থাকে। আচ্ছা, চেকিং ফর এনএ এবং অ্যান্টিবডিজ টু ইএনএ অ্যান্ড কমপ্লিমেন্ট রুটিন হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ইউরিন অ্যানালাইসিস হচ্ছে ম্যান্ডেটরি। পেশেন্ট with bacilli are almost always positive for NA. NA negative bacilli can occur but is rare, and in such cases antibody to ENA, RO or anti-phospholipid antibodies are present. Anti-DSDNA antibody are positive in most patients and quite specific for the SLE. Serum level of the C3 may be low in the active bacilli due to the complement consumption. এছাড়াও রেজড ইএসআর, লিউকোপেনিয়া, লিম্ফোপেনিয়া থাকে, যেটা টিপিক্যাল ফর এসএলই, কিন্তু সিআরপি কিন্তু নর্মাল থাকে। সিআরপি ইজ অফেন নর্মাল। সিআরপি যদি বেশি থাকে কোনো ক্ষেত্রে এসএলইতে, সেই ক্ষেত্রে আমাদেরকে সেরোসাইটিস হয়েছে কিনা এবং অ্যাসোসিয়েটেড ইনফেকশন আছে কিনা সেটা শর্ট আউট করতে হবে। তাইলে এসএলইতে টিপিক্যালি হচ্ছে ইএসআর রেজড থাকে কিন্তু সিআরপিটা নর্মাল থাকে। এরকম আরো কয়েকটা কন্ডিশন আছে যখন টিপিক্যালি ইএসআর বেশি থাকে এবং হচ্ছে যেটা সিআরপিটা নর্মাল থাকে। ইমিউনোলজি চ্যাপ্টারে আছে, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এছাড়াও আরেকটা ব্যাপার আছে যেটা কয়েকটা ব্যাপার যে আগে আমি বলেছি, ওগুলো এনটি আরও, এনটি এসএসএ, এসএসপি অ্যান্টিজেনের ব্যাপারগুলো চ্যাপ্টারের শুরুতে যে চার্টটা, ওই চার্টের সঙ্গে একসঙ্গে করে একটু দেখে নেবেন। আচ্ছা, ম্যানেজমেন্টের ব্যাপারে বলা আছে যে পেশেন্ট শুড বি অ্যাডভাইস টু অ্যাভয়েড দ্য সানলাইট এবং আল্ট্রাভায়োলেট লাইট, টু এমপ্লয় সান প্রোটেকশন ক্রিম ব্যবহার করে যাতে সে রোদে যায়, এই ব্যাপারে একটু কাউন্সিলিং করতে হবে। তারপর হচ্ছে ড্রাগ, মাইল্ড টু মডারেট এসএলইর জন্য ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যানালজেসিক, NSAID এবং হাইড্রোক্সিক্লোরোকুইন। ঠিক আছে, হাইড্রোক্সিক্লোরোকুইন। গ্লুকোকর্টিকয়েড অনেক সময় দেওয়া লাগে, প্রেডনিসোলন 5 to 20 mg, often in combination with immunosuppressant such as methotrexate, azathioprine or MMF, mycophenolate, মফিটিল, এই হিসাবে এগুলোর সাথে দিতে হয়। তো মাইল্ড টু মডারেট ডিজিজে NSAID, অ্যানালজেসিক এবং
হাইড্রোক্সিক্লোরোকুইন। সিভিয়ার এবং লাইফ থ্রেটেনিং ডিজিজের ব্যাপারে একটা পালস মিথাইল প্রেডনিসোলন এবং সাইক্লোফসফামাইডের একটা ডোজিং দেওয়া আছে, একবার একটু দেখে নিলে ভালো। আচ্ছা, সিস্টেমিক স্ক্লেরোসিস এটা একটা অটোইমিউন ডিজিজ, কানেকটিভ টিস্যু ডিজিজ, যেটা রেজাল্টস ফ্রম ফাইব্রোসিস এফেক্টিং দ্য হ্যান্ড, ইন্টারনাল অর্গান এবং ভাস্কুলেচার, যেটা এবং টিপিক্যালি এটা রাইনাউন্ড ফেনোমেনন, ডিজিটাল ইস্কেমিয়া, স্ক্লেরোডেকটাইলি, কার্ডিয়াক, রেনাল, লাং এবং গাট রেনাল ডিজিজ হিসাবে প্রেজেন্ট করে। পিক অফ অনসেট কিন্তু 4th to 5th ডিকেডে, হ্যাঁ, এবং এটা রেয়ার কন্ডিশন, ফিমেল ডমিনেন্স। তাহলে এটা হচ্ছে একটা অটোইমিউন কানেক্টিভ টিস্যু ডিজিজ যেখানে ফাইব্রোসিস এফেক্টিং দ্য স্কিন, ইন্টারনাল অর্গান এবং ভাস্কুলেচার হয়, এবং এর সঙ্গে হচ্ছে প্রেজেন্টিং ফিচার হিসাবে রাইনাউন্স ফেনোমেনন, ডিজিটাল ইস্কেমিয়া, স্ক্লেরোডেকটাইলি, হ্যাঁ, এরপরে হচ্ছে কার্ডিয়াক, লাং এবং গাট রেনাল ডিজিজ হিসাবে প্রেজেন্ট করতে পারে। 4th to 5th ডিকেডে হয় এবং ফিমেল প্রিডমিনেন্স থাকে। এটার দুইটা টাইপ আছে, এটা 3টা টাইপ বলে কোথাও কোথাও। It is subdivided into limited cutaneous systemic sclerosis, যেটা 70% of the cases, and diffuse cutaneous systemic sclerosis 30% cases, depending on the extent of the skin involvement and presence of the major organ involvement. Some patients with limited cutaneous systemic sclerosis have calcinosis and telangiectasia when combined with the rhinound phenomenon. আচ্ছা, esophageal involvement, sclerodactyly, this is referred as CREST syndrome. এটা test for calcinosis, rhinound, esophageal involvement, sclerodactyly, and telangiectasia for limited cutaneous systemic sclerosis. Their association, which is the good prognosis, এবং diffuse cutaneous systemic sclerosis যেটা prognosis খুব একটা ভালো না, এবং feature associated with poor prognosis older age হয়। diffuse skin involvement হয়। limited cutaneous এ সাধারণত প্রক্সিমাল লিম্ব ইনভলভমেন্ট হয় আর ফেস, আর এখানে ট্রাঙ্ক এবং ডিস্টাল লিম্ব ইনভলভমেন্ট হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে একটা খুব ছবি দেওয়া আছে সিস্টেমিক স্ক্লেরোসিসের, স্ক্লেরোডেকটাইলি হয়ে গেছে, হ্যান্ড শোয়িং টাইট শাইনি স্কিন, স্ক্লেরোডেকটাইলি এবং ফ্লেকশন কন্ট্রাকচার, এটা অসপিক্টোরিয়ালের জন্য ইম্পর্টেন্ট। এই যে টিপিক্যাল একটা ফেস দেওয়া আছে যেখানে টেলানজিয়েকটাইশিয়া, টিপিক্যাল লিপ দেখা যাচ্ছে, ঠিক আছে। এই বর্ণনাগুলো একটু করে নেবেন স্যারের বই থেকে। আচ্ছা, স্কিনে কি কি পেতে পারি আমরা? নন পিকিং ইডিমা and flexion মানে edema of the finger and flexor tendon sheath. Subsequently, the skin becomes shiny এবং taut. Distal skin bridges disappear করে যায়, capillary loss হয়, face এবং neck often involved with thinning of the lip, radial furrowing, thinning, এবং some patient skin thickening stop at this stage, এবং skin involvement restricted to the site. এটা আগে বলেছি, distal এবং distal limited এবং diffuse এর ব্যাপারটা। আচ্ছা, রাইনাউন্ড ফিনোমেনন হিসাবে এটা খুব টিপিক্যালি প্রেজেন্ট করে। আর্থ্রালজিয়া এবং ফ্লেক্সোটেনোসাইনোভাইটিস থাকতে পারে। গ্যাস্ট্রোএন্টেরাইটিসে যেটা হয়, স্মুথ মাসল অ্যাট্রফি হয়ে যায় এবং ফাইব্রোসিস হয়ে যায় লোয়ার ইসোফেগাসে, এবং ডিসফেজিয়া, অডাইনোফেজিয়া হিসাবে প্রেজেন্ট করে। রিকারেন্ট অকাল্ট ব্লিডিং হয়, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং হয়, যে কারণে ওয়াটারমেলন স্টমাক করে, ওইরকম একটা ফিচার দেখা দেয়। এছাড়াও ম্যালঅ্যাবজর্পশন হতে পারে, কারণ স্মল ইন্টেস্টিনাল ম্যালঅ্যাবজর্পশন হতে পারে যেহেতু ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ এবং ইন্টারমিটেন্ট ব্লকিং এর জন্য ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হতে পারে, ম্যালঅ্যাবজর্পশন হয়, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়, এই কারণে রোটেটিং অ্যান্টিবায়োটিক অনেক সময় দরকার লাগে, হ্যাঁ। আচ্ছা, পালমোনারি ইনভলভমেন্ট, পালমোনারি হাইপারটেনশন হতে পারে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয় যেটা ডিফিউজ কিউটেনিয়াসে বেশি হয়, রেনাল ইনভলভমেন্ট একটা কজ অফ ডেথ, এবং হচ্ছে হাইপারটেনসিভ রেনাল ক্রাইসিস হতে পারে। এই জন্য ম্যানেজমেন্টে হাইপারটেনশন ম্যানেজমেন্টের দিকে একটা নজর দিতে হয়। আচ্ছা, সিস্টেমিক স্ক্লেরোসিস ক্যান এফেক্ট মাল্টিপল অর্গান, জন্য রুটিন হেমাটোলজি, রেনাল, লিভার, ব্লাড ফাংশনে আমরা অ্যাবনর্মালিটি পেতে পারি। এএনএ পজিটিভ থাকতে পারে ইন অ্যাবাউট 95% কেসেস, অ্যাবাউট 30% অফ দ্য পেশেন্ট। ডিফিউজ স্ক্লেরোসিসে অ্যান্টিবডিজ টু টফোআইসোমারেজ 1, 60% কেসেসে যেটা লিমিটেড কিউটেনিয়াসে অ্যান্টিসেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি পজিটিভ, এগুলো একটু মনে রাখবেন সিঙ্গেল বেস্টের জন্য, যে লিমিটেড কিউটেনিয়াসে সেন্ট্রোমিয়ার, ডিফিউজ কিউটেনিয়াসে কোনটা। টেস্ট এক্সরে ট্রান্সথোরাসিক ইকো, লাং ফাংশন টেস্ট রিকমেন্ডেড আইএলডি দেখার জন্য, এবং পালমোনারি
হাইপারটেনশনকে অ্যাসার্টেন করার জন্য। হাই রেজলিউশন সিটিও দরকার লাগে অনেক সময়। হাইড্রোজেন ব্রেথ টেস্ট আমরা দেখতে পারি কি স্মল ইন্টেস্টিনাল যে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ আছে কিনা এটা বোঝার জন্য। ম্যানেজমেন্টে রাইনাউন্ড ফেনোমেননের কথা আলাদাভাবে লেখা আছে, একটু দেখে নেবেন স্টেমগুলা, কারণ রাইনাউন্ড ফেনোমেনন থেকে ডিজিটাল আলসার হিসাবে রোগী প্রেজেন্ট করতে পারে। তাহলে কি বলতে হবে রোগীকে, যে অ্যাভয়েডেন্স অফ দ্য কোল্ড এক্সপোজার, ইউজ অফ দ্য থার্মাল ইনসুলেটিং গ্লাভস, মেনটেনেন্স অফ হাই কোর টেম্পারেচার। এছাড়াও ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে আছে if symptoms are persistent then calcium channel blocker, losartan, fluoxetine, sildenafil এর কথা বলা আছে। কোর্স অফ IV prostacyclin, endothelin 1 antagonist bosentan, fusidine hydrocortisone cream এটা। আর গ্যাস্ট্রোইন্টেস্টিনালে পিআই অ্যান্টি রিফ্লাক্স এজেন্ট দেওয়া যায় ইসোফেজিয়াল রিফ্লাক্সের জন্য, এছাড়াও রোটেটিং অ্যান্টিবায়োটিক ফর ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। ঠিক আছে, এমসিটিডির ব্যাপারে একটা কথা, যেটা ওই যে আরএনপি অ্যান্টিবডি পজিটিভ থাকে প্রায় 100% কেসে। আচ্ছা, এখন আমরা জোগ্রেন সিনড্রোম হচ্ছে এটাও ফিমেল প্রিডোমিনেন্স এবং 9:1 এই হারে ফিমেল প্রিডোমিনেন্ট, এবং টিপিক্যাল এজ অফ অনসেট হলো 40 to 50 ইয়ার্স। টিপিক্যাল এজ অফ অনসেট 40 to 50 ইয়ার্স। ঠিক আছে, আচ্ছা প্রাইমারি এটা দুই ভাবে হতে পারে, একটা হলো প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারিলি ডিউ টু রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অন্যান্য কিছু অটোইমিউন ডিজিজের জন্য। আচ্ছা, এটা ক্লিনিক্যাল ফিচারটা হচ্ছে ড্রাই আই, কেরাটো কনজাংটিভাইটিস সিকা, ড্রাই মাউথ। সিনারিওতে ওরকম ভাবে লেখা থাকে যে ড্রাই আই, এবং রিপিটেড হচ্ছে ডেন্টাল ক্যারিস, ড্রাই মাউথ, ভ্যাজাইনাল ড্রাইনেস, হ্যাঁ, আর্থ্রালজিয়া, মায়ালজিয়া, রাইনাউন্ড হিসাবে প্রেজেন্ট করতে পারে। সেকেন্ডারি পলি নিউরোপ্যাথি এবং হচ্ছে রিকারেন্ট এপিসোডস অফ দ্য প্যারোটাইটিস হিসাবেও প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, এছাড়াও আরেকটা হচ্ছে প্রেজেন্টেশন, এটা কিন্তু যে আরটি হিসাবে প্রেজেন্ট করতে পারে, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। হ্যাঁ, তাহলে এরকম অটোইমিউন একটা কন্ডিশন জোগ্রেন সিনড্রোম, এবং ডিফিকাল্টি ইন দ্য এক্সোক্রাইন গ্ল্যান্ডের ডিফিকাল্টি, এবং ওখানে লং স্ট্যান্ডিং কেসে ওখান থেকে লিম্ফোমা হওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, এরপরে আমি একটু ইনভেস্টিগেশন গুলো বলে দিই। রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ থাকে প্রায় 50% কেসে, এএনএ পজিটিভ থাকতে পারে, এনটিআরও, এনটিএলএ অ্যান্টিজেন পজিটিভ থাকতে পারে। এরপরে শিরমার টেস্ট করতে হয়, আমি পড়বো একটু পরে, শিরমার টেস্ট করতে হয়। আচ্ছা, এরপরে যদি আমরা বায়োপসি করি ওই যে ইয়ে থেকে কি বলে ওটাকে, প্যারোটিড গ্ল্যান্ড বা স্যালাইভারি গ্ল্যান্ড গুলো থেকে, তাহলে ফোকাল লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন পাওয়া যায়, হাইপোগামা গ্লোবুলিনেমিয়া থাকতে পারে, লো L4 থাকে। আচ্ছা, তাহলে এটা ক্লিনিক্যাল ফিচার কেরাটোকনজাংটিভাইটিস সিকা, তারপরে আছে ড্রাই মাউথ, ভ্যাজাইনাল ড্রাইনেস, আর্থালজিয়া, মায়ালজিয়া, রাইনাউন্ডস, রিকারেন্ট এপিসোড অফ প্যারোটাইটিস এবং আরটিএ হিসাবে প্রেজেন্ট করতে পারে। Both interstitial lung disease presenting with dry cough, dyspnea, coarse crepitation in the lung auscultation, and polyuria, sometimes complicated by the renal tubular acidosis, may occur and both require protective screening. Investigation এর কথা তো বললাম। আচ্ছা, শিরমার টেস্ট এর কথা, এই যে support for the diagnosis can be obtained by the Schirmer test, which is measured tear flow over 5 minutes using absorbent paper strip placed on the lower eyelid. Normal result is more than 5 millimeter weighting. এবং cortical staining with the rose bangle may show punctate epithelial abnormality over the area not covered by the open eyelid. এটা। আচ্ছা, এখানে একটা চার্ট আছে, যে এজ অফ অনসেট 40 to 60 থেকে ফিমেল প্রিডোমিনেন্স থাকে। কমন ক্যারেক্টারিস্টিক বললাম, লেস কমন ফিচার কিছু আছে, অটোইমিউন, রিউমাটয়েড ফ্যাক্টর, এএনএ, এসএসও, এসএসপি, এন্টি-রো, এন্টি-লা, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, থাইরয়েড এর সঙ্গে অ্যান্টিবডির সঙ্গে অ্যাসোসিয়েশন থাকে। অ্যাসোসিয়েটেড অটোইমিউন ডিসঅর্ডার এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, সেলিয়াক ডিজিজ, প্রাইমারি বিলিয়ারি কোলেঞ্জাইটিস, ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস, মাইস্থেনিয়া গ্রাভিস। এই যে অটোইমিউন কন্ডিশন, এভাবে একটা সিনারিও আসছিল এবার। এরকম এই অন্যান্য অটোইমিউন কন্ডিশনের সঙ্গে দেখা যাবে যে
মিলিয়ে এটার একটা সিনারিও দিতে পারে। এই যে অটোইমিউন কন্ডিশন গুলো এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, সিলিয়াক ডিজিজ, প্রাইমারি বিলিয়ারি কোলেঞ্জাইটিস, ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস এবং মাইস্থেনিয়া গ্রাভিস। এই পলিমায়োসাইটিস ডার্মাটোমায়োসাইটিস এর ব্যাপারে এটা হলো characterized by inflammatory infiltrate of the both skeletal এবং স্মুথ মাসল, এবং এটাও both ডিজিজ রেয়ার ইনসিডেন্স হয়, রেয়ার ইনসিডেন্স এবং একটা ভালো অ্যাসোসিয়েশন থাকে ম্যালিগনেন্সির সঙ্গে, ঠিক আছে। এবং এটা হচ্ছে অ্যাডাল্ট অনসেট হয়, 40 to 60 ইয়ার্স এর দিকেই বেশি হয়, একটু লেট অ্যাডাল্ট অনসেট 40 to 60 ইয়ার্স। এই যে হেলিওট্রপ র্যাশ দেখা যাচ্ছে, আইলিড হেলিওট্রপ র্যাশ এবং আইলিড ইডিমা ইন দ্য ডার্মাটোমায়োসাইটিস। এই যে মাসেল বায়োপসি ফ্রম দ্য পেশেন্ট উইথ polymyositis, the sample show intense inflammatory cell infiltrate in the area of degenerating এবং regenerating muscle fiber. হলে polymyositis খুব টিপিক্যালি প্রেজেন্ট করে প্রক্সিমাল যে মায়োপ্যাথি নিয়ে। এটা হচ্ছে টিপিক্যালি প্রেজেন্ট বলে উইথ সিমেট্রিক্যাল প্রক্সিমাল মাসল উইকনেস নিয়ে, যে চেয়ার থেকে উঠতে কষ্ট হয়, সিঁড়ি বাইতে কষ্ট হয়, স্কোয়াটিং এ বসতে কষ্ট হয়, এরকম। ইউজুয়ালি এফেক্টিং ইন দ্য লোয়ার লিম্ব মোর দেন দ্য আপার লিম্ব, এবং অ্যাডাল্ট বিটুইন 40 to 60 ইয়ার্স অফ দ্য এজ। পেশেন্ট রিপোর্ট ডিফিকাল্টি রাইজিং ফ্রম স্টেয়ার, ক্লাইম্বিং স্টেয়ার এবং লিফটিং। মাসল পেইন ইজ নট প্রমিনেন্ট এবং ফিচার্স prominent feature but may be present in up to 1/3 of the patient. Systemic feature এর মধ্যে fever, weight loss, fatigue থাকতে পারে, সাবকিউটেনিয়াস ক্যালসিফিকেশন অ্যাসোসিয়েটেড উইথ স্কিন আলসারেশনও থাকতে পারে, রেসপিরেটরি এবং ফ্যারিঞ্জিয়াল মাসেল ইনভলভমেন্ট ক্যান অকার। এছাড়াও কিছু ক্যারেক্টারিস্টিক র্যাশ আছে, দ্য স্কিন লেশন ইন ডার্মাটোমায়োসাইটিস, গট্রন প্যাপিউল হুইচ ইজ স্ক্যালি, ইরাইথেমেটাস, ভায়োলেশিয়াস, সোরিয়াসিফর্ম occurring over the extensive surface of PIP and DIP joint. এটা ইম্পর্টেন্ট পিক্টোরিয়াল, ছবি দেখে নেবেন একটু। হ্যাঁ, যেটা গট্রন প্যাপিউল, ভায়োলেশিয়াস, সোরিয়াসিফর্ম প্যাক ওভার দ্য এক্সটেন্সিভ সারফেস অফ PIP DIP জয়েন্ট। হাতের জয়েন্ট দেওয়া, মানে হাতের একটা ছবি এবং এর সঙ্গে DIP PIP জয়েন্টে এরকম লাল লাল সোরিয়াসিফর্ম ভায়োলেশিয়াস র্যাশ। হেলিওট্রপ র্যাশ যেটা চোখে, এবং ভায়োলেশিয়াস ডিসকালারেশন অফ দ্য আইলিড ইন কম্বিনেশন উইথ দ্য পেরিঅরবিটাল ইডিমা। এছাড়াও শাল ডিস্ট্রিবিউশনে সিমিলার র্যাশেস থাকতে পারে, ঠিক আছে। মাসেল বায়োপসি হচ্ছে এটার পিভটাল ইনভেস্টিগেশন, যেটা টিপিক্যাল ফিচার দেখায়, নেক্রোসিস, আবার রিজেনারেশন এবং ইনফ্লামেটরি সেল ইনফিলট্রেট একসাথেই দেখা যায় এখানে। আচ্ছা, সিন্স মাসেল বায়োপসিটা মেবি প্যাচি মাসেল ইনভলভমেন্ট, এজন্য বায়োপসি করতে নিব তা এমআরআই করে আগে একটু দেখে এরপরে বায়োপসি নিলে ভালো। এছাড়াও এখানে ইলেকট্রোমায়োগ্রাফির রোল আছে। হ্যাঁ, ওরাল স্টেরয়েড এটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। এবং পলিমায়োসাইটিস ডার্মাটোমায়োসাইটিসে যেহেতু একটা ম্যালিগনেন্সির সঙ্গে কোরিলেশন আছে, এজন্য সিস্টেমিক মানে ম্যালিগনেন্সি আছে কিনা এটারও একটু শর্ট আউট করতে হবে। আচ্ছা, এখন আমরা ভাস্কুলাইটিসে আসি। ভাস্কুলাইটিস হচ্ছে ইনফ্লামেটরি নেক্রোসিস অফ দ্য ভেসেল, inflammatory necrosis of the vessel wall associated with damage to the skin, kidney, lungs, heart, brain and gastrointestinal tract, ঠিক আছে। এটা সিস্টেমিক ভাস্কুলাইটিস ভেসেলের এক ধরনের ইনফ্লামেশন, যেটা ওয়াইড স্প্রেড সিমটম হিসাবে প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, এখানে প্রথমত আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিসের তিনটা, মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, গ্র্যানুলোমেটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস এবং ইউসিনোফিলিক গ্র্যানুলোমেটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। আমি জিপিএ গ্র্যানুলোমেটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস নিয়ে একটু বলি। এটা হচ্ছে সিমটম কিভাবে প্রেজেন্ট করতে পারে, সাধারণত ইপিস্টেক্সিস, নেজাল ক্রাস্টিং, সাইনোসাইটিস, হ্যাঁ, হেমোপটাইসিস, ডেফনেস এরকম ভাবে প্রেজেন্ট করতে পারে। ইভেন প্রপটোসিস, লস অফ দ্য কালার ভিশন ডিউ টু কালার ভিশনটা লস হয় কারণ হচ্ছে অপটিক নার্ভ কম্প্রেশনের জন্য, ঠিক আছে। এরপরে ডিপ্লোপিয়া হিসাবে প্রেজেন্ট করতে পারে, এভাবে প্রেজেন্ট করতে পারে। এর সঙ্গে এক্সরেতে হয়তো বা ফিচারে একটা মাইগ্রেটরি পালমোনারি ইনফিলট্রেট বা একটা নডিউলার লেশন, একটা ক্যাভিটারি লেশন এরকম থাকতে পারে, ঠিক আছে। গ্র্যানুলোমা ফর্মেশন হয়, গ্র্যানুলোমেটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, গ্র্যানুলোমা ফর্মেশন হয় মেইনলি ইন দ্য নেজাল প্যাসেজ, এয়ারওয়ে, কিডনি এবং হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস
হতে পারে। আচ্ছা, তাহলে ইনভেস্টিগেশনে আমরা সিবিসি তে লিউকোসাইটোসিস পেতে পারি, ইএসআর সিআরপি নন স্পেসিফিক্যালি রেজড থাকতে পারে, এক্স-রে তে নডিউলার লেশন, ক্যাভিটারি লেশন, ইনফিল্ট্রেশন এগুলা দেখা যায়। ইফ ডায়াগনস্টিক ডাউট, সেই ক্ষেত্রে আমরা বায়োপসি করতে পারি। কোথা থেকে? স্কিন লেশন থেকে অথবা আপার এয়ারওয়ে থেকে এবং কিডনি থেকে বায়োপসি করা যায়। ঠিক আছে। আচ্ছা, একটু এখান থেকে আমরা একটু দেখে নিই। গ্র্যানুলোমেটোসিস উইথ পোলিয়াঞ্জাইটিস অলসো নোন এজ দ্য ওয়েগনারস গ্র্যানুলোমেটোসিস এবং ক্যারেক্টারাইজড বাই গ্র্যানুলোমা ফর্মেশন, মেইনলি নেজাল প্যাসেজ, এয়ারওয়ে এবং কিডনি। মাইনরিটি অফ দ্য পেশেন্ট present with granulomatosis. The most common presentation of GPA is with epistaxis, nasal crusting এবং সাইনোসাইটিস, বাট হেমোপ্টাইসিস এবং মিউকোসাল আলসারেশনও হতে পারে। ডেফনেস থাকতে পারে, ডেফনেস ইনার ইয়ার ইনভলভমেন্ট এবং প্রোটোসিস হতে পারে। কজ অফ ডিপ্লোপিয়া ডিউ টু ইন্ট্রাপমেন্ট অফ দ্য ইন্ট্রাঅকুলার মাসল, ডিস্টারবেন্স অফ কালার ভিশন, ফিচার অফ দ্য অপটিক নার্ভ কম্প্রেশন। Untreated nasal disease ultimately leads to destruction of the bone এবং cartilage. Migratory pulmonary infiltrate হিসাবে প্রেজেন্ট করতে পারে, যেটা এক্স-রে এবং HRCT তে ধরা পড়ে। পিপল উইথ জিপিএ আর ইউজুয়ালি প্রোটিনেজেস 3 অ্যান্টিবডি পজিটিভ। আচ্ছা, এরপরে আরেকটা আছে ইওসিনোফিলিক গ্র্যানুলোমেটোসিস উইথ পোলিয়াঞ্জাইটিস। এটা EGP also known as Sparks-Stras disease, এটা স্মল ভেসেল ভাস্কুলাইটিস এবং মাইলোপারক্সিডেজ প্রোটিনেজেস 3 may be detected in 60% কেসেসে। এখানে যেটা হয় যে অ্যালার্জিক রাইনাইটিস, সাম পেশেন্ট হ্যাভ prodromal period for many years এবং ক্যারেক্টারিস্টিক অ্যালার্জিক রাইনাইটিস, নেজাল পলিপোসিস এবং লেট অনসেট অ্যাজমা, এর সঙ্গে এটা হচ্ছে টিপিক্যাল প্রেজেন্টেশন উইথ এ ট্রাইড অফ দ্য স্কিন লেশন, পারপুরা নডিউল, এসিমেট্রিক মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স এবং ইউসিনোফিলিয়া। তাহলে কোনো সিনারিওতে কোনো পেশেন্ট লেট অনসেট অ্যাজমা বা ডিফিকাল্ট মানে পোরলি কন্ট্রোলড অ্যাজমা এর সঙ্গে একটা পারপুরা বা নডিউল এবং মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স সাথে ইউসিনোফিলিয়া, এগুলো হচ্ছে ইওসিনোফিলিক গ্র্যানুলোমেটোসিস উইথ পোলিয়াঞ্জাইটিস। আচ্ছা, জিপিএ এবং এটা গেল ইজিপিএ। আচ্ছা, ইনভেস্টিগেশনের বেলায় ওই যে এলিভেটেড লিউকোসাইটোসিস, এলিভেটেড ইএসআর সিআরপি থাকবে এবং হচ্ছে নর্মাল অর স্লাইটলি এলিভেটেড থাকে। ইউসিনোফিলিয়া কমন ইন দ্য ইজিপিএ। ইমেজিং অফ দ্য আপার এয়ারওয়ে, চেস্ট এবং নেজাল প্যাসেজ এমআরআই ইউজফুল ফর লোকেটিং দ্য abnormalities in the GPA। ঠিক আছে, এবং আনকা অ্যাসোসিয়েটেড থাকে জিপিএ। গ্র্যানুলোমেটোসিস উইথ পোলিয়াঞ্জাইটিস এর সঙ্গে সিয়ানকা এবং এটার সঙ্গে সাধারণত ইয়ানকা পজিটিভ থাকে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে টাকায়াসু আর্টেরাইটিস, এটা লার্জ ভেসেল আর্টেরাইটিস, কাওয়াসাকি আমরা পড়ছি না। এখন আমরা একটু পলিআর্টেরাইটিস নোডোসা এটা একটু দেখব। পলিআর্টেরাইটিস নোডোসা মিডিয়াম ভেসেল মানে ভাস্কুলাইটিস, অনসেট এরকম ভাবে 40 to 50 ইয়ার্সে হয় এবং মেলদের বেশি হয়। এটা ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ফিভার, মায়ালজিয়া, আর্থালজিয়া, ওয়েট লস হিসাবে প্রেজেন্ট করতে পারে। এছাড়াও আলসারেশন, ইনফ্রাকশন, লিবিডো রেটিকুলারিস থাকতে পারে। সিমেট্রিক্যাল নিউরোপ্যাথি, মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, রেনাল ইনভলভমেন্ট এবং হচ্ছে হাইপারটেনশন হিসাবেও প্রেজেন্ট করতে পারে। এছাড়াও পলিআর্টেরাইটিস নোডোসার একটা স্ট্রং কোরিলেশন আছে হেপাটাইটিস বি এর সঙ্গে, হেপাটাইটিস বি পজিটিভ পেশেন্টদের সঙ্গে। আচ্ছা, কনফার্মেশন হচ্ছে কনভেনশনাল এমআর এনজিওগ্রাফি দিয়ে এটার মানে হয় কনফার্মেটরি টেস্ট, যেখানে আমরা মাল্টিপল অ্যানিউরিজম পাবো এবং হচ্ছে স্মুথ মাসল ন্যারোয়িং অফ দ্য মেসেন্টেরিক, হেপাটিক এবং রেনাল সিস্টেম, অথবা আমরা মাসল বায়োপসিও করতে পারি। তাহলে হেপাটাইটিস বি এর সঙ্গে অ্যাসোসিয়েশন আছে। প্রেজেন্টেশন ইজ উইথ ফিভার, মায়ালজিয়া, আর্থালজিয়া, ওয়েট লস ইন কম্বিনেশন উইথ ম্যানিফেস্টেশন অফ দ্য মাল্টি সিস্টেম ডিজিজ। দ্য মোস্ট কমন স্কিন লেশন হচ্ছে পালপেবল পারপুরা, আলসারেশন, ইনফ্রাকশন এবং লিবিডো রেটিকুলারিস। এটা মেল প্রিডমিনেন্স এবং এই সিনারিও থাকে অনেক সময় যে লিবিডো রেটিকুলারিস, মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স এবং হচ্ছে হেপাটাইটিস বি পজিটিভ এবং নিউ অনসেট ফিভার, আর্থালজিয়া এভাবে প্রেজেন্ট করে। ঠিক আছে, এবং এটা হচ্ছে pathological changes comprising necrotizing inflammation and facile occlusion. 70% cases
এরকমই হয়। এবং কনফার্মেটরি সিভিয়ার হাইপারটেনশন, রেনাল ইনভলভমেন্ট হতে পারে। Diagnosis is confirmed by conventional MR angiography, which show multiple aneurysm এবং smooth narrowing of the mesenteric, hepatic or renal system, অথবা মাসেল এবং নার্ভ বায়োপসি। এখন আমরা জায়ান্ট সেল আর্টেরাইটিস এবং পিএমআর নিয়ে একটু বলবো। এটা হচ্ছে মিডিয়াম এবং লার্জ ভেসেল, large size vessel. Granulomatosis, giant cell arteritis is granulomatous arteritis that affect medium এবং large size arteries, commonly associated with PMR, polymyalgia rheumatica এর সাথে কমন একটা অ্যাসোসিয়েশন থাকে। এটার এজ অফ অনসেট সাধারণত 70 এর দিকে এবং 60 ইয়ার্স এর নিচে খুব কম পাওয়া যায়। এটাও ফিমেল প্রিডমিনেন্স, কিছুটা 3:1 হারে এরকম দেখা যায় আর কি, ফিমেল প্রিডমিনেন্ট। এরপরে এটার টিপিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে হেডেক, টেম্পোরাল এবং অক্সিপিটাল হেডেক, এছাড়াও জো ক্লাউডিকেশন, দ্যাট ইজ কথা বলতে তারপরে চিবাইতে সময় ব্যথা, চিবানোর সময় ব্যথা ফিল হতে পারে কথা বলার সময়, এটা হচ্ছে জো ক্লাউডিকেশন হেডেক, এরকম ভাবে এটা প্রেজেন্ট করতে পারে। এছাড়াও ভিজুয়াল ডিস্টারবেন্স এবং ব্লাইন্ডনেস ইন ওয়ান আই এভাবেও প্রেজেন্ট করে। রেয়ারলি, খুব দেরি হয়ে গেলে রেয়ারলি হেমিপেরিসিস হিসাবে প্রেজেন্ট করতে পারে, কারণ ইসকেমিক অ্যাটাক হয়ে যায়। ঠিক আছে, এছাড়াও কনস্টিটিউশনাল সিমটম যেমন ওয়েট লস, ফ্যাটিক, নাইট সোয়েট, এগুলো তো থাকেই। হ্যাঁ, এর সঙ্গে এই ডিজিজটার সঙ্গে পিএমআর, পলিমায়ালজিয়া রিউমেটিকা অ্যাসোসিয়েশনে থাকতে পারে, যেখানে পেলভিক গার্ডেল এবং শোল্ডার গার্ডেলের পেইন এবং স্টিফনেস হয়, মাসেল ওয়াস্টিং না কিন্তু। হ্যাঁ, সিমেট্রিক্যাল দেয়ার ইজ, এই যে আমি একটু দেখাই, PMR since the patient with have symptom of some patient develop, আচ্ছা এখানে আমরা পাবো PMR শোল্ডার এবং হচ্ছে পেলভিক গার্ডেল মাসেলের এক ধরনের উইকনেস এবং স্টিফনেস নিয়েও প্রেজেন্ট করতে পারে। তাহলে পেশেন্ট প্রেজেন্ট করে হেডেক নিয়ে, এজেড পেশেন্ট সাধারণত 70-র দিকে, 60 আপ তো অবশ্যই, এবং ফিমেল প্রিডমিনেন্ট থাকে, হেডেক, টেম্পোরাল এবং অক্সিপিটাল হেডেক, এর সঙ্গে জো ক্লাউডিকেশন, সিস্টেমিক সিমটম থাকতে পারে। হ্যাঁ, এর সঙ্গে হচ্ছে আই ডিস্টারবেন্স থাকতে পারে, হেমিপেরিসিস থাকতে পারে, এবং পিএমআর যদি অ্যাসোসিয়েটেড থাকে তাহলে পেলভিক এবং শোল্ডার গার্ডেলের যে এক ধরনের স্টিফনেস এবং ব্যথা, পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, ইনভেস্টিগেশনে আমরা সিবিসি করব, ইএসআর সিআরপি। সিবিসি তে নর্মোসাইটিক নর্মোক্রমিক এনিমিয়া পাওয়া যেতে পারে, ইএসআর সিআরপি আমরা রেস্ট পেতে পারি। কালার ডপলার আল্ট্রাসাউন্ড অফ দ্য টেম্পোরাল আর্টারিস আমরা যদি করি তাহলে সেখানে একটা হ্যালো সাইন পাওয়া যাবে, কালার ডপলার আল্ট্রাসাউন্ড অফ দ্য টেম্পোরাল আর্টারিস। ইফ দ্য এখানে আমরা হ্যালো সাইনটা পাবো, কারণ ওই যে এডিমা হয়ে আর্টারি গুলো ন্যারোইং হয়ে যায়, তো ওই এডিমার জায়গাটাকে হ্যালো সাইন হিসাবে দেখা যায়, মাঝখানের যে ওপেন জায়গাটুকু আছে ওদিকে লাইট পাস হয়, এরকম একটা ব্যাপার আর কি হয়। এছাড়াও টেম্পোরাল আর্টারি বায়োপসি করা যায়, এটা বায়োপসি এবং কি মোটা দাগে এলিভেটেড ইএসআর সিআরপি এর সঙ্গে হচ্ছে কালার ডপলার আল্ট্রাসাউন্ড অফ দ্য টেম্পোরাল আর্টারি এবং টেম্পোরাল আর্টারি বায়োপসি করা যায়। বায়োপসিতে ট্রান্সমুরাল ইনফিল্ট্রেশন কম্প্রাইজেস অফ দ্য লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ এবং জায়ান্ট সেল পাওয়া যায়। ঠিক আছে, জায়ান্ট সেল পাওয়া যায়। আচ্ছা, এখন এরকম একটা অ্যাকিউট কন্ডিশনে যদি রোগী আসে, সেক্ষেত্রে ইমার্জেন্সিতে আমরা কি করবো? টেক, এই চারটা গুরুত্বপূর্ণ, টেক ব্লাড ফর ইএসআর সিআরপি এবং ফুল ব্লাড কাউন্ট, কমেন্স প্রেডনিসোলন। আমরা ওইরকম স্ট্রং সাসপিশন থাকলে আমরা হচ্ছে আর বায়োপসির অপেক্ষা করব না, যে বায়োপসি করব তারপর হেমিপেরিসিস বা আই লস হয়ে যাবে, এরকমটা না। প্রেডনিসোলন আমরা শুরু করে দিব এবং হাই ডোজে 40 to 60 mg ডেইলি, এই ডোজটা একটু মনে রাখবেন। কনসিডার আর্জেন্ট অপথ্যালমোলজি এক্সামিনেশন ইন দ্য পেশেন্ট উইথ ভিজুয়াল সিমটম, consider temporal artery biopsy এবং ultrasound, review within 1 week and adjacent glucocorticoid doses according to the clinical response এবং result investigation। তাহলে মেইন স্ট্রিম অফ দ্য ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড। ঠিক আছে, এখন আরেকটা ব্যাপার, এটা হচ্ছে বেচেস ডিজিজ নিয়ে আমি ছোট করে একটু বলে দিই, শেষ করে দিব আমি। বেচেস ডিজিজ যেটা, এটা হচ্ছে স্মল আর্টারিওল এবং ভেনিউল কে এটা এফেক্ট করে বেচেস ডিজিজটা। হ্যাঁ, এবং হচ্ছে এটা সিল্ক রোড যে কান্ট্রিগুলো, এগুলোতে বেশি দেখা যায়।
এই কথা এখানে বলা আছে। আচ্ছা, ওরাল আলসার ইনভেরিবলি প্রেজেন্ট থাকে, আনলাইক অ্যাপাস আলসার দে আর ডিপ এবং মাল্টিপল হয়। এবং জেনিটাল আলসার দেখা যেতে পারে, জেনিটাল ওরাল আলসার, জেনিটাল আলসার। আচ্ছা, ইউজুয়াল স্কিন লেশন আর ইরাইথেমা নোডোসাম এবং একনিফর্ম বাট মাইগ্রেটরি থ্রোম্বোফ্লেবাইটিস এবং ভাস্কুলাইটিস প্রেজেন্ট থাকতে পারে। অকুলার ইনভলভমেন্ট ইজ কমন এবং মে অকার অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ইউভিআইটিস এবং রেটিনাল ভাস্কুলাইটিস হিসাবে প্রেজেন্ট করে। Neurological involvement occur in 5% এবং mainly involve the brainstem, although the meninges hemisphere cord also may be affected. Recurrent thrombosis হতে পারে, renal involvement হতে পারে, rare. The diagnosis primarily clinical ground কিন্তু characteristic feature can be diagnostic value প্যাথার্জি টেস্ট, যেটা আমরা নিডল দিয়ে প্রিক করব স্কিনে এবং 48 আওয়ার্স পরে দেখবো যে পাস্টিউল ফর্মেশন হয়ে গেছে। এটা হচ্ছে এটা ডায়াগনস্টিক একটা টেস্ট। এছাড়াও যে এটা ট্রিটমেন্টের বেলায় ওরাল এবং জেনিটাল আলসারেশন ক্যান বি ম্যানেজড বাই ওরাল এবং জেনিটাল আলসারেশনে কলচিসিন এবং টপিক্যাল যে গ্লুকোকর্টিকয়েডের রোল আছে, ইরাইথেমা নোডোসাম আর্থালজিয়াতে কলচিসিনের রোল আছে। তাহলে মোটা দাগে হচ্ছে রিকারেন্ট ওরোজেনিটাল আলসার, ঠিক আছে, যেটা পেইনফুল থাকতে পারে, আই লেশন থাকতে পারে, অ্যান্টেরিয়র ইউভিআইটিস, পেইনফুল রেড আই, ব্লারিং অফ ভিশন এভাবে প্রেজেন্ট করে। স্কিনে ইরাইথেমা নোডোসাম, মাইগ্রেটরি থ্রোম্বোফ্লেবাইটিস এবং হচ্ছে পজিটিভ প্যাথার্জি টেস্ট এভাবে আসতে পারে। এটা হচ্ছে অল অ্যাবাউট ব্যাচেস ডিজিজ। এই যে ব্যাচেস এর একটা ছবি আছে, একটু দেখে যাবেন ব্যাচেস এর ছবিগুলা, এই পিক্টোরিয়াল গুলা। এই যে ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ দ্য ব্যাচেস ডিজিজ চার্ট আছে আলাদা। অস্টিওপোরোসিস নিয়ে খুব বেশি কিছু পরীক্ষার জন্য বলার নেই। এটা অস্টিওপোরোসিসের প্রেজেন্টেশনটা হচ্ছে যে পেইন, নন স্পেসিফিক পেইন এবং দেখা যায় যে একবারে ফ্র্যাকচার নিয়েই প্রেজেন্ট করে, লো ট্রমা ফ্র্যাকচার। এই চারটি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর দ্য অস্টিওপোরোসিস, যেখানে এন্ডোক্রাইন কজেস, হাইপোগোনাডিজম, হাইপারথাইরয়েডিজম, হাইপারপ্যারাথাইরয়েড, কুশিং ডিজিজ। এরপরে ইনফ্লামেটরি কিছু কজেস আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ম্যালঅ্যাবজর্পশন এবং ক্রনিক লিভার ডিজিজ। এছাড়াও মাইলোমা আমরা জানি মাল্টিপল মাইলোমা অস্টিওপোরোসিস হিসাবে প্রেজেন্ট করতে মানে ফ্র্যাকচার হিসাবে প্রেজেন্ট করতে পারে, মানে ফ্র্যাকচার, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এরপরে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এইচআইভি, হেভি স্মোকিংও একটা রিস্ক ফ্যাক্টর ফর অস্টিওপোরোসিস। এবং যে আমরা ডিএক্সএ স্ক্যান করি, ওটার যে কাট আপ ভ্যালুটা আমি আগে বলে দিয়েছিলাম যে -2.5 এর নিচে গেলে আমরা অস্টিওপোরোসিস বলবো। ইন্ডিকেশন ফর ডুয়াল এক্স-রে অ্যাবজর্পশিওমেট্রি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, একটু দেখে নেবেন। শর্ট অ্যান্সার কোয়েশ্চেনে থাকতে পারে লো ট্রমা ফ্র্যাকচার গ্রেটার দেন 50 ইয়ার্স এবং হচ্ছে যদি 10 ইয়ার্স ফ্র্যাকচার রিস্ক 10% এর বেশি থাকে, একজন কোনো যদি গ্রেটার দেন 3 মান্থ থেকে গ্লুকোকর্টিকয়েড 7.5 mg এর বেশি খেয়ে থাকেন এবং বেসলাইন এবং ফলো আপ দেখার জন্য থেরাপি, বিসফসফোনেট বা অন্য থেরাপির, এবং এজ 50 নিচে কিন্তু স্ট্রং রিস্ক ফ্যাক্টর আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ডিএক্সএ স্ক্যান করব। আচ্ছা, এরপরে ফার্স্ট লাইন থেরাপি হলো বিসফসফোনেট, যেটা ওরালি এবং সাবকিউটেনিয়াসলিও আমরা দিতে পারি, বিসফসফোনেটের গ্যাস্ট্রোপেরিসিস মানে আলসার করার এক ধরনের টেন্ডেন্সি আছে এবং অ্যাবজর্পশন হতে চায় না, এই জন্য এটা মানে এই যে ওরাল বিসফসফোনেট আর পোরলি অ্যাবজর্বড ফ্রম দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট অ্যান্ড শুড বি টেকেন, আর এমটি স্টোমাকে প্লেন্টি অফ ওয়াটার দিয়ে খেতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে আমি আরেকটা জিনিস একটু দেখাই, ইনভেস্টিগেশন টু কনসিডার ইন দ্য সাসপেক্টেড অস্টিওপোরোসিস। এই এতগুলো ইনভেস্টিগেশন কেন করবো? এই যে দিদিগুলো বললাম অস্টিওপোরোসিসের রিস্ক ফ্যাক্টর গুলো, এগুলো আছে কিনা দেখার জন্য, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইট, সিকেডি আছে কিনা দেখার জন্য। হ্যাঁ, লিভার ফাংশন টেস্ট, সিএলডি থাকলে অস্টিওপোরোসিসের একটা রিস্ক ফ্যাক্টর। সিবিসি, সিআরপি, ইএসআর, ইনফ্লামেটরি ডিজিজ দেখার জন্য। টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ, সিলিয়াক ডিজিজ, ম্যালঅ্যাবজর্পশনকে এক্সক্লুড করার জন্য। সিরাম ক্যালসিয়াম ফসফেট এবং 25 হাইড্রোক্সি ভিটামিন ডি, এগুলো প্যারাথাইরয়েড হরমোন, আমরা প্রাইমারি সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম দেখার জন্য। থাইরয়েড ফাংশন টেস্ট, হাইপার থাইরয়েডিজম দেখার জন্য। সিরাম প্রোটিন ইলেক্ট্রোফরেসিস, মাইলোমা বা অন্যান্য মনোক্লোনাল গামোপ্যাথিকে এক্সক্লুড করার জন্য।
এরপরে ইউরিন, বেন্স জোনস প্রোটিন দেখতে পারি, টেস্টোস্টেরন, গোনাডোট্রপিন, ইস্ট্রোজেন, বোন বায়োপসি করতে পারি আমরা আনএক্সপ্লেইন আর্লি অনসেট অস্টিওপোরোসিসে। এবং ট্রিটমেন্টের বেলায় কয়েকটা ড্রাগ, প্রথমত হচ্ছে বিসফসফোনেট, অ্যাডভার্স ইফেক্টের কথা একটু বলা আছে, এই চার্টটা একটু দেখে নেবেন। আপার জিআই ইনটলারেন্স এবং একিউট ফেজ রেসপন্স করতে পারে, এটা সাধারণত আইভি জোলিড্রনিক অ্যাসিড দেওয়ার সময় হয়। লেস কমনের ভেতরে এগুলো আছে এবং রেয়ার কজেস অস্টিওনেক্রোসিস, জো, ঠিক আছে। আচ্ছা, বিসফসফোনেট এবং আরো কয়েকটা ড্রাগস এর কথা বলা আছে, ড্রাগের নামগুলো একটু পড়ে নেবেন। আর বিশেষ করে পরের এই যে টিবোলন, হ্যাঁ, treatment is associated with slightly increased risk of the stroke and reduced breast cancer, এবং এই যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এই প্যারাটা যে 60 ইয়ার্স এর উপরে হলে দেওয়া যাবে না, ইনক্রিজ রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড ভেনাস থ্রম্বোএম্বোলিজম। এইটা এছাড়াও যে পেশেন্ট এডুকেশন, স্মোকিং সিজেশন, লাইফস্টাইল মডিফিকেশন, কিছু এক্সারসাইজ এবং হচ্ছে যে ওবেসিটি কন্ট্রোল, এগুলোর কথা তো বলতে হবেই। আচ্ছা, এরপরে আছে অস্টিওম্যালাসিয়া, রিকেটস এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। অস্টিওম্যালাসিয়াটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, চাইল্ডহুডে হলে রিকেটস এবং অ্যাডাল্টহুডে হলে হচ্ছে অস্টিওম্যালাসিয়া, ঠিক আছে। এটা অনেক সময় অস্টিওম্যালাসিয়া একজন ছিলেন আমার সাথে, উনি কি আছেন? হ্যালো, জি জি আচ্ছা, বেশি বোর লাগছে? না আচ্ছা, আমি শেষ করে দিব, এই যে একটু অস্ট্রিওম্যালাসিয়াটা একটু বলে আমি শেষ করে দিব, হ্যাঁ। তো অস্ট্রিওম্যালাসিয়া হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে হয় এবং ইনভেস্টিগেশন ক্লিনিক্যাল ফিচারের ভেতরে চিলড্রেনে লো ডেভেলপমেন্ট, মাসেল হাইপোটোনিয়া, ক্র্যানিওটাইপস দেখা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে অস্টিওম্যালাসিয়া ইন দ্য অ্যাডাল্ট ক্যান প্রেজেন্ট উইথ ফ্র্যাকচার এবং লো বিএমডি, এবং ফ্র্যাকচার হিসাবে প্রেজেন্ট করতে পারে মাইমিকিং অস্টিওপোরোসিস, ঠিক আছে। এরপরে আদার সিমটম ইনক্লুড বোন পেইন এবং জেনিটাল ম্যালে, প্রক্সিমাল মাসল উইকনেস। প্রক্সিমাল মাসল উইকনেস, ওই যে আগে একটা কোয়েশ্চেন আমরা বলেছিলাম চ্যাপ্টারের শুরুর দিকে যে জেনারেলাইজড পেইন, ওখানে কিন্তু একটা ছিল অস্টিওম্যালাসিয়া, তাহলে প্রক্সিমাল মাসল উইকনেস নিয়ে এটা প্রেজেন্ট করতে পারে, যেটা পরে ওয়াডলিং গেট হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, ইনভেস্টিগেশনে চ্যাপ্টারের শুরুতে যে বায়োকেমিক্যাল টেস্টের যে চার্টটা ওখানে আমরা দেখিয়েছি, ডায়াগনোসিস ইউজুয়ালি মেড মেজারমেন্ট অফ দ্য 25 হাইড্রোক্সি ভিটামিন ডি, প্যারাথাইরয়েড, ক্যালসিয়াম ফসফেট এবং এলপি। টিপিক্যালি সিরাম এএলপি রেজ থাকে, 25 হাইড্রোক্সি ভিটামিন ডি লেভেল আনডিটেক্টেবল থাকে, ঠিক আছে। প্যারাথাইরয়েড মার্কেটলি এলিভেটেড থাকে, ফসফেট লেভেল কিন্তু লো থাকে, টেন্ডস টু বি লো। সিরাম ক্যালসিয়াম ইজ ইউজুয়ালি নর্মাল, খুব অ্যাডভান্সড এজেস পর্যন্ত। এখানে আমরা ভিটামিন ডি দিব, মানে রিকেটস ভিটামিন ডি ট্রিটমেন্ট বিটুইন 1000 and 25,000 ইন্টারন্যাশনাল ইউনিট হারে এরকম দিতে হয়। আচ্ছা, আপনি যদি আমি 10টা বাজে, আমি আরো 5 মিনিটে একটু কোয়েশ্চেন আপনাদের দেখাতে পারি আর কি, যদি একটু অ্যালাউ করেন, আমি কি প্রসিড করব? জি হ্যালো, আচ্ছা, একদম 5-10 মিনিটে, খুব একটা ওয়েল প্রিপেয়ার্ড কোয়েশ্চেন না, যদিও খুব একটা ওয়েল প্রিপেয়ার্ড হয়নি কোয়েশ্চেন, তারপরেও একটুখানি বলে দেই, একটু একটা মানে একটু এক্সারসাইজ হবে আর কি। অন্য কোনো দিন দেখা হলে আর একটু ভালো প্রিপারেশন এর কোয়েশ্চেন আনার চেষ্টা করব। আচ্ছা, দেখেন, এই যে 57 years old corporate worker, হ্যাঁ, present with 3-day history of unbearably severe pain in the first metatarsophalangeal joint of his right foot. He is hypertensive and diabetic, taking metformin, losartan, indapamide, ibuprofen and omeprazole. এটা what is the most likely underlying cause? আপনি কি একটু বলবেন যিনি আছেন অনলাইনে? ভাইয়া, এটা 57 years old, হ্যাঁ বলেন কাইন্ডলি। গাউট গাউট, একিউট গাউট, ঠিক না? গাউট একিউট গাউট কেন বলেন তো? এই যে প্রত্যেক কথার এক একটা মানে এক একটা উদ্দেশ্য আছে। আনবিয়ারেবল পেইন, হ্যাঁ, ফার্স্ট মেটাটার্সাল ফার্স্ট মেটাটার্সাল এবং
হাইপারটেনসিভ ডায়াবেটিস। hypertensive. হ্যাঁ, আচ্ছা, কর্পোরেট ওয়ার্কার এটারও কিন্তু একটা কারণ আছে, ঠিক না? কর্পোরেট ওয়ার্কার, কারণ এটা যেহেতু মেটাবলিক সিনড্রোমের সঙ্গে কিছুটা যুক্ত, অ্যাসোসিয়েটেড, এবং তাহলে মেটাবলিক সিনড্রোম কাদের বেশি হয়? যারা সিডেন্টারি লাইফস্টাইল বেশি ফলো করে তাদেরই তো হয়, ঠিক না? এই জি। কারণে। এবং দেখেন আরেকটা এখানে এই যে ইন্ডাপামাইডের কথা বলা আছে, ঠিক না? এটাও কিন্তু একটা অ্যাগ্রেভেটিং ড্রাগ, বলেন? জি। জি, আচ্ছা, তাইলে মোস্ট লাইকলি আন্ডারলাইং কজ এবং মেনশন 6 ইনভেস্টিগেশন টু ডু দা এন্ড উইথ ইন্টারপ্রিটেশন। এটা কিন্তু আমরা পারবো, হ্যাঁ? আমরা প্রথমে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে লিখবেন, যে ওই জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন এবং হচ্ছে পোলারাইজড লাইট মাইক্রোস্কোপিতে দেখা। ইন্টারপ্রিটেশনটা আমরা পারবো নেগেটিভ বাই রেফারেন্স নিডেল শেপেড ইউরেট ক্রিস্টাল পাওয়া যায়, ঠিক না? আচ্ছা, এর সঙ্গে আমরা সিবিসি, সিআরপি, ইএসআর এগুলো আমরা করব, ঠিক আছে না? ওইগুলাতে সিবিসি, ইএসআর, সিআরপি স্পেসিফিক্যালি রাইজড থাকতে পারে। এর সঙ্গে আমরা অন্যান্য যে আরবিএস, তারপরে হচ্ছে লিপিড প্রোফাইল, হ্যাঁ, এই ব্যাপারগুলো, সিরাম ইউরিক অ্যাসিড লেভেল, এবং আরেকটা করা যায় যেটা হচ্ছে ইউরোলিথিয়াসিস আছে কিনা, ওটারও একটা স্ক্রিনিং কিন্তু করে নেওয়া যায়, না ভাইয়া? জি। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াট আর দ্য ড্রাগস ইউজ ফর দ্য একিউট অ্যাটাক। এটা তো এখন আমরা পারবো, ড্রাগস এর কথা যেহেতু বলা হয়েছে, বাড়তি কথা লেখার দরকার নাই। একিউট অ্যাটাকে আমরা জানি যে কলচিসিন এবং হচ্ছে এনএসএআইডি এবং হচ্ছে স্টেরয়েড, যেটা আমরা ওরালিও দিতে পারি এবং কিছু ক্ষেত্র বিশেষে আইএমও দিতে পারি, ঠিক না? জি। আচ্ছা, একটু সিমিলার হয়ে গেছে, আমি আবার একটু বলি। 67 years old gentleman with history of Hodgkin lymphoma. 67 years old non-Hodgkin lymphoma patient has recently started chemotherapy. Present to emergency department with severe pain and swelling of his metatarsophalangeal joint of left foot for 24 hours. এইটুকুই থাকুক। এখন বলেন তো এটা কি? Write down the likely condition that patient has developed এবং indication for urate lowering drugs. এটাও তো সেম, ঠিক না ভাইয়া? সেম, গাউট। জি, গাউট। কিন্তু এখানে এই যে ইন্ডিকেশন ফর ইউরেট লোয়ারিং ড্রাগটি আনা হয়েছে, কারণ এই যে হজকিন লিম্ফোমা, তিনি কেমোথেরাপি পাচ্ছেন, তাহলে এই পেশেন্ট কি ইউরেট লোয়ারিং ড্রাগ পাবেন ভাইয়া? এই পেশেন্ট কিন্তু ইউরেট লোয়ারিং ড্রাগ পাবেন। আমরা একটু আগে ওই চার্টটা পড়ে এসেছি যে রিকারেন্ট অ্যাটাক অফ গাউট এবং কেমোথেরাপি ইনডিউসড ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, সিকেরি যদি থাকে, যদি নেফ্রোলিথিয়াসিস থাকে, ঠিক আছে না, যদি টফাই থাকে, যদি এভিডেন্স অফ বোনস এন্ড জয়েন্ট ড্যামেজ থেকে থাকে, তাহলে কিন্তু আমরা ইউরেট লোয়ারিং ড্রাগটাকে দিব। ইউরেট লোয়ারিং ড্রাগ আমরা দেখেছি অ্যালোপিউরিনল, ফেবুক্সোস্টেট, এর কথাই মোটা দাগে বলতে হবে। এরপরেও আছে প্যাগলোটিকেজ এবং আদার কিছু কয়েকটা ড্রাগ, ঠিক আছে না? এক্স্যাক্টলি। আচ্ছা, এখন 37 years old female presents with pain, uniform swelling এবং redness of her left middle finger for about 7 days. On query, she also mentioned she has episodic pain in her hands for about 1 year. খুব বেশি ভালো প্রিপেয়ার্ড হয়তো না, এই কোয়েশ্চেনটা একটু ইম্যাচিউর হয়ে গেছে। তারপরেও বলেন তো দেখি ভাইয়া, এটা কি হতে পারে? হ্যালো, ইউনিফর্ম মানে আমি এখানে ডেকটাইলাইটিস বোঝাতে চেয়েছি আর কি, ঠিক আছে? 37 years old female presents with pain, uniform swelling এবং redness of her left middle finger for 7 days. হ্যাঁ, তাহলে she also mentioned episodic pain of her hand for about 1 year. ঠিক আছে, এই যে আমি একটু স্টেম গুলো পড়ি। মোস্ট লাইকলি ডায়াগনোসিস, 4 points you have to ask during the history taking. হ্যাঁ, মেনশন দ্য ট্রিটমেন্ট আউটলাইন। এটা ভাইয়া আমি এটা সোরিয়াটিক আর্থ্রাইটিসের কথা বলছি, কারণ সোরিয়াটিক আর্থ্রাইটিসের একটা ছবি আলাদাভাবে ডেকটাইলাইটিসের একটা ছবি দিয়েই দেওয়া আছে, ঠিক আছে? এবং ওখানে আরো যে ডিডি গুলো আসতে পারে আপনি নিয়ে আসতে পারেন ওখানে। 37 ইয়ার্স, ইউনিফর্ম সুয়েলিং, রিমাটয়েড আর্থ্রাইটিসকে একসময় আনতে পারেন, ঠিক আছে? আরো এটা একটু ইম্যাচিউর হয়ে গেছে। তো সোরিয়াটিক আর্থ্রাইটিস, 4 points to have you have to ask during history. এটাকে আমি বলেছি যে ওই যে কাসপার ক্রাইটেরিয়াটা দেখে আপনি হিস্ট্রি নেবেন, যে তার কি সোরিয়াসিস আছে, তার ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি রিলেটিভে কি সোরিয়াসিসের হিস্ট্রি ছিল, ঠিক আছে? তার কি নেইল ডিস্ট্রফি আছে, ঠিক
ঠিক আছে না? তার এই যে ড্যাকটাইলাইটিস যে এখন হইলো, তার কি আগেও ড্যাকটাইলাইটিস ছিল কিনা, ঠিক আছে না? আর এখন তো সে জয়েন্ট পেইন নিয়ে প্রেজেন্টই করেছে। আর ট্রিটমেন্ট আউটলাইন আমরা আশা করি পারবো। 27 years old female young man presents with complaints of low back pain এবং fatigue. Pain worsen after prolonged inactivity and particularly at night and morning, improves thereafter. ভাইয়া, what is the most likely TX? একটু কি বলবেন আপনি যে অ্যানকাইলোসিং স্পন্ডাইলাইটিস। ইয়েস, এক্স্যাক্টলি, আমি এটাই চিন্তা করে দিয়েছি কোয়েশ্চেনটা। দেখেন, লো ব্যাক পেইন এবং ফ্যাটিক, বয়সটাও খুবই পক্ষে যায় এবং পেইনটা ইনফ্লামেটরি। দেখেন ইনফ্লামেটরি, হ্যাঁ, প্রলংড ইনঅ্যাক্টিভিটিতে পেইনটা বাড়ছে, নাইটে বাড়ছে এবং মর্নিং এ বাড়ছে, ইমপ্রুভ দেয়ার আফটার, ঠিক আছে না? 6 এক্সট্রা আর্টিকুলার ফিচার আমরা ওই চার্ট থেকে লিখতে পারবো। 4 ইনভেস্টিগেশন টু ডায়াগনোসিস, আশা করি আমরা পারবো। হ্যাঁ, 25 years old man comes with complaints of fatigue. 25 years old man, comes with complaints of fatigue, low back pain, low stool for about 1 year. ঠিক আছে? Back pain for about 1 year. এরপর back pain not improved with rest, mildly subsides with painkiller. Loose motion not improving with conventional antidiarrheal agents. Rather, he has started avoiding food for coping with this situation. And investigation এ দেখা যাচ্ছে কি হিমোগ্লোবিনটা কম, ইএসআর বেশি হলে ভালো হতো। এসআই জয়েন্টে জয়েন্ট স্পেস ন্যারোইং আছে, ফেকাল ক্যালপ্রোটিক পজিটিভ আছে। এটা কি বলেন? এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস, এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস, আইবিডি। হ্যাঁ বলা যায় ভাইয়া, কিন্তু হ্যাঁ বলা যায় হয়তো, কিন্তু এটা ওই যে যেহেতু আমি ওই যে বাইলেটারাল জয়েন্ট যেটা আর কি এসআই জয়েন্ট ন্যারোইং যেহেতু দিয়ে দিয়েছি, তাহলে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বললেই মনে হয় ভালো। আর সাথে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের যেহেতু একটা কোরিলেশন থাকতে পারে আইবিডির সঙ্গে, এজন্য আমি এই কাহিনীটা দিয়ে দিলাম আর কি, অন্তত কাহিনীটা পড়লে যাতে মনে থাকে, মনে হয়। ঠিক আছে? জি। আচ্ছা আচ্ছা, 43 years old woman was referred to medicine ward by GP with history of early satiety and retrosternal discomfort. ঠিক আছে? Her only past history is Raynaud's syndrome for 6 months. On inspection, she has tight, shiny skin, overlying finger, and flexion contracture of the hand. What is the most likely diagnosis? Name the সিস্টেমিক condition. স্ক্লেরোসিস। রাইট, সিস্টেমিক স্ক্লেরোসিস, ঠিক আছে না? এই যে আর্লি স্যাটাইটি মানে কি, আর ইসোফেজাইটিসের একটা অবস্থা। এরপরে রেট্রোস্টার্নাল ডিসকমফোর্ট ইসোফেজাইটিসকে ইঙ্গিত করছে। আর হচ্ছে রাইনাউন্স ফেনোমেনন আছে, টাইট শাইনি স্কিন আছে, ফ্লেকশন কন্ট্রাকচার আছে, প্রায় ক্রেস্ট সিনড্রোম, ঠিক আছে না? এই যে মেনশন টু সাজেশন এবং টু ড্রাগস ফর রাইনাউন্স সিনড্রোম, আমরা পারবো না টু সাজেশন যে জি। ঠান্ডা এক্সপোজ হবে না, যত পারে অ্যাভয়েড করবে কোল্ড এক্সপোজার, এবং হচ্ছে ইনসুলেটিং গ্লাভস ব্যবহার করবে। আর ড্রাগস এর ব্যাপারেও তো আগে বলা হয়েছে। আচ্ছা, এ লেডি ডক্টর of 27 years old identify that she has hyperkeratotic follicular lesion over the scalp and pain in the hand joint for 1 year. She did some investigation by herself. Results are given below. Hemoglobin anemia আছে, ESR বেশি, Na positive, urinary-তে albumin 1+. What is the most likely diagnosis? What is the skin condition? Mention 4 tests for the diagnosis. বলেন দেখি ভাই। 27 years old woman, hyperkeratotic, তিনি একজন ডক্টর, লেডি ডক্টর, এবং নিজেই দেখেছেন যে তার মাথার মধ্যে হাইপারক্যারাটোটিক এবং ফলিকুলার লেশন আছে, এবং তিনি 1 বছর থেকে খেয়াল করছেন যেন তার জয়েন্ট পেইন আছে হ্যান্ডে, এবং তিনি নিজে এই টেস্টগুলো করিয়েছেন যেখানে এনএ পজিটিভ আছে, ইএসআরটা রেজড আছে, হিমোগ্লোবিনটা কম আছে, ইউরিনে অ্যালবুমিন আছে 1+. What is the most likely TX? What is the skin condition? Mention 4 tests for that. SLE, right. Skin conditionটা কি বলেন তো ভাই? এটা ডিসকয়েড লুপাস। হ্যাঁ, একটু পড়ে নেবেন। ডিসকয়েড লুপাস আমরা যতটা না রেয়ার ভাবি, খুব বেশি কিন্তু রেয়ার না। অনেক ক্ষেত্রে অনেকেই এটা দেখা যায় যে এসএলই ধরা পড়ে গিয়ে। হ্যাঁ, ডিসকয়েড লুপাসের কথা বলা আছে। টিপিক্যালি এভাবে কোয়েশ্চেনে থাকতে পারে, ওই হাইপারক্যারাটোটিক ফলিকুলার লেশন, হাইপারক্যারাটোটিক এবং ক্রাস্টিং হয়। হ্যাঁ, আচ্ছা
ওকে, এখন দেখেন 32 years old lady presents with unilateral leg swelling. After doing Doppler ultrasound, it was diagnosed that it was DVT, and she also gave history of recurrent miscarriage in the early pregnancy. Probable DX টা কি হবে? অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। হ্যাঁ, এক্স্যাক্টলি, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, কারণ তার আগের মিসক্যারেজের হিস্ট্রি আছে এবং ইউনিল্যাটারাল লেগ সুয়েলিং এবং ডিভিটি আছে। প্রবাবল ডিএক্স এটাই হবে। মোস্ট অ্যাসোসিয়েশন ডিজিজের সঙ্গে হয়। হোয়াট ইজ আদার অ্যাসোসিয়েশনস? এসএলের সঙ্গে মোস্ট লাইকলি অ্যাসোসিয়েশন হয় এবং ট্রিটমেন্ট প্রোটোকল ডিউরিং প্রেগনেন্সি একটু পড়ে নেবেন, এটা আসে, এইবারও আসছিল। ঠিক আছে, ট্রিটমেন্ট প্রোটোকলটা আমরা কিভাবে দিব অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো। আচ্ছা, 32 years old computer engineer presents with painful swelling of the left knee joint, right ankle joint, along with pain in the Achilles tendon. On examination, she has waxy yellow-brown vesicle in the palm and sole. What is the likely diagnosis? What are the common pathogen responsible for? এবং give the management for protocol. Management protocol টা একটু বলেন। পেইনফুল সোয়েলিং দেখা যাচ্ছে যে লেফট নিতে, রাইট অ্যাঙ্কেল জয়েন্টে, একিলিস টেন্ডনেও পেইন আছে। ঠিক আছে, এর সঙ্গে ওনার এক ধরনের ওয়াক্সি ইয়েলো ব্রাউন ভেসিকল আছে পাম এবং সোলে। বলবেন এটা? আগে এটা বলেন তো দেখি, ওয়াক্সি ইয়েলো ব্রাউন ভেসিকল ইন দ্য পাম এন্ড সোল দিয়ে কি বোঝানো হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে ক্যারাটোডার্মা ব্লেনোরেজিকা। এই বর্ণনাটা একটু পড়ে নেবেন, এগুলো কোয়েশ্চেনে এরকম ভাবেই বর্ণনা দেওয়া থাকে এবং এর সঙ্গে ছবিটা। ঠিক আছে, ক্যারাটোডার্মা ব্লেনোরেজিকা, এর মধ্যে একজন ইয়াং মেল, তার আর্থ্রাইটিসের হিস্ট্রি এবং হচ্ছে একিলিস টেন্ডনেও একিলিস টেন্ডেনাইটিস আছে। তাহলে মোস্ট লাইকলি ডিএক্স হচ্ছে ডায়াগনোসিস হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। 43 years, present with medicine word, complaints of pain, swelling, stiffness of both hand joint, PIP, metacarpophalangeal joint এবং wrist. She said that pain is more severe in the early morning. Test report anemia, raised ESR, rheumatoid factor negative, NCCP positive. What is the most likely DX? What is the most likely diagnosis? Rheumatoid arthritis. দেখেন প্রক্সিমাল এবং ইন্টারফ্যালেঞ্জিয়াল, মেটাকার্পো ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের কথা বলা আছে। রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ হলেও এনটিসিসিপি কিন্তু পজিটিভ, কাজেই এবং এইজটা জেন্ডারটা সব মিলিয়ে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। দিস ইজ দ্য লাস্ট ওয়ান। 45 years old man presents with fever এবং generalized body ache for about 2 weeks. On examination, blood pressure বেশি 160/95. There is mottled lace-like dislocation, মানে discoloration on both thigh. 45 years old patient, male patient, generalized body ache, fever নিয়ে present করেছেন for about 2 weeks. Examination এ BP, hypertensive এবং he has mottled lace-like discoloration on both thigh. What is the most probable DX diagnosis? এই যে মটেলড লেস লাইক ডিসকালারেশন, এইভাবেই পরীক্ষায় দেওয়া থাকে অনেক সময়। এটা হচ্ছে লিভিডো রেটিকুলারিস। লিভিডো রেটিকুলারিস, আর হচ্ছে প্রেশারটাও বেশি। প্রেজেন্টেশনটা দেখেন ফিভার এবং জেনারেলাইজড বডি এক নিয়ে প্রেজেন্টেশন, এবং হচ্ছে কোয়েশ্চেন গুলো দেখেন 4 আদার ফিচার, কমন অ্যাসোসিয়েশন, কাজে একটা অ্যাসোসিয়েশন নিশ্চয়ই আছে, চেয়েছে যেহেতু। এটা আমি আসলে আর্টেরাইটিস নোডোসার কথা বলতে চেয়েছি। এই যে ফিভার এবং জেনারেলাইজড পেইন নিয়ে প্রেজেন্ট করেছে, হাইপারটেনসিভ, সাথে কি লিভিডো রেটিকুলারিস আছে। তাহলে পলি আর্টেরাইটিস নোডোসা। 4 আদার ফিচার্স এর ভেতরে আপনারা লিখতে পারেন আর্থালজিয়া, হ্যাঁ, তারপরে আছে যে সিমেট্রিক্যাল মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স এর কথা লেখা যায়, মায়ালজিয়ার কথা লেখা যায়, ওয়েট লস এর কথা লেখা যায়। হ্যাঁ, কমন অ্যাসোসিয়েশন উইথ হেপাটাইটিস বি ইনফেকশন, ঠিক আছে না? এবং কনফার্মেটরি ডায়াগনোসিস আমরা পড়ে এসেছি ইতিমধ্যে। ঠিক আছে ভাই? জি আচ্ছা, এটা জাস্ট কয়েকটা কোয়েশ্চেন এমনি দেখানোর জন্য দেখানো। আর অলরেডি ওদের এক্সাম ব্যাচ সহ বিভিন্ন ব্যাচ শুরু হয়েছে এবং লং ব্যাচও শুরু হবে।
আগামী এক সপ্তাহের মধ্যেই খুব সম্ভবত প্রবাবলি। এগুলো নিয়ে বারবার যদি চর্চা করা যায় এবং কোয়েশ্চেন যে প্রবলেম বেসড ওগুলো সলভ করা যায়, তাহলে আমার মনে হয় পড়াশোনাটা খুব আনন্দেরও হবে আর পরীক্ষাটাও আনন্দের সাথে দেওয়া যাবে আর কি। ঠিক আছে? হ্যালো হ্যালো আচ্ছা, আমার ক্লাস জি। এতটুকুই ছিল আজকের মধ্যে, এতটুকুই ছিল। কিছু ফলস আছে, কিছু ভুল প্রিপারেশনের, তো এটা আরো আবার পরে দেখা হলে এটা আরো রিফাইন করা হবে আর কি। আপনি কি আছেন আমার সঙ্গে? জি। আচ্ছা ভাইয়া, আজকে এতটুকুই। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।